ডিয়ার ডক্টর, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল হক আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেলিয়ান ল্যাবে জিআইটি কলোরেক্টাল 3 নম্বর টপিকটা নিয়ে। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 71 ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সাব চ্যাপ্টার 72 অ্যাপেন্ডিক্স, দি অ্যাপেন্ডি বার্মিপম অ্যাপেন্ডিক্স, চ্যাপ্টার 73 দ্যাট ইজ রেকটাম, অ্যান্ড চ্যাপ্টার 74 দ্যাট ইজ অ্যানাল ক্যানাল। এই চারটা চ্যাপ্টার আমরা পড়বো এবং মজার বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম পড়াগুলো, এই চারটা চ্যাপ্টারে যে পড়াগুলো আছে ম্যাক্সিমাম পড়াগুলো আমাদের আগে দুটো লেকচারে হয়ে গেছে। সুতরাং অনেকগুলো সামারাইজ এখানে চলে আসছে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন চলেন আমরা শুরু করে দিই। আজকের ফার্স্ট টপিক যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 71 ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। অবশ্যই বেলিয়ান ল্যাব বইটা আপনার সামনে রাখবেন। আমরা চেষ্টা করবো প্রথমে আপনাকে একটা টপিক নিয়ে বুঝাই দিতে, এরপরে বেলিয়ান ল্যাবের ওই বইটুকু, ওই পোরশনটুকু যতটুকু আপনাদের পড়া প্রয়োজন ততটুকু আমরা দাগিয়ে দিব। ঠিক আছে, আসেন তাহলে আমরা শুরু করে দিই। চ্যাপ্টার 71 ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, আমরা যেখানেই আপনার ওয়েদার আমরা যখন ইন্টার্নশিপ করেছি অথবা এখনো যখন আমরা সার্জারি ট্রেনিং গুলো করে থাকি, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্ট প্রত্যেক অ্যাডমিশনে একটা দুইটা তিনটা মোর দেন প্রচুর পরিমাণে আমরা পেশেন্ট পেয়ে থাকি। এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কেন হচ্ছে, ফিচারটা কি, প্যাথোফিজিওলজি কি, এবং এটার সাথে ওতপ্রোতভাবে কোনো কারা কারা জড়িত, জিনিসগুলো আমরা পড়বো। কথা বুঝতে পারছেন? প্রথমে আসেন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন টু টাইপস, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে এয়ার ডাইনামিক। একটা হচ্ছে ডাইনামিক আর একটা হচ্ছে এয়ার ডাইনামিক। ডাইনামিক দ্যাট মিনস হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে এয়ার ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে পেরিস্টালসিস হচ্ছে, গাটের পেরিস্টালসিস হচ্ছে, বাট পেরিস্টালসিসটা ফ্রুটফুল হচ্ছে না, ঠিকমতো হচ্ছে না। না হওয়ার কারণটা কি? একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন। দ্যাট মিনস ডাইনামিকে একটা পেরিস্টালসিস থাকবে, পেরিস্টালসিস থাকবে, বাট এটা কার এগেইনস্টে কাজ করবে? একটা মেকানিক্যাল অবস্ট্রাকশনের এগেইনস্টে কাজ করবে, একটা মেকানিক্যাল অবস্ট্রাকশনের এগেইনস্টে সে কাজটা করবে। এটা হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশন। অ্যাডাইনামিক কি? অ্যাডাইনামিকটা হচ্ছে এখানে পেরিস্টালসিসটা, যে পেরিস্টালসিসটা আছে এটা পেরিস্টালসিস অ্যাবসেন্ট, হয় পেরিস্টালসিস অ্যাবসেন্ট হবে অথবা ইনএডুকেট হবে, ইনএডুকেট হবে। এক্সাম্পল কি? প্যারালাইটিক আইলেস, প্যারালাইটিক আইলেস। এক্সাম্পল কি? প্যারালাইটিক আইলেস। অ্যাডাইনামিক। কথা বুঝতে পারছেন? অর্থাৎ পেরিস্টালসিস নাই, অথবা যদিও পেরিস্টালসিস আছে এটা ইনএডুকেট, এটা হচ্ছে ইনএডুকেট, এটা খাবারটাকে আপনার হচ্ছে অ্যানাস পর্যন্ত পৌঁছে দিতে পারছে না। কথা বুঝছেন? এই হচ্ছে ডাইনামিক, এই হচ্ছে অ্যাডাইনামিক। এখন যখন একটা অবস্ট্রাকশন হয়, খেয়াল করেন, এই হচ্ছে একটা গাটের এখানে একটা অবস্ট্রাকশন হয়েছে। এই অবস্ট্রাকশন আমরা পড়বো হচ্ছে ডাইনামিক অবস্ট্রাকশনটা পড়বো। ডাইনামিক আপনার হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যে ডাইনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন দ্যাট মিন্স পেশেন্টের পেরিস্টালসিস আছে বাট মেকানিক্যাল অবস্ট্রাকশন, হয় তার ফিকাল ম্যাট অনেক বেশি, রেসিডুয়াল ভলিউম অনেক বেশি হয়েছে, তাই যাইতে পারছে না, অথবা কোনো কারণে একটা স্টোন জমা হয়ে আছে, খাবারটা পাস করতে পারছে না। এই ধরনের মেকানিক্যাল কিছু ব্যারিয়ার হয়েছে। আমরা ডাইনামিকটা পড়বো, এয়ারোডাইনামিক আমরা সবার লাস্টে পড়বো। তা এই হচ্ছে একটা অবস্ট্রাকশন, এটা হচ্ছে অবস্ট্রাকশন, আগে ভালো করে বুঝেন। এই হচ্ছে অবস্ট্রাকশন। এই অবস্ট্রাকশনের এটা হচ্ছে প্রক্সিমাল পোরশন, এটাকে আমরা বলছি প্রক্সিমাল পোরশন, এটা হচ্ছে ডিস্টাল পোরশন, এটা হচ্ছে এট দ্য সাইট অফ দ্য অবস্ট্রাকশন। তাহলে একটা অবস্ট্রাকশন যখন হয় এর তিনটা ফেজ আমরা দেখি। একটা হচ্ছে এটা অবস্ট্রাকশনের এট দ্য সাইট, এটা হচ্ছে প্রক্সিমাল পোরশন, এটা হচ্ছে ডিস্টাল পোরশন। তাহলে অবস্ট্রাকশনে কয়টা পোরশন পেয়েছি? তিনটা পোরশন। একটা হচ্ছে অবস্ট্রাকশনের এট দ্য সাইট, প্রক্সিমাল পোরশন, ডিস্টাল পোরশন। কথা বুঝতে পারছেন? এখন প্রক্সিমাল একটা অবস্ট্রাকশনের প্রক্সিমাল পোরশনে কি হয়, ডিস্টাল পোরশনে কি হয়, এট দ্য সাইটে কি হয়, এটা যদি আমি ভালো করে বুঝতে পারি তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের যে কার্ডিনাল ফিচার চারটা, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, এরপরে হচ্ছে তার ভমিটিং হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, এন্ড অ্যাবসলিউট কনস্টিপেশন হচ্ছে, এটার মেকানিজম আমরা ব্যাখ্যা করতে পারবো। এর মাধ্যমে আমার কি ধরনের প্যাথোফিজিওলজির মাধ্যমে কি ধরনের বডিতে আপনার ফ্লুইড আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে সেটা আমি বলতে পারবো। এসিড বেস ডিজঅর্ডার কি হচ্ছে সেটা আমি বলতে পারবো। কথা বুঝতে পারছেন? এন্ড কোন কোন জায়গায় আমার পারফোরেশন হচ্ছে, কোথায় পেরিটোনিয়াইটিস হচ্ছে, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করতে পারবো। তাহলে চলেন আমরা শুরু করে দিই। অ্যাডাইনামিক আমরা পরে পড়বো, ডাইনামিকটা আগে পড়ছি। ঠিক আছে? চেঞ্জেস অকার ইন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, যেটাকে আমরা প্যাথোফিজিওলজি বলছি। তাহলে কি হয়েছে খেয়াল করেন, এই হচ্ছে একটা অবস্ট্রাকশন। ওকে, তাহলে এক নম্বর চেঞ্জেস হচ্ছে তার প্রক্সিমাল পোরশনে। এই প্রক্সিমাল পোরশনে কি হচ্ছে? প্রক্সিমালি কি হচ্ছে? প্রক্সিমালি আমরা তো কন্টিনিউয়াসলি খাবার খাচ্ছি, খাবারটা কোথায়? এই অবস্ট্রাকশনে গিয়ে আটকে যাচ্ছে না, কন্টিনিউয়াসলি খাবারটা এখানে এসে আটকে যাচ্ছে। দ্যাট মিনস আপনি যে আপনার যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারগুলো এখানে এসে আটকে যাচ্ছে। যখন আটকে যায় তখন এখানে গ্যাস প্রোডাকশন হয়, প্রচুর পরিমাণে গ্যাস প্রোডাকশন হয়।
প্রচুর পরিমাণে গ্যাস প্রোডাকশন হয়। কেন? খাবারটা তো পাস করতে পারছে না, অনেকক্ষণ ধরে খাবারটা এখানে আছে, ফলে এটার ইন্টারনাল চেঞ্জ হয়। এখানে যে আপনার নর্মাল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গুলো অ্যাবজর্ব হবে, বাট নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফেটের পরিমাণ বাড়বে। ফলে কি হবে? ফলে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে প্রক্সিমালি গ্যাস প্রোডাকশন হবে। গ্যাস কোন গ্যাস থাকবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড, এই গ্যাস তৈরি হবে, ফলে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা বাড়বে। কথা বুঝছেন? আবার ফ্লুইড কন্টিনিউয়াসলি আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হচ্ছে, যেটা হচ্ছে 1 থেকে 1.5 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হচ্ছে, স্যালাইভা সিক্রেশন হচ্ছে 500 ml এর মতো, এরপরে প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন হচ্ছে 500 ml এর মতো। এই যে জুসগুলো কন্টিনিউয়াসলি আমাদের বডিতে সিক্রেশন হচ্ছে, এই সিক্রেটরি জুসগুলো, এই ফ্লুইডগুলো এই অবস্ট্রাকশনে এসে আটকে যাচ্ছে। তাহলে ফ্লুইডগুলো যদি অবস্ট্রাকশনে এসে আটকে যায়, পাস করতে না পারে, আলটিমেটলি কি হবে? ডিস্টেনশন হবে, ডিস্টেনশন হবে, ডিস্টেনশন হবে। এই যেখানে অবস্ট্রাকশন প্রক্সিমাল পোরশনটা কি হবে? ডিস্টেনশন হবে। এটা আস্তে আস্তে ডাইলেটেড হয়ে যাবে, আস্তে আস্তে ডাইলেটেড হয়ে যাবে। প্রক্সিমাল পোরশনটা আস্তে আস্তে ডাইলেটেড হয়ে যাবে, এরকম বড় ডাইলেটেড হয়ে যায়, ডাইলেটেড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ডাইলেটেড হয়ে যায়। কেন ডাইলেটেড হয়? গ্যাস প্রোডাকশনের কারণে ডাইলেটেড হয়, আর একটা হচ্ছে ফ্লুইডের জন্য ডাইলেটেড হয়। আবার অন দ্য আদার হ্যান্ড পেরিস্টালসিস, আমরা ডাইনামিক পড়ছি না, পেরিস্টালসিস, কন্টিনিউয়াসলি পেরিস্টালসিস হচ্ছে। যখন কন্টিনিউয়াসলি পেরিস্টালসিস হবে, এই অবস্ট্রাকশনের এগেইনস্টে কাজ করা শুরু করবে, তাহলে পেরিস্টালসিসটা তাহলে বাড়তে থাকবে অনেক বেশি পরিমাণে। যখন পেরিস্টালসিস হতে থাকবে, কার এগেইনস্টে? ওই মেকানিক্যাল যে অবস্ট্রাকশনটা আছে সেটার এগেইনস্টে অনেক বেশি পরিমাণে পেরিস্টালসিস হবে। বাট যদি মেকানিক্যাল অবস্ট্রাকশনটা রিলিফ করতে না পারে, তাহলে একটা গাট প্রচুর পরিমাণে পেরিস্টালসিস করতেছে, প্রচুর পরিমাণে পেরিস্টালসিস প্রোডাকশন করছে, এই যাতে মেকানিক্যাল অবস্ট্রাকশনটা খুব র্যাপিডলি বের করে দেওয়া যায়, শরীর থেকে বের করে দেওয়া যায়, গাট থেকে বের করে দেওয়া যায়, যাতে নর্মাল পাথর তৈরি হয়। কিন্তু যদি এই অবস্ট্রাকশনটা ছুটে না যায়, দ্যাট মিনস যে অবস্থা প্রোডাক্টটা আটকে আছে সেটা যদি বের না হয়, তাহলে একসময় কি হবে? পেরিস্টালসিস, গাট কি হবে? গাট ল্যাথার্জি হয়ে যাবে, তখন কোনো পেরিস্টালসিস হবে না। তাহলে পেরিস্টালসিস একসময় সিস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যখন পেরিস্টালসিসটা সিস হয়ে যাবে, তখন গাটের কি হবে? গাট প্যারালাইজড হয়ে যাবে, গাট প্যারালাইজড হয়ে যাবে। এটাকে আমরা বলছি ফ্লাসিড, গাট ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে, ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে। কথা বুঝছেন? গাট যখন ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে, তখন গ্যাস প্রোডাকশন হয়ে যাবে, ফ্লুইড গুলো আপনার হচ্ছে যেতে পারবে না, ফলে ফ্লুইড গুলো কন্টিনিউয়াসলি জমে পেশেন্ট আলটিমেটলি কি করবে? তার অ্যাবডোমেনটা গাটটা ডিস্টেন্ডেড হয়ে যাবে, গাটটা ডাইলেটেড হয়ে যাবে। পেশেন্ট তখন কি হবে? এই যে ফ্লুইড, এই যে গ্যাস, তাহলে তার ভমিটিং হবে। এই ভমিটিং এর মাধ্যমে ডিফারেন্ট টাইপস অফ আমাদের বডি ফ্লুইড অ্যান্ড ইলিকুইড শরীর থেকে বের হয়ে চলে যাবে। কথা বুঝছেন? এখন অন দ্য আদার হ্যান্ডে চলে আসি আমরা ডিস্টাল পোরশনে। এই যে ডিস্টাল পোরশনে কি হয়? ডিস্টাল পোরশনে এটা হচ্ছে প্রক্সিমালি, 2 নাম্বার হচ্ছে ডিস্টালি তো কোনো প্রবলেম নাই। ডিস্টালিতে কন্টিনিউয়াসলি তখন পর্যন্ত পেরিস্টালসিস চলতে থাকবে, কন্টিনিউয়াসলি পেরিস্টালসিস চলবে, এবং ডিস্টাল গাটের মধ্যে, ডিস্টাল পোরশনের মধ্যে যে খাবার বা যে ফুড ম্যাটেরিয়াল গুলো ছিল, এই পেরিস্টালসিসের মাধ্যমে যে ফুড গুলো ছিল, যে ডাইজেস্টেড ফুড গুলো ছিল, সে কন্টিনিউয়াসলি সেই ফুড গুলোকে আপনার হচ্ছে ইভাকুয়েট করে দিবে, অর্থাৎ বাইরে বের করে দিবে। কথা বলছেন? এখন ফুড যদি ডিস্টাল ইন থেকে, ডিস্টাল পোরশন অফ দা অবস্ট্রাকশনের ডিস্টাল পোরশন থেকে যদি ফুড গুলো পেরিস্টালসিসের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, ফিকাল ম্যাটার গুলো বের হয়ে যায়, তাহলে এখানে কোনো খাবার আছে? আলটিমেটলি কোনো খাবার নাই, কোনো ফিকাল ম্যাটারও নাই, কথা বুঝতে, কোনো ডাইজেস্টেড পার্টিকেল নাই, একবার বের করে দিল। তাহলে এই পোরশনটাতে আর কোনো ফুড ম্যাটেরিয়াল আসতে পারছে না, অবস্ট্রাকশনের কারণে কোনো ফুড ম্যাটেরিয়াল আসতে পারছে না। যদি ফুড ম্যাটেরিয়াল না আসে, তাহলে পেরিস্টালসিস হওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তখন ডিস্টাল পোরশনের গাটটা ঘুমায় থাকবে, সে তখন স্লিপিং মোডে চলে যাবে, যে তার কোনো কাজ নাই, সে চুপচাপ তখন বসে আছে, অর্থাৎ সে ঠিক মতো আর পেরিস্টালসিসও করবে না, তার পেরিস্টালসিস করবে না। কেন? কারণ অনেকক্ষণ থেকে সে বসে আছে, দেখে কোনো খাবারও আসতেছে না, অবস্ট্রাকশনের জন্য কোনো খাবারও আসতেছে না, কোনো খাবারও নাই, সে এটাকে আপনার আলটিমেটলি আপনার হচ্ছে ফিকাল ম্যাটার গুলোকে বাইরে বের করে দিতে পারছে না, কিছুই করতেছে না, এই জন্য সে চুপচাপ বসে আছে। কথা বলছেন? on the other hand at the side কি হবে? at the side কি প্রবলেমটা রেজ করে? at the side 3 নাম্বার হচ্ছে at the side এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি একটা
আপনার হচ্ছে অবস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল কন্টিনিউয়াসলি গাটের মধ্যে গাটের ওয়ালকে প্রেস করছে, তাহলে এট দ্য সাইডে ওই অবস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল কম্প্রেস দা গাট ওয়াল, ফলে গাট ওয়ালের ভেনাস রিটার্ন কমে যাবে, ভেনাস রিটার্ন ডিক্রিজ হবে। এইটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে একসময় তার আর্টারিয়াল সাপ্লাইও কমে যাবে, আর্টারিয়াল সাপ্লাই ডিক্রিজ হবে। যদি তার আর্টারিয়াল সাপ্লাই একদিকে ভেনাস রিটার্নও কম আর একদিকে আর্টারিয়াল সাপ্লাইও কম, তাহলে ওই জায়গাটা আলটিমেটলি কি হবে, ইসকেমিয়া ডেভেলপ করবে, তাহলে ইসকেমিয়া যদি ডেভেলপ করে জায়গাটা নেক্রোস্ট হয়ে যাবে, আলটিমেটলি গ্যাংগ্রিন হয়ে যাবে। গ্যাংগ্রিন যদি হয়ে যায় আলটিমেটলি কি হবে, ব্লাড সাপ্লাই কম, তাহলে ইসকেমিয়া, এরপরে পেশেন্টের গ্যাংগ্রিন ডেভেলপ হবে, গ্যাংগ্রিন, এটা তার গ্যাংগ্রিন হয়ে যাবে। যদি গ্যাংগ্রিন হয়ে যায় তাহলে গাটের ওই পোরশনটুকু পারফোরেট হয়ে যাবে, কি হবে, পারফোরেশন হবে, পারফোরেশন হবে। আলটিমেটলি যখন পারফোরেশন হবে তখন গাটের যে আপনার হচ্ছে গাটের মধ্যে যে ফিকাল ম্যাটার গুলো আছে, এই গাটের ভিতরে যে আটকে ছিল ফিকাল ম্যাটার বা গাটের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো ছিল সেগুলো পেরিটোনিয়ামে চলে আসবে, তাহলে আলটিমেটলি পেশেন্টের কি ডেভেলপ করবে, পেরিটোনাইটিস ডেভেলপ করবে, পেরিটোনাইটিস ডেভেলপ করবে। কথা বুঝতে পারছেন? তাহলে একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখন হয়, যেখানে অবস্ট্রাকশনটা হয় তার প্রক্সিমাল ইন্ডে একটা ঘটনা ঘটে, তার ডিস্টাল পোরশনে একটা ঘটনা ঘটে এবং এট দ্য সাইড অফ দ্য অবস্ট্রাকশনে একটা ঘটনা ঘটে। প্রক্সিমাল ইন্ডে ঘটনাটা কি ঘটে, প্রক্সিমাল ইন্ডে ঘটনা হচ্ছে সেখানে কন্টিনিউয়াসলি পেরিস্টালসিস হবে, পেরিস্টালসিস হয়ে ধাক্কা দিয়ে সে করবে কি, অবস্ট্রাকশনটাকে দূর করার চেষ্টা করবে, এই জন্য খুব বেশি বেশি পেরিস্টালসিস হবে, হাইপার পেরিস্টালসিস হবে। যখন খুব বেশি বেশি পেরিস্টালসিস হবে এই অবস্ট্রাকশনটাকে দূর করার জন্য, যদি অবস্ট্রাকশনটা এই পেরিস্টালসিসের কারণে যদি দূর হতে না পারে, দেন আপনার হচ্ছে পেরিস্টালসিসটা একসময় আপনার হচ্ছে বন্ধ হয়ে যাবে, সিজ হয়ে যাবে, সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে একসময় সে সিজ হয়ে যাবে। তখন কি হবে, তখন আমরা তাকে বলছি যে প্যারালাইজড হয়ে যাওয়া, তখন ওই গাটের ওই পোরশনটুকু প্যারালাইজড হয়ে যাবে। দ্যাট মিন্স প্রক্সিমাল পোরশন অফ দ্য গাট, proximal portion of the intestinal obstruction of the gut is paralyzed. It is called the flaccid type of paralysis. On the other hand, ওই জায়গায় কি হবে, ওই জায়গায় লোকালি যেহেতু খাবার যেতে পারছে না, আবার আমরা যদি খেতে থাকি ওইখানকার ফুড ম্যাটেরিয়াল গুলো, ওইখানকার প্রক্সিমাল পোরশনের ফুড ম্যাটেরিয়াল গুলো কি করবে, কন্টিনিউয়াসলি গ্যাস প্রোডাকশন করবে, সেগুলো আপনার হচ্ছে আপনার মরে পচে গিয়ে আপনার গ্যাস প্রোডাকশন করবে। এখানে কথা হচ্ছে এখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গুলো অ্যাবজর্ব হবে গাটের মাধ্যমে, বাট থাকবে হচ্ছে নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বাড়বে। অন দ্য আদার হ্যান্ড কন্টিনিউয়াসলি আমাদের স্যালাইভার সিক্রেশন হচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন হচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের গাটের বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ সিক্রেশন হচ্ছে, আবার স্টোমাক থেকে 1 থেকে 1.5 লিটার মাধ্যমে গ্যাস্ট্রিক জুস আমাদের সিক্রেশন হচ্ছে। এই যে 1.5 থেকে 2 লিটার সিক্রেশন কন্টিনিউয়াসলি হচ্ছে, এই সিক্রেশনটা আলটিমেটলি এখানে চলে আসবে, কোথায়, এই প্রক্সিমাল পোরশনে এসে চলে আসবে, এসে আটকে যাবে, ফলে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড, মানে গাটটা ডিস্টেন্ডেড হবে। গাট যখন ডিস্টেন্ডেড হয়ে যাবে তখন আলটিমেটলি আমাদের পেইন ফিল হবে, পেশেন্টের ভমিটিং হবে, পেশেন্ট যা খাচ্ছে তা ভমিটিং করে দিবে। কথা বলছেন, এটা হচ্ছে প্রক্সিমাল পোরশনের চেঞ্জ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার ডিস্টাল পোরশনে যে খাবারটুকু ছিল, ডিস্টাল পোরশন অফ দ্য গাট পেরিস্টালসিসের মাধ্যমে সেই খাবারটাকে বাইরে বের করে দিবে। কথা বলছেন, বের করার পর সে অনেকক্ষণ ধরে বসে থাকবে, অপেক্ষারত থাকবে যে পরের খাবার কখন আসবে, অথবা ফিকাল ম্যাটার ডাইজেস্টেড ফুড মেটেরিয়াল কখন আসবে, সে সেটাকে পেরিস্টালসিসের মাধ্যমে বাইরে বের করে দিবে। যেহেতু কোনো খাবার আসতে পারছে না, যেহেতু কোনো ডাইজেস্টেড ফুড মেটেরিয়াল আসতে পারছে না, সুতরাং সেটাকে সে বাইরে বের করতেও পারছে না। এভাবে অনেকক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে এক সময় সে ক্লান্ত হয়ে চুপসে ঘুমিয়ে যাবে, স্লিপিং গাট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার হচ্ছে এট দ্য সাইড অফ দ্য অবস্ট্রাকশন কি হবে, এট দ্য সাইড অফ দ্য অবস্ট্রাকশনের মধ্যে কন্টিনিউয়াস একটা অবস্ট্রাকটিভ প্রোডাক্ট যদি আমাদের সেই গাট ওয়ালকে কম্প্রেস করে রাখে, তাহলে সেখানে তার ভেনাস রিটার্ন কমে যাবে। কন্টিনিউয়াসলি ভেনাস রিটার্ন যদি কমে যায় তাহলে আলটিমেটলি সেখানে আর্টারিয়াল সাপ্লাইও কমে যাবে, ফলে এই জায়গাটা ইস্কেমিয়া ডেভেলপ হবে। একটা পর্যায়ে কন্টিনিউয়াসলি কম্প্রেশন থাকার কারণে ওখানে গ্যাংগ্রিন হবে, এরপর একটা ছিদ্রে ফুটায় পারফোরেশন হবে, পারফোরেশনে গাটের প্রোডাক্টগুলো আলটিমেটলি পেরিটোনিয়ামে ছড়া যাবে, ফলে একটা পেরিটোনাইটিস ডেভেলপ করবে। ক্লিয়ার? দিস আর দ্য চেঞ্জেস। আর সিস্টেমিক চেঞ্জ কি হবে, এই যে ঘটনাগুলো ঘটলো এর ফলে আমাদের বডির সিস্টেমিকে পেশেন্টের টক্সিমিয়া ডেভেলপ করবে, পেশেন্টের সেপ্টিসেমিয়া ডেভেলপ করবে। ক্লিয়ার? তারপরে পেশেন্টের হচ্ছে আলটিমেটলি শকে চলে যাবে, এরপরে পেশেন্টের সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম ডেভেলপ করবে, পেশেন্টের এআরডিএস ডেভেলপ করবে, পেশেন্টের রেনাল ফেলিয়ার হবে, পেশেন্টের আলটিমেটলি মোডস হবে, দ্যাট মিন্স মাল্টিপল অর্গান ডিসফাংশন ডেভেলপ করবে। কথা বুঝতে পারছেন? একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে আমাদের বডিতে এতগুলো চেঞ্জ হয়। এই জন্যই কোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট দেখলে আমরা বলি যে ভাই খুব তাড়াতাড়ি তাকে স্যালাইন ঝোলাও, আমরা ইলেক্ট্রোলাইট কন্টিনিউ ফ্লুইড তাকে দেই, আমরা একটা এনজি দিয়ে দেই, যাতে এই যে এনজি সাকশনের মাধ্যমে আমরা গাটের যে পেরিস্টালসিস বন্ধ হয়ে গেছে, সিজ হয়ে গেছে, কথা বলছেন, এবং কন্টিনিউয়াসলি যে সিক্রেশনগুলো যেটা প্রক্সিমাল গাটে গিয়ে জমা হচ্ছে সেগুলোকে আমরা বের করি, এনজি সাকশন করি, কিছুক্ষণ পরে পরে এনজি সাকশন করতে থাকি।
কথা বুঝছেন? এই এনজি সেকশনের মাধ্যমে কিছু গ্যাসও আমরা আমরা আলটিমেটলি বের করে দিই। এই জন্য আমরা একটা এনজি দেই এবং তার ইউরিন আউটপুট দেখার জন্য আমরা একটা ক্যাথেটার করে দিই। এরপর হচ্ছে আমরা তাকে একটা হাতের মধ্যে একটা স্যালাইন ঝুলাই দিই। ঠিক আছে, এরপরে আমরা আইডেন্টিফাই করতে থাকি কেন তার এই প্রবলেমগুলো অ্যারেঞ্জ করলো, কেন তার এই প্রবলেমগুলো অ্যারেঞ্জ করলো। তাহলে প্রথমেই আপনারা আসেন প্যাথোফিজিওলজি পেজ নাম্বার 1280 1280 পৃষ্ঠা। এই প্যাথো এই যে কজেস অফ দ্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই যে কজেস অফ দ্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যেটা দেখতে পাচ্ছেন সামারি বক্স 71.1 এটা দেখাবেন। আচ্ছা এটা এখান থেকে একটা কোশ্চেন এখন মধ্যে এফসিপিএস হয়নি এই বক্স থেকে, যা আসছে সব রেসিডেন্সিতে আসছে। প্যাথোফিজিওলজিটা দেখাবেন। প্যাথোফিজিওলজিতে আমি আপনাদেরকে যেগুলো পড়িয়েছি এখানে একটা মাত্র চেঞ্জেস কথা বলা হয়েছে, দ্যাট মিন্স প্রক্সিমাল পোরশনটুকু চেঞ্জেস কথা বলা হয়েছে। এর সাথে ডিজিটাল পোরশনটুকু আপনারা মাথায় রাখবেন। এট দ্য সাইড অফ দ্য অবস্ট্রাকশনের কথা মনে রাখবেন। এন্ড সিস্টেমিক যে প্রবলেমের কথা বলেছি, যে একটা পেশেন্টের সিস্টেমিক তার হচ্ছে টক্সিমিয়া, সেপ্টিসেমিয়া, শক, এরপর হচ্ছে এই পেশেন্টের শকের সাথে সাথে তার হচ্ছে এআরডিএস, তারপরে রেনাল ফেইলার, দেন হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, দেন হচ্ছে মাল্টিপল অর্গান ডিসফাংশন ডেভেলপ করে। এগুলো মাথায় রাখবেন। তাহলে চারটা জিনিস ঘটে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখন হয় তাহলে বডিতে চার ধরনের চেঞ্জ হয়। প্রক্সিমাল গাটে চেঞ্জ হয়, ডিস্টাল গাটে চেঞ্জ হয়, এট দ্য সাইডে চেঞ্জ হয়, আর সিস্টেমিক চেঞ্জ হয়। আর এখানে বেলি ল্যাবের মধ্যে শুধু প্যাথোফিজিওলজিতে শুধুমাত্র প্রক্সিমাল ইন্ডিকে চেঞ্জ হয়, এটা উল্লেখ করা আছে। তাহলে প্যাথোফিজিওলজি দেখাবেন, ডাবল স্টার দিবেন। কথা বলছেন? এবার আসেন স্ট্যাঙ্গুলেশন, ক্লোজ লুপ অবস্থা। স্ট্যাঙ্গুলেশনের ক্ষেত্রে সামারি বক্স 71.2 এটা দেখাবেন। সামারি বক্স 71.2 কেন স্ট্যাঙ্গুলেশন? আপনার হচ্ছে ডিরেক্ট প্রেসার অ্যাকাউন্টে স্ট্যাঙ্গুলেশন, ইন্টারাপশন অফ দ্য মেসেন্টিক ব্লাড ফ্লো যদি কমে যায়, কজ কি? আপনার হচ্ছে একটা স্ট্যাঙ্গুলেশনের কজ কি? কজটা শুধু এখান থেকে দেখে নেবেন, সমস্যা নেই। এখন আসেন ক্লোজ লুপ অবস্ট্রাকশন। ক্লোজ লুপ অবস্ট্রাকশন বলি আমরা। এখন আমরা পড়বো ক্লোজ লুপ অবস্ট্রাকশন। ক্লোজ লুপ অবস্ট্রাকশন বিষয়টা কি? ক্লোজ লুপ অবস্ট্রাকশন, ক্লোজ লুপ অবস্ট্রাকশন মানে হচ্ছে এই হচ্ছে একটা গার্ড। দেখেন ক্লোজ লুপ অবস্ট্রাকশন হচ্ছে, ক্লোজ লুপ অবস্ট্রাকশন মানে হচ্ছে যে দুইটা একটা গার্ডের প্রক্সিমাল পোরশন এন্ড ডিস্টাল পোরশন, দুইটা পোরশনই ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এটা লুপের মতো মানে ব্লক হয়ে একটা লুপ ফরমেশন করবে। এই যে লুপ ফরমেশন করবে। কথা বলছেন? ওইখানে তো আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা একটু আগে যে মেকানিজমটা পড়েছি, যে গার্ডের একটা পোরশনে গিয়ে অবস্ট্রাক্ট হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে, একটা গার্ড, পুরোটাই একটা গার্ড ছিল, সেই গার্ডটা করেছে কি কোনো একটা ছিদ্রের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আটকে গেছে, আটকে গিয়ে তার প্রক্সিমাল পোরশনটুকু আটকে গেছে, আবার ডিস্টাল পোরশনটুকু, যে ডিস্টাল পোরশনটুকু আছে সেই ডিস্টাল পোরশনটুকু তার আটকে গেছে। এটাকে তাহলে এই যে একটা লুপ ফরমেশন হয়ে গেল না, দিস ইজ কল্ড দ্য ক্লোজ লুপ অবস্ট্রাকশন। এটাকে বলা হয় ক্লোজ লুপ অবস্ট্রাকশন। এটা কোথায় বেশি হয়? এটার একটা কমন ফিচার আমরা দেখতে পারি, দেখেন এটা হচ্ছে এই হচ্ছে সিকাম, তারপরে ক্লোন, এটা হচ্ছে আইলিয়াম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন, এটা হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার, ঠিক আছে, আর হেপাটিক ফ্লেক্সার, এটা হচ্ছে আইলিওসিক্যাল জাংশন, আইলিয়াম এবং সিকামের জাংশন, আইলিওসিক্যাল জাংশন, অ্যাপেন্ডিক্স। কথা বলছেন? ক্লোজ লুপ অবস্ট্রাকশন মেইনলি আমরা লোকেট করতে পারি যদি কোনো পেশেন্টের এই হেপাটিক ফ্লেক্সারে একটা কার্সিনোমা ডেভেলপ করে। হেপাটিক ফ্লেক্সারে যদি কার্সিনোমা ডেভেলপ করে, আর যদি কম্পিটেন্স হয় আইলিওসিক্যাল জাংশনটা, আইলিওসিক্যাল জাংশন যদি কম্পিটেন্ট থাকে, কথা বলছেন, তাহলে দেখেন এইটা, এই যে প্রক্সিমাল পোরশন আইলিওসিক্যাল জাংশন, এটা একটা যদি আপনার হচ্ছে ব্লক থাকে, আর আপনার হচ্ছে ডিস্টাল পোরশন হিসেবে আমরা যদি হেপাটিক ফ্লেক্সারের মধ্যে এখানে যদি কার্সিনোমা অ্যারেস্ট করে, কার্সিনোমা অথবা ম্যালিগনেন্সি হয়, এই রাইট কোলিক ফ্লেক্সার আর হেপাটিক ফ্লেক্সারের মধ্যে যদি আমাদের হচ্ছে কোনো ম্যালিগনেন্সি হয়, তাহলে এই পুরো অ্যাসেন্ডিং ক্লোন সিকাম এই পুরোটাই কি একটা লুপে পরিণত হয়ে গেল না? এটা লুপে পরিণত হলো না? তাহলে ক্লোজ লুপ অবস্ট্রাকশনের একটা কমন আপনার হচ্ছে আমরা পেয়ে থাকি, সেটা কোথায়? সেটা হচ্ছে লার্জ বাউলের ক্ষেত্রে আমরা পাই। যদি রাইট হেপাটিক ফ্লেক্সারের মধ্যে একটা কার্সিনোমা ডেভেলপ করে এন্ড আইলিওসিক্যাল জাংশনটা যদি কম্পিটেন্ট থাকে, তাহলে এই পোরশনটা, এই পুরো অ্যাসেন্ডিং ক্লোন সিকামটা তখন একটা লুপের মতো ফরমেশন হবে। তাহলে ক্লোজ লুপ অবস্ট্রাকশনের একটা কমন একটা এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ক্লোন সিকাম। কথা বুঝতে পারছেন? ওকে, এখন আসেন পেজ নাম্বার 1281। দিস ইজ দ্য ক্লোজ লুপ অবস্ট্রাকশন। এইটা দেখাবেন, পুরোটাই দেখাবেন ক্লোজ লুপ অবস্ট্রাকশন। যে a classic form of the closed loop obstruction is seen in the presence of the malignant stricture of the clone with a competent ileocecal valve। কথা বুঝছেন? এই লাইনটা শুধু দাগে রাখেন। কথা বুঝছেন? চেঞ্জেস কি? একটু আগে আমরা যা পড়েছিলাম তাই চেঞ্জেস চলে আসবে।
তাই চেঞ্জেস চলে আসবে। পরে পাতায় আসি, পেজ নাম্বার 1282 আসি। This is the example. This is the example. Mechanical type of special type of mechanical obstruction, different types of mechanical obstruction আছে, শুধু নামগুলো জানবেন, আমাদের নামগুলো জানতে হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গলস্টোন আইলিয়াস। গলস্টোন আইলিয়াস আমরা পড়বো এবার। গলস্টোন আইলিয়াস, গলস্টোন আইলিয়াস পড়বো। গলস্টোন আইলিয়াস বিষয়টা কি ভালো করে খেয়াল করেন, দেখেন গলস্টোন আইলিয়াস, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউওডেনাম, এটা হচ্ছে থার্ড পার্ট, এটা হচ্ছে ফোর্থ পার্ট। কথা বুঝছেন? ঠিক আছে, এটা হচ্ছে জেজুনাম। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ডিউওডেনাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দেখেন, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, মিনস দ্য কমন বাইল ডাক্ট মিলে তৈরি করলো অ্যাম্পুলা ভ্যাটার। সেকেন্ড পার্ট অফ দ্য ডিউওডেনামের মেজোডিউডিনাল পেপিলাতে এই অ্যাম্পুলা ভ্যাটার ওপেন করে। ক্লিয়ার? আচ্ছা তারপরে আসি, এটা হচ্ছে আমাদের গল ব্লাডারের মধ্যে স্টোন আছে, সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্ট যখন যুক্ত হবে তখন তার নাম বলছি আমরা কমন বাইল ডাক্ট, তাহলে এটা সিবিডি। কথা বুঝছেন? এটা হচ্ছে ডিউওডেনাম। ওকে, এটা হচ্ছে ডিজে জাংশন। ঠিক আছে, জেজুনামের পরে যে আইলিয়াম আসলো, আইলিয়াম জেজুনাম ঘুরে ফিরে আলটিমেটলি ঘুরে ফিরে এই যে আইলিয়াম সিকাম, আইলিওসিকাল জাংশন। কথা বুঝছেন? এটা হচ্ছে আইসি জাংশন, আইলিওসিকাল জাংশন। ওকে, এখন দেখেন স্টোন হয়েছে গল ব্লাডারের মধ্যে, সেই স্টোন আলটিমেটলি সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্ট হয়ে আলটিমেটলি অ্যাম্পুলা ভ্যাটার দিয়ে ডিউওডেনামে চলে আসে। এরপরে সেই স্টোন গুলো আলটিমেটলি নিচের দিকে নামতে থাকে, হয় ডিউডো জেজুনাল জাংশনে আটকে যায়। ঠিক আছে, বলা হয়ে থাকে আইলিওসিকাল জাংশন থেকে 60 সেন্টিমিটার প্রক্সিমালি আটকে যেতে পারে। তাহলে গলস্টোন আটকে গেল। ঠিক আছে, গলস্টোন এখানে আটকে যেতে পারে, অর্থাৎ আইলিওসিকাল জাংশন থেকে 60 সেন্টিমিটার প্রক্সিমালি গলস্টোনটা মেইনলি অবস্থা আটকে যায়। কথা বুঝছেন? তাহলে গলস্টোনটা যদি আটকে যায়, আটকে গিয়ে কি করে, এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে। এটাকে আমরা বলতেছি গলস্টোন আইলিয়াস। এটাকে বলতেছি আমরা গলস্টোন আইলিয়াস। ঠিক আছে, মনে রাখার জন্য এটাকে আমরা কিভাবে ডায়াগনোস করব? রিগলার্স ট্রায়াড কি আছে? 1 নাম্বার পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, 2 নাম্বার তার নিউমোবিলিয়া হবে, 3 নাম্বার তার এক্সরে ফাইন্ডিংসে মাল্টিপল আপনার হচ্ছে ছড়ানো কিছু পাবো, মাল্টিপল আমরা আপনার হচ্ছে স্টোন লাইক অপাসিটি আমরা মধ্যে পাবো, গার্ডের মধ্যে পাবো। কথা বলছেন? এই তিনটাকে বলছি আমরা রিগলার্স ট্রায়াড। এই রিগলার্স ট্রায়াডের যদি 2টা পাওয়া যায় তাহলে আমরা বলবো যে এই অবস্ট্রাকশনের জন্য দায়ী হচ্ছে গলস্টোন, এবং তাকে আমরা বলবো গলস্টোন আইলিয়াস বলবো। ক্লিয়ার? কোথায় আছে দেখেন, পেজ নাম্বার 1282 সেকেন্ড কলামে দেখেন। ঠিক আছে, এই যে 60 সেমি উপরে দেখেন, অ্যাবাউট 60 সেমি প্রক্সিমাল টু দা আইলিওসিকাল ভালভ থেকে 60 সেমি প্রক্সিমালি যে কোনো জায়গায় গলস্টোনটা আটকে যেতে পারে। ঠিক আছে, আর এই দেখেন রিগলার্স ট্রায়াড, দিস ওয়ান ইজ দা রিগলার্স ট্রায়াড। ঠিক আছে, 1 2 3 4 নাম্বার লাইনে দেখেন রিগলার্স ট্রায়াড, comprising the small bowel obstruction, pneumobilia and atypical and mineral shadow on the radiographs of the abdomen. ঠিক আছে, the presence of the two of this radiological sign has been considered as pathognomic of the gallstone ileus. Clear? কথা বুঝতে পারছেন? তাহলে it is called the gallstone ileus. বাকিগুলো আপনারা বুঝবেন, যেমন ফুড, ট্রাইকোবেজোয়ার মানে অনেকেই দেখবেন চুল খেয়ে ফেলছে। এই চুল খেয়েছেন, হেয়ার খেয়েছেন, চুল বলবে কি আপনার হচ্ছে আলটিমেটলি আপনার স্মল ইন্টেস্টাইন কি আটকে যেতে পারে, এটাকে আমরা বলছি ট্রাইকোবেজোয়ার। আর হচ্ছে ফাইটোবেজোয়ার, এমন কোন খাবার দাবার খেয়েছেন যে খাবারটা ফুড গিয়ে আটকে গেছে, অথবা ভেজিটেবল পুরোটাই খেয়ে ফেলছেন, ওটা গিয়ে আটকে গেছে, অবস্ট্রাকশন করেছে, এটাকে বলা হয় ফাইটোবেজোয়ার। কথা বলছেন? আর ওয়ার্মস এর মধ্যে মোস্ট কমনলি ওয়ার্মস যেটা আটকে যায় অবস্ট্রাকশন করে সেটা হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকোডিস। ঠিক আছে, অ্যাসকারিস লাম্ব্রিকোডিসটা মোস্ট কমনলি
কমন ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি আমরা, ওকে, পেজ নাম্বার 1283 তে চলে আসি, পেজ নাম্বার 1283। ওকে, মোস্ট কমনলি যতগুলো অবস্ট্রাকশন পাওয়া যায়, মোস্ট কমনলি, ওকে, লাস্টলি আমরা মোস্ট কমনলি যেটা আমরা অবস্ট্রাকশন পাই তার মধ্যে কিছু অবস্ট্রাকশনের কজ হচ্ছে অ্যাডিশন এন্ড ব্যান্ড এবং অ্যাডিশনের কারণে অবস্ট্রাকশন হতে পারে, ব্যান্ডের কারণে অবস্ট্রাকশন হতে পারে, আবার ইনটু সাসেপশন হয়, ভলভিউলাস হয়। ঠিক আছে, এই অ্যাডিশন এবং ব্যান্ডের মধ্যে এক্সাম্পল টেবিল 71.1, এটা একটা এক্সাম্পল, এই একটা বক্স, আর একটা বক্স হচ্ছে আমাদের পাশের কলামে দেখেন 71.3, বক্স 71.3। কথা বলছেন প্রিপারেশন অফ দ্য এডিশন, এই কথা বলেছে। আমরা মেইনলি পড়বো হচ্ছে আপনার হচ্ছে ইনটু সাসেপশন, আমরা পড়বো হচ্ছে ভলভিউলাস। এখান থেকে পরীক্ষা সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এখানে অনেকগুলো এক্সাম্পল একসাথে দেওয়া আছে, আমি একটু বুঝাই আপনাদেরকে বলবো, এগুলো থাক, আমরা একটু ক্লিনিক্যাল ফিচারে যাই, ক্লিনিক্যাল ফিচার থেকে একবারে আমরা চলে আসবো পেজ নাম্বার 1285 তে চলে আসি আমরা। কার্ডিনাল ক্লিনিক্যাল ফিচার অফ দ্য অ্যাকুট অবস্ট্রাকশন, ক্লিনিক্যাল ফিচার অফ দ্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয় তাহলে তার কার্ডিনাল ফিচার কি কি পাবো? চারটা কার্ডিনাল ফিচার পাবো, চারটা কার্ডিনাল ফিচার। এক নাম্বার হচ্ছে তার পেইন হবে, অ্যাবডোমিনাল পেইন হবে, এরপর ডিস্টেনশন হবে, তারপরে ভমিটিং হবে, এরপর হচ্ছে অ্যাবসলিউট অবস্ট্রাকশন হবে, এরপরে অ্যাবসলিউট অবস্ট্রাকশন হবে। কথা বলছেন? অ্যাবসলিউট কনস্টিপেশন হবে। তাহলে একটা পেশেন্টে যদি স্মল বাউল অথবা বাউল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশন হয়, তাহলে আমরা চারটা ফিচার পাই, কার্ডিনাল ফিচার। এক নাম্বার হচ্ছে তার অ্যাবডোমিনাল পেইন পাবো, দুই নাম্বার হচ্ছে ভমিটিং পাবো, তিন নাম্বার অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, এবং চার নাম্বার হবে তার মোস্ট প্রবাবলি যেটা হবে সেটা হচ্ছে অ্যাবসলিউট কনস্টিপেশন হবে। অ্যাবসলিউট কনস্টিপেশন এন্ড রিলেটিভ কনস্টিপেশন কি? অ্যাবসলিউট কনস্টিপেশন হচ্ছে তার কোনো ফেসেসও পাস করবে না, তার আলটিমেটলি কোনো ফ্লাটাসও পাস করবে না, এটাকে বলি আমরা অ্যাবসলিউট কনস্টিপেশন। আর রিলেটিভ কনস্টিপেশন হচ্ছে এই পেশেন্টের কোনো ফেস পাস করবে না, কোনো ফিকাল ম্যাটার পাস করবে না, বাট তার ফ্লাটাস পাস করবে। যদি শুধুমাত্র ফ্লাটাস পাস করে তখন তাকে বলছি আমরা রিলেটিভ কনস্টিপেশন। কথা বলছেন? এই যে কার্ডিনাল ফিচারের কথা বলছি, যে আমাদের চারটা কার্ডিনাল ফিচারের কথা বলছি, দ্যাট মিন্স অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, ভমিটিং এন্ড হচ্ছে অ্যাবসলিউট কনস্টিপেশন। এই চারটা কার্ডিনাল ফিচার কোন অবস্ট্রাকশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোন সেগুলো কারা কারা? একটা হচ্ছে রিক্টার্স হার্নিয়া, পেজ নাম্বার 1286, ডান দিকের কলামে দেখেন। একটা হচ্ছে রিক্টার্স হার্নিয়া, গলস্টোন আইলিয়াস, মেসেন্টেরিক ভাস্কুলার অক্লুশন, ফাংশনাল অবস্ট্রাকশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য পেলভিক অ্যাবসেস, অল কেসেস অফ পার্টিশিয়াল অবস্ট্রাকশন। এগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কথা বলছেন? এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, এখন আসেন, আমরা স্পেসিফিক কয়েকটা অবস্ট্রাকশন পড়বো। স্পেসিফিক আমরা পড়বো, এগুলো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, আমি যখন থেকে শুরু করবো তখন থেকে আবার শুরু হবে। স্পেসিফিক আমরা পড়বো। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমরা ইনটু সাসেপশন পড়বো, ইনটু সাসেপশন, তারপর হচ্ছে ভলভিউলাস। ওকে, আর তিন নাম্বার পড়বো আমরা প্যারালাইটিক আইলিয়াস। ওকে, তিনটা জিনিস পড়বো। প্রথমে আসেন ইনটু সাসেপশন। ইনটু সাসেপশনটা কি জিনিস? ইনটু সাসেপশন মানে হচ্ছে সেগমেন্ট অফ গাট, একটা সেগমেন্ট অফ গাট, ঠিক আছে, একটা সেগমেন্ট অফ গাট ইনভেজাইনেট হবে একটা সেগমেন্টের ভিতরে, একটা সেগমেন্ট অফ গাট ইনভেজাইনেট হয়েছে আর একটা সেগমেন্ট। কথা বুঝছেন? একটা সেগমেন্ট অফ গাট ইনভেজাইনেট হয়েছে আর একটা গাটের ভিতরে, এটাকে বলছি আমরা ইনটু সাসেপশন। কথা বলছেন? এটাকে বলছি আমরা ইনটু সাসেপশন। কথা বলছেন? যে গাটের যে সেগমেন্টটা ঢুকে ইন্টারনালি থাকে তাকে বলতেছি আমরা ইনটু সাসেপ্টাম, আর যার ভিতরে ঢুকে তাকে বলতেছি আমরা ইনটু সাসেপিয়েন্স। কথা বলছেন? ইনটু সাসেপিয়েন্স, এটা হচ্ছে অ্যাপেক্স। ক্লিয়ার? ওকে, এটাকে বলতেছে ইনটু সাসেপশন। বাচ্চাদের সবচেয়ে বেশি হয় ইনটু সাসেপশন জিনিসটা কি? এটা হচ্ছে একটা ইনভেজিনেট হবে, গাটের একটা সেগমেন্ট আর একটা সেগমেন্টের ভিতরে ইনভেজিনেট হবে, ঢুকে যাবে, এটাকে বলতেছে আমরা ইনটু সাসেপশন। যেটা ঢুকে তাকে বললি ইনটু সাসেপ্টাম, আর যেটা ভিতরে ঢুকবে তার নাম হচ্ছে ইনটু সাসেপিয়েন্স। কথা বলছেন? ওকে, আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এটা কাদের বেশি হয়? এটা সবচেয়ে বেশি হয় বাচ্চাদের। কোন বয়সের বাচ্চাদের সবচেয়ে বেশি হয়? উইনিং, যে সমস্ত বাচ্চা উইনিং যখন শুরু করে তখন এটা বেশি হয়। দ্যাট মিনস
6 মাসের পর থেকে শুরু করে বা 5 মাস থেকে শুরু করে 10 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের সবচেয়ে বেশি হয়। ছোট বাচ্চাদের এটা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। মোস্ট কমন টাইপ কি? মোস্ট কমন টাইপ হচ্ছে আইলিওকোলিক ভ্যারাইটি ইজ দ্য মোস্ট কমন। আইলিওকোলিক ভ্যারাইটি ইজ দ্য মোস্ট কমন। তাহলে মোস্ট কমন কোনটা? মোস্ট কমন হচ্ছে আইলিওকোলিক। আইলিওকোলিক ইজ মোস্ট কমন। কাদের? বাচ্চাদের। বাচ্চাদের সবচেয়ে কমন হয় আইলিওকোলিক ভ্যারাইটি, সবচেয়ে কমন হয়। কোলোকোলিক, কোলোকোলিক, কোলোকোলিক এটা হচ্ছে অ্যাডাল্টদের বেশি হয়। অ্যাডাল্টদের এটা বেশি হয়। কথা বলছেন? তাহলে ইনটু স্যাচুরেশন হবে বাচ্চাদের সবচেয়ে বেশি। কাদের বেশি হবে সবচেয়ে? এটা হবে বাচ্চাদের সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, কোন ভ্যারাইটি? আইলিওকোলিক, আর একটা হচ্ছে কোলোকোলিক। কথা বলছেন? ওকে। ডিউরিং উইনিং এর সময় এটা সবচেয়ে বেশি হবে। কেন? কারণ উইনিং এর সময় আপনি যদি তাকে অনেক বেশি পরিমাণে খাবার দেন, অনেক বেশি পরিমাণে যদি তাকে আপনার ফুড হ্যাবিট দেন, তাহলে এই যে আপনি নতুন নতুন ফুড দিচ্ছেন, এই নতুন নতুন ফুড হ্যাবিটের কারণে যেটা হয় সেটা হচ্ছে তার ইনফ্লামেশন হয়, গাট ইনফ্লামেশন। গাটের কোন পোরশন ইনফ্লামেশন বেশি হয়? আইলিয়ামের মধ্যে যে পায়াসপ্যাসেস থাকে সেই পায়াসপ্যাসেসে ইনফ্লামেশন বেশি হয়, ফলে ওটা ইডিমাটাস হয়। কথা বলছেন? ওই ইনফ্লামেশন এবং ইডিমাটাস হওয়ার কারণে ইডিমাটাস হওয়ার কারণে, ঠিক আছে, হওয়ার কারণে ওই পোরশনটুকু আরেকটা সেগমেন্টের মধ্যে ঢুকে যেতে পারে। কথা বলছেন? এটাকেই বলতেছি আমরা ইন্টারসেপশন। কথা বুঝতে পারছেন? তাহলে উইনিং এর সময় আমরা অবশ্যই ট্রাই করব বাচ্চাদেরকে একটা খাবার 2 দিনের বেশি না দেওয়া, এবং আমরা চেষ্টা করব যে একসাথে খুব বেশি এনার্জেটিক ফুড বেশি পরিমাণে না দেওয়া। সহজে পাচ্য হয় যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা বাচ্চাকে অল্প অল্প করে ফিডিং দিব। সাথে সাথে আমরা মিড ডে মিল মাঝে মাঝে 2টা ফিডিং এর মাঝখানে আমরা এই খাবারগুলো দেব। কথা বলছেন? এখন আসেন ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার বাচ্চার মা এসেই বলে যে স্যার আমার বাচ্চা রোতা হে এন্ড সোতা হে। মানে কি? আমার বাচ্চা মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠতেছে, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে সে ঘুমাই গেছে। কথা বুঝছেন? দ্যাট মিনস বাচ্চা কি করে? বাচ্চা রোতা হে এন্ড বাচ্চা সোতা হে, এটাই বলছে। সে হঠাৎ করে একটু সময়ের জন্য একটা ইপিসোডিক ম্যানার হবে, হঠাৎ সে স্ক্রিমিং করে উঠতেছে, চিৎকার করে, মানে সে কান্না করে উঠতেছে, আবার কিছুক্ষণ পরে সে ঘুমা যাচ্ছে। যখন বাচ্চাটা হঠাৎ করে কান্না করে উঠছে, ঠিক আছে, ঠিক সেই মুহূর্তে তার আপনার হচ্ছে ওই পেইনের পরিমাণটা বাড়ছে, ইন্টারসেপশনের পরিমাণটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে তার হচ্ছে পেইন ক্রিয়েট করছে, তখন বাচ্চাটা কান্না করে উঠতেছে, এবং আস্তে করে আবার সেটা যখন একটা এপিসোডের পরে যখন আবার রিলিফ হয়ে যায়, তখন বাচ্চা ঘুমায় যায়। এই জন্য মা এসে স্যারকে বলে যে স্যার আমার বাচ্চা হঠাৎ করে রোতা হে, হঠাৎ করে সোতা হে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ফিচার যেটা আমাদের ইন্টারসেপশনের মধ্যে আমরা পাবো, ঠিক আছে, আমরা পাবো, সেটা হচ্ছে হঠাৎ করে বাচ্চা অ্যাবডোমিনাল পেইন শুরু হবে, বাচ্চার অ্যাবডোমেনটা ডিসটেনশন শুরু হয়ে যাবে, বাচ্চা ভমিটিং করবে। কথা বুঝছেন? বাচ্চা ভমিটিং করবে, ঠিক আছে, বাচ্চা ভমিটিং করবে। ওকে। এবং বাচ্চার যে ফিকাল ম্যাটারটা যে স্টুল পাস করবে, সেই স্টুলের কালার হবে রেড কারেন্ট জেলি কালার হবে। দ্যাট মিনস সেখানে স্টুল থাকবে, সেখানে মিউকাস থাকবে, এন্ড সেখানে ব্লাড থাকবে, সবকিছু মিলে একটা জেলির মতো কালার তৈরি হবে। ছোট বাচ্চার ফিকাল ম্যাটার যদি রেড কারেন্ট জেলি লাইক হয়, তাহলে এটা কনফার্ম ডায়াগনোসিস এই পেশেন্টের ইন্টারসেপশন, এই বাচ্চার ইন্টারসেপশন আছে। ক্লিয়ার? 3 নাম্বার পয়েন্ট, বাচ্চার আম্বলিকাসের ডানে অথবা বামে একটা সুইলিং পাওয়া যাবে। আপনি যদি এক্সামিনেশন করেন তখন আপনার হাতের মধ্যে সসেস, এই যে আপনার সিপি চিকেনের মধ্যে যে সসেস খেয়ে থাকেন, এরকম একটা সসেস ফিলিং হবে। বাট এটা সসেস ফিলিং চলে আসবে, তখন বুঝবেন যে দিস সসেস ইজ নাথিং বাট এটা একটা ইন্টারসেপশন। ক্লিয়ার? এবং আপনি যদি এই পেশেন্টের রাইট সাইডে আপনি যদি পালপেশন করেন, রাইট সাইডে আপনি কিছু পাবেন না, এটা ফাঁকা থাকবে, এটা হচ্ছে আলটিমেটলি ফাঁকা থাকবে। ওকে। এটাকে বলা হয় সাইন অফ ডান্স। কথা বুঝছেন? অর্থাৎ আপনার হচ্ছে ডান দিকে রাইট লেফটের সাথে কিছুই পাওয়া যাবে না। ঠিক আছে? এই হচ্ছে 4টা ক্লিনিক্যাল ফিচার। 1 নাম্বার বাচ্চা রোতা হে এন্ড বাচ্চা সোতা হে। 2 নাম্বার হচ্ছে বাচ্চার একটা রেড কারেন্ট জেলি আপনার হচ্ছে স্টুল পাস হবে। 3 নাম্বার হচ্ছে আপনি যদি এক্সামিনেশন করেন, আম্বলিকাসের ডানে অথবা বামে একটা সসেস ফিলিং, একটা সসেস লাম্প পাওয়া যাবে। 4 নাম্বার হচ্ছে তার রাইট আইডিয়া সেটা ইমপ্টি থাকবে, ফাঁকা থাকবে, যেটাকে বলা হয় সাইন অফ ডান্স। ক্লিয়ার? এই 4টা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ওকে। তারপরে আসেন, এখন আপনি এই পেশেন্টের
আপনার কি ইনভেস্টিগেশন করবেন, ডায়াগনোসিস করবেন কিভাবে, যে একটা তো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেললেন, এবার আপনি আসেন আর ইনভেস্টিগেশনের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারেন। আপনি প্লেন এক্সরে করবেন, প্লেন এক্সরে অ্যাবডোমেন করে, প্লেন এক্সরে অ্যাবডোমেন করবেন, প্লেন এক্সরে অ্যাবডোমেনের মাধ্যমে করে আপনি স্মল বাউল অবস্ট্রাকশনের ফিচার পাবেন, স্মল বাউল অবস্ট্রাকশনের ফিচার পাবেন। এরপরে আপনি বেরিয়াম এনামা এক্সরে করবেন, আল্ট্রাসোনোগ্রাম করবেন, আর লাস্টে হচ্ছে তার সিটি স্ক্যান অ্যাবডোমেন করবেন, সিটি স্ক্যান অ্যাবডোমেন করবেন, সিটি স্ক্যান অ্যাবডোমেন করে আপনি ইনশিওর হবেন যে এই পেশেন্টের, এই বাচ্চার ইনটুস সাসেপশন আছে, ইনটুস সাসেপশন আছে, ইনটুস সাসেপশন আছে। ক্লিয়ার? ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে পারে, যদি অটোমেটিক্যালি ভালো না হয় তাহলে আপনি হচ্ছে এক্সপ্লোরেশন ল্যাপারোটমি করে আপনার হচ্ছে যেখানে প্রবলেম মনে হচ্ছে সেই জায়গাটা আপনি আপনার জাস্ট আপনার হচ্ছে একটা আপনার হচ্ছে লিটল ফিঙ্গার দিয়ে ঢুকে ওই ইয়েটা আপনার ছড়াই দিতে হবে, ঠিক আছে? যেটা অবস্ট্রাকশন হয়েছে এটা ছড়াই দিতে হবে, তাহলে বাচ্চা ভালো হয়ে যাবে। ক্লিয়ার? দিস ইজ দ্য ইনটুস সাসেপশন। এরপর আসি আমরা ভলভিউলাস, তারপর আসি আমরা ভলভিউলাস। ভলভিউলাস, ভলভিউলাসে কি হচ্ছে? ভলভিউলাসে এই বাচ্চার ভলভিউলাসে যেটা হয়, ভলভিউলাসে কিছুই হয় না, প্যাচ খায়, প্যাচ, ঠিক আছে? প্যাচ খায়। ভলভিউলাসে কি হয়? ভলভিউলাসে প্যাচ খায়, অর্থাৎ এই একটা গাঁট আছে, ঠিক আছে? একটা 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 গাঁট এটা প্যাচ খেয়ে গেছে, এটা প্যাচ খেয়ে গেছে, ঠিক আছে? একটা আরেকটার সাথে প্যাচ খেয়ে গেছে, কথা বলছেন? একটা আরেকটার সাথে কি হয়েছে? প্যাচ খেয়েছে। যেমন অনেক লম্বা একটা দড়ি যদি আপনি রেখে দেন, ঠিক আছে, ছোট্ট একটা ইয়ের মধ্যে যদি লম্বা একটা দড়ি রেখে দেন, তাহলে আলটিমেটলি সেটা একসময় প্যাচ খেয়ে যাবে না? এই যে টুইস্টিং হয়ে গেল, যে প্যাচ খেয়ে গেল, এটা কি নামই হচ্ছে ভলভিউলাস। ঠিক আছে? তিন ধরনের ভলভিউলাস হয়ে থাকে, একটা হচ্ছে সিকাল ভলভিউলাস, সিগময়েড ভলভিউলাস, কম্পাউন্ড ভলভিউলাস। এর মধ্যে মোস্ট কমনলি যেটা হয় এবং এই বাচ্চাদের হয়, আপনার হচ্ছে ভলভিউলাস নিওনেটারাম ডেভেলপ করতে পারে। এই যে ভলভিউলাসটা হচ্ছে, এই ভলভিউলাসের মধ্যে এই যতগুলো ভলভিউলাসের কথা বললাম, যে কম্পাউন্ড, সিগময়েড, সিকাল, ভলভিউলাস নিওনেটারাম, এই যে ভলভিউলাস, তার মধ্যে মোস্ট কমন ভলভিউলাস হচ্ছে সিগময়েড ভলভিউলাস। কোশ্চেন হচ্ছে সিগময়েড ভলভিউলাস কেন এত বেশি পরিমাণে কমন? সিগময়েড ভলভিউলাসটা কমন হওয়ার কারণটা হচ্ছে, সিগময়েড ভলভিউলাস কমন হওয়ার কারণটা হচ্ছে, আপনাদেরকে একটু কি বললাম যে ছোট্ট একটা দড়ির মধ্যে যদি লম্বা কোনো একটা স্ট্রাকচার ঝুলে থাকে, তাহলে এই ঝুলন্ত স্ট্রাকচারটা প্যাচ খাবেই, টুইস্টিং হবেই। কথা বুঝছেন? তার মানে সিগময়েড ক্লোন, এই হচ্ছে সিগময়েড ক্লোন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বডির সিগময়েড ক্লোন, এই যে সিগময়েড ক্লোনকে ধরে রাখে যে মেজেন্ট্রি, তার নাম হচ্ছে সিগময়েড মেসোক্লোন। এই যে সিগময়েড যে মেসোক্লোনটা আছে, এই সিগময়েড মেসোক্লোনটা হচ্ছে খুবই ছোট, কথা বুঝছেন? একটা ছোট, ঠিক আছে? যখনই একটা অনেক লম্বা ভি শেপ, আমরা জানি সিগময়েড মেসোক্লোনটা হচ্ছে ভি শেপ, আমরা জানি, ঠিক আছে? যখনই একটা, এই যে সিগময়েড মেসোক্লোন দেখতে কিন্তু ভি শেপ, যখনই একটা সিগময়েড মেসোক্লোন, যখনই একটা স্ট্রাকচার নাম হচ্ছে সিগময়েড ক্লোন, এই সিগময়েড ক্লোন যখন একটা লং যখন একটা আপনার হচ্ছে স্ট্রাকচার, দ্যাট মিন্স সিগময়েড মেসোক্লোন দিয়ে আপনার হচ্ছে আটকে থাকবে, কথা বলছেন? তাহলে এই যে আটকে আছে এই পোরশনটুকু কি হবে? এই পোরশনটুকু আলটিমেটলি একটা প্যাচ খাবে, একটা প্যাচ খাবে, কথা বলছেন? এই যে প্যাচটা খাচ্ছে, এটাকেই বলতেছি আমরা ভলভিউলাস, এটাকেই বলতেছি, এটাই প্যাচ খায়, এটাকেই বলছি আমরা ভলভিউলাস, সিগময়েড ভলভিউলাস। তাহলে সিগময়েড ভলভিউলাস হওয়ার কারণটা কি? কারণ এক নাম্বার কারণটা হচ্ছে একটা লং সিগময়েড মেসোক্লোন অ্যাটাচ থাকে, ঠিক আছে? এর যে সিগময়েড মেসোক্লোনটা, এটা হচ্ছে লং। দুই নাম্বার হচ্ছে এই সিগময়েড মেসোক্লোনটা ন্যারো অ্যাটাচমেন্ট হয় সিগময়েড ক্লোনের সাথে, ন্যারো অ্যাটাচমেন্ট, একটু কাইন্ডলি লিখবেন। এক নাম্বার হচ্ছে লং সিগময়েড মেসোক্লোন, দুই নাম্বার হচ্ছে ন্যারো অ্যাটাচমেন্ট অফ দা সিগময়েড মেসোক্লোন। আর সিগময়েড ক্লোনের মধ্যে যে অ্যাটাচমেন্টটা হয়, ন্যারো অ্যাটাচমেন্ট হয়, খুবই ন্যারো অ্যাটাচমেন্ট হয়, দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলোর সবগুলো আলটিমেটলি ডাইজেশন হয়ে যে রেসিডুয়াল ভলিউমটা এসে সবচেয়ে বেশি জমা হয়, এখানে এসে জমা হয়, কথা বলছেন? তাহলে হাই রেসিডুয়াল ভলিউম, কথা বলছেন? হাই রেসিডুয়াল ভলিউম এসে এখানে জমা হয়, ঠিক আছে? ওকে, এবার আপনি যদি যে ডায়েট খাচ্ছেন, যে খাবার খাচ্ছেন, এই খাবারটা যদি প্রচুর পরিমাণে রেসিডুয়াল ভলিউম ফরমেশন করে, দ্যাট মিন্স হাই রেসিডুয়াল ডায়েট যদি খান, হাই রেসিডুয়াল ডায়েট খাওয়ার কারণে যদি আপনার হচ্ছে অনেক বেশি পরিমাণে খাবারটা জমা হয়ে যদি ওভারলোড হয়ে যায়, তাহলে হাই রেসিডুয়াল ভলিউম হবে না, হাই রেসিডুয়াল ডায়েট।
4 নাম্বার হচ্ছে ওভারলোডিং। দ্যাট মিনস আপনি যে খাবারগুলো খাচ্ছেন খেয়ে আলটিমেটলি সমস্ত খাবার এই সিগমেন্টগুলো এসে জমা হয়, এবং রেক্টো সিগমেন্ট জাংশন, খাবারটা কিন্তু রেকটামে যাওয়ার আগে সিগমেন্টগুলো অনেকক্ষণ ধরে থাকে, ফলে ওভারলোডেড থাকে। একই তো আপনার হচ্ছে সিগমেন্ট মেসোকোলনটা হচ্ছে আপনার লং এবং ন্যারো অ্যাটাচমেন্ট, তার মধ্যে আবার খাবারটা জমে এটা সিগমেন্ট কোলনটা আরো ঝুলে আছে, তাহলে এখানে টুইস্টিং বেশি হবে না, সিগমেন্ট ভলভুলাস হবে। ভেরি গুড, ভেরি কমন, সিগমেন্ট ভলভুলাস হবে। ক্লিয়ার? ওকে, সিগমেন্ট কোলন সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, ডায়াগনোসিস কি? ক্লিনিক্যাল ফিচার সেম, পেশেন্টের আপনার হচ্ছে এরকম আপনার হচ্ছে কার্ডিনাল ফিচার গুলো পেয়ে যাবেন। ইনভেস্টিগেশন যখন আপনি এক্সপ্লেইন এক্সরে অ্যাবডোমেন করবেন, তখন আপনার একটা আপনার হচ্ছে পাই পাওয়া যাবে, পাই লাইক স্ট্রাকচার পাওয়া যাবে। পাই লাইক স্ট্রাকচারটা কি রকম? পাই লাইক স্ট্রাকচার, এরকম একটা পাই লাইক স্ট্রাকচার পাওয়া যাবে। দ্যাট মিন্স প্লেন এক্সরেতে এরকম একটা পাই লাইক স্ট্রাকচার পাওয়া যাবে। কথা বলছি, এরকম একটা পাই পাওয়া যাবে। কথা বলছেন, যেটাকে আমরা বলতেছি নিউমেটিক টায়ার লাইক স্ট্রাকচার, নিউমেটিক টায়ার লাইক স্ট্রাকচার, নিউমেটিক টায়ার লাইক স্ট্রাকচার পেয়ে যাবো। কথা বলছেন, এর মধ্যে আমরা ডায়াগনোস করতে পারবো যে এই পেশেন্টের ভলভুলাস হয়েছে, এই পেশেন্টের ভলভুলাস হয়েছে। ওকে, সাথে যদি আমরা নিউমেটিক টায়ার লাইক, ঠিক আছে, আমার ইন্টার্নের সময় এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম, আমরা সন্ধ্যার পরে হঠাৎ করে হাসপাতালে গেলাম, স্যার বললো যে পেশেন্টের বাউল অবস্ট্রাকশন হয়েছে। আমরা বললাম স্যার কোন বাউল অবস্ট্রাকশন? বললো লার্জ বাউল অবস্ট্রাকশন হয়েছে। আমরা খুব খুশি, জি স্যার বাউল অবস্ট্রাকশন হয়েছে, আমরা অপারেশনটা দেখার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, অপারেশন করার জন্য সবকিছু রেডি করা হলো। যখনই আপনার অ্যাবডোমেনটা আপনার হচ্ছে ওই আপনার হচ্ছে মিড লাইন ইনজেকশন দেওয়ার পরে যখন অ্যাবডোমেনটা ওপেন করা হলো, ল্যাপারোটমি যখন অ্যাবডোমেনটা ওপেন করা হলো, সাথে সাথেই দেখা গেল যে একদম আপনার গাট ফুলে বাইরে বের হয়ে চলে আসলো। অ্যাবডোমেনের উপরে, জাস্ট অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের উপরে পুরো আপনার গাটটা ফুলের মতো করে ছড়াই গেল। এত বেশি পরিমাণে আপনার হচ্ছে গ্যাস জমে বাওয়াল এত বেশি পরিমাণে ডিস্টেন্ডেড হয়েছে। কথা বলছেন, এরপরে স্যার ঘুরে ফিরে আপনার হচ্ছে একটা টায়ার, এই যে মাইক্রোবাসের যেমন টায়ার আছে এরকম একটা টায়ার বের করলেন, একদম কালা পচা দুর্গন্ধযুক্ত একটা টায়ার বের করলেন। দিস দ্য নিউমেটিক টায়ার লাইক স্ট্রাকচার। তাহলে ভলভুলাসে এরকম একটা পাই শেপ টায়ার পাবেন, এটা হচ্ছে পাই শেপ একটা টায়ার পেয়ে যাবেন। কথা বুঝছেন, এটা প্লেন এক্সরেতে পাবেন। এরপরে আপনার হচ্ছে আপনার বেরিয়াম এনেমা করতে পারেন। এরপরে সিটি স্ক্যান করলে হোয়ার লাইক মানে চাকার মতো একটা স্ট্রাকচার পেয়ে যাবেন। কথা বুঝছেন, দিস দ্য ভলভুলাস। ভলভুলাসের ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে এই টুইস্টিংটাকে রিমুভ করে দাও, খুব তাড়াতাড়ি রিমুভ না করলে স্ট্রাঙ্গুলেশন হয়, আলটিমেটলি এটা পচে মরে পারফোরেশন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন, এটা সবার আগে আপনারা এটা করবেন। কথা বুঝছেন, অ্যাবডোমেন ওপেন করে আগে টুইস্টার ইউ করবেন, এবং তখন দেখবেন যে হ্যাঁ গাটটা কি ভায়াবল আছে না নন ভায়াবল আছে। ঠিক আছে, ভায়াবল গাট নন ভায়াবল আইডেন্টিফাই করে দেন আপনারা করবেন। ক্লিয়ার? কথা বুঝছেন? এখন আসেন একটু দাগাই, তারপরে প্রসিড করি। ইন্ডোসাসেপশন, সামারি বক্স 71.4 এটা দেখাবেন। সামারি বক্স 71.5 ভলভুলাস। হাই স্মল বাউল অবস্ট্রাকশন, লো স্মল বাউল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশন। আচ্ছা, কার্ডিনাল ফিচার অফ দ্য অ্যাকুট অবস্ট্রাকশন। আচ্ছা, একটা কমন কোশ্চেন যেটা লাস্ট পরীক্ষাতে আপনাদের পরীক্ষাতে আসছিল, সেটা হচ্ছে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন যেটা স্মল মানে প্লেন এক্স রে মাধ্যমে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট হোয়েদার দ্য অবস্ট্রাকশন ইজ স্মল বাউল অর লার্জ বাউল। ক্লিয়ার? এটা দেখাই, দেখেন কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করবেন স্মল বাউল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশন এক্স রে মাধ্যমে। দেখেন, স্মল বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে স্মল বাউল অবস্ট্রাকশনের কার্ডিনাল ফিচার, স্মল বাউলের ক্যারেক্টারিস্টিক্স ডায়াগনস্টিক ফিচার হচ্ছে ভালভুলি কানিভেন্টিস। ভালভুলি কানিভেন্টিস দেখাই আপনাদেরকে একটু, ভালভুলি কানিভেন্টিসটা। এই যে ভালভুলি কানিভেন্টিস, অপর নাম প্লিকা সার্কুলারিস, অথবা এর অপর নাম হচ্ছে আপনার হচ্ছে মিকোজাল ফোল্ড বলি আমরা এটাকে। হ্যাঁ, এই যে ভালভুলি কানিভেন্টিস অর প্লিকা সার্কুলারিস, ঠিক আছে, খেয়াল করেন এরকম একটা ফিচার, এটা হচ্ছে স্মল বাউল। এটা দেখলেই বুঝবেন ভালভুলি কানিভেন্টিস, তারপর হচ্ছে প্লিকা সার্কুলারিস, একই নাম, এগুলো থাকবে কোথায়? স্মল বাউলে থাকবে। ঠিক আছে, এইটা এক্সরেতে কি হবে? এক্সরেতে দেখবেন যে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল থাকবে, এবং সেন্ট্রালি স্টেপ লেডার প্যাটার্নে থাকবে ভালভুলি কানিভেন্টিস। এই এক্সরেতে মাঝখানে দেখবেন এটা হচ্ছে ভালভুলি কানিভেন্টিস। ঠিক আছে, মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে স্টেপ লেডার প্যাটার্ন। ভালভুলি কানিভেন্টিস গুলো হবে হচ্ছে সেন্ট্রালি প্লেস থাকবে, ভালভুলি কানিভেন্টিস স্টেপ লেডার প্যাটার্ন হবে, স্টেপ লেডার প্যাটার্ন হবে। কথা বলছেন? তাহলে সেন্ট্রালি আপনার হচ্ছে ভালভুলি কানিভেন্টিস থাকবে, এবং এটা স্টেপ লেডার প্যাটার্ন হবে, এবং সেন্ট্রালি লোকেটেড হবে কোথায়? সেন্ট্রালি, নট পেরিফেরালি। মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল সেন্ট্রালি প্রেজেন্ট থাকবে, সাথে ভালভুলি কানিভেন্টিস পাওয়া যাবে, সাথে হচ্ছে আমাদের কি থাকবে? এটা হচ্ছে স্টেপ লেডার প্যাটার্নে থাকবে। ক্লিয়ার?
আর কি পাওয়া যায়? তাহলে দেখেন, ডাইলেটেড লুপ মোর দ্যান 3 সেন্টিমিটার হবে, সেন্ট্রালি ভালভুলার কনভেন্টিস হবে, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল হবে, স্ট্রিং অফ পার্ল সাইন পাওয়া যাবে, পসিটি অফ গ্যাস ইন লার্জ বাউল। কথা বলছেন? এই যে স্ট্রিং অফ পার্ল সাইন, দেখেন স্ট্রিং অফ পার্ল সাইন, এই যে ডট 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 এরকম পাওয়া যাবে, গ্যাস গেছে গেছে না এরকম অবস্থা হবে, স্ট্রিং অফ পার্ল সাইন বলে এটাকে, স্ট্রিং অফ পার্ল সাইন। কথা বুঝছেন? মুক্তার মালা। আচ্ছা, ওকে। আর লার্জ বাউলে পসিটি, লার্জ বাউলের মধ্যে আপনার হচ্ছে গ্যাপ থাকে, ফাঁকা থাকে, এই জন্য পসিটি অফ দ্য লার্জ বাউল। ঠিক আছে? মেইনলি আমরা চিনবো কিভাবে? মেইনলি আমরা চিনবো হচ্ছে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, সেন্ট্রালি থাকবে ভালভুলার কনভেন্টিস, যেটা স্টেপ ল্যাডার প্যাটার্নে থাকবে এবং অবশ্যই সেন্ট্রালি পাওয়া যাবে। কথা বুঝছেন? আচ্ছা, এবার আসেন লার্জ বাউল অবস্ট্রাকশন। যদি লার্জ বাউল অবস্ট্রাকশনের আগে আমরা দেখি লার্জ বাউলের কার্ডিনাল ফিচার কি কি আছে। একটা হচ্ছে টিনিয়া কলাই, অ্যাপেন্ডিক্স পিপুলিকি এন্ড সেকুলেশন অর হস্টেশন। এই যে সেকুলেশন এবং হস্টেশন দেখতে পাচ্ছেন, এই সেকুলেশন এবং হস্টেশন গুলোই আমরা দেখতে পারবো কোথায়? যদি লার্জ বাউল অবস্ট্রাকশন হয়। ঠিক আছে? দেখেন, এই হচ্ছে লার্জ বাউল। লার্জ বাউল অবস্ট্রাকশনে এক্সরেতে আমরা পেরিফেরিতে পাবো, নট সেন্ট্রালি। আমরা কোথায় পাবো? আমরা পেরিফেরিতে পাবো। এবং এই যে হস্টেশন গুলো, সেকুলেশন হস্টেশন গুলো প্রমিনেন্ট হবে, সেকুলেশন হস্টেশন গুলো প্রমিনেন্ট হবে। এইটা দেখে আমরা বুঝতে পারবো লার্জ বাউল অবস্ট্রাকশন। তাহলে পরীক্ষা যদি সিঙ্গেল বেসড কোশ্চেন হয় অথবা এমসিকিউ কোশ্চেন হয় যে স্মল বাউল অবস্ট্রাকশন, হাউ উইল ইউ ডিফাইন ফ্রম স্মল বাউল অবস্ট্রাকশন ফ্রম লার্জ বাউল ইন এক্সরে, প্রথমেই কথাই হচ্ছে সেন্ট্রালি অবস্ট্রাকশন পাওয়া যাবে, সেন্ট্রালি, এবং এখানে ভালভুলার কনভেন্টিস পাওয়া যাবে এবং এটা স্টেপ ব্যাটার প্যাটার্নে হবে এবং অবশ্যই লোকেশনটা কোথায় হবে? সেন্ট্রালি, সেন্ট্রালি, সেন্ট্রালি। কথা বলছেন? এরপর আপনি বার্ড, আপনার হচ্ছে স্টিং, পার্ল স্টিং, এটা কথা বলতে পারেন। ঠিক আছে? তারপরে পসিটি অফ দ্য লার্জ বাউল গ্যাস, এটা বলতে পারেন। আর লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার এক্সরে ফিচারে অবস্ট্রাকশনটা পাবো পেরিফেরিতে, নট সেন্ট্রালি, এটা পাবো পেরিফেরিতে। এবং কি পাওয়া যাবে? হস্টেশন, সেকুলেশন আর হস্টেশন গুলো বোঝা যাবে। কথা বুঝছেন? ওকে। 71.7 এটা দাগাইছেন, এটা দাগায় ফেলেন। আচ্ছা, তারপর আর ভিতরে কিছু পড়ার প্রয়োজন নেই। 71.8 এ দাগায় ফেলেন। ক্লিনিক্যাল ফিচার অফ দ্য ইন্ডুসেশন আমরা অলরেডি পড়ে ফেলেছি। দিস দ্য সচেস, এই যে সচেস, লেফট অথবা রাইট সাইড এরকম একটা সচেস ফিচার পাওয়া যায়। ফিগার 71.10, এই যে সসেজ শেপড লাম। ক্লিনিক্যাল ফিচার অফ দ্য ভলভুলাস এর ক্ষেত্রে 71.9টা পড়ে ফেলবেন। 71.9 যা বলেছি সবগুলো এখানেই দেওয়া আছে। ইমেজিং, ইমেজিং অফ দ্য ইন্টারসেপশনের মধ্যে বলেছি কি পাবেন। আচ্ছা, the treatment of the acute intestinal obstruction 71.10 আর 71.12 ইন্ডিকেশন অফ আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন, জাস্ট একটু বললেই হবে। মনে রাখেন এখান থেকে পড়ার পর্যন্ত প্রথম হচ্ছে স্মল বাউল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশনের পার্থক্য কি, প্যাথোফিজিওলজি কি, ইন্টারসেপশন, ভলভুলাস। কথা বলছেন? কোলোস্টোপ সিনড্রোম এটা আসলে আসতে পারে, না আসলে নাই। ঠিক আছে? এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে একটা পেশেন্ট আপনার কাছে আসলেন, আপনি তার অপারেশন করেছেন, অপারেশন করার পরে তার 48 ঘন্টা পার হয়ে গেছে, 72 আওয়ার্স 24 ঘন্টা পার হয়ে গেছে, 48 আওয়ারের দিকে যাচ্ছে, ইন দ্য মিন টাইম আপনি তার কোনো বাউল সাউন্ডও পাচ্ছেন না, তার কোনো ফ্লাডাসও পাস করছে না। কথা বলছেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? এরকম একটা পেশেন্ট অপারেশন হয়েছে, তার ফ্লাডাসও নাই, তার হচ্ছে এদিকে বাউল সাউন্ডও নাই। ঠিক আছে? তাহলে এই পেশেন্টে কি হইতে পারে? এই পেশেন্টে মোস্ট প্রবাবলি যেটা হইতে পারে সেটা হচ্ছে তার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ হয়েছে। তার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ হয়েছে। তার প্যারালাইটিক আইলিয়াস হচ্ছে অ্যাডাইনামিক যে আমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তার মধ্যে একটা হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস। টেবিল 71.3, টেবিল 71.3 এটা পাবেন হচ্ছে পেজ নাম্বার 1291 পাবেন 71.3। আস্তে আস্তে লাস্টের দিকে চলে আসি, আমরা একদম সবার শেষে চলে আসি। অ্যাডাইনামিক অবস্ট্রাকশন, দ্যাট মিন্স প্যারালাইটিক আইলিয়াস। অ্যাডাইনামিক অবস্ট্রাকশনের মধ্যে একটা হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস। ঠিক আছে? প্যারালাইটিক আইলিয়াস তার মানে হচ্ছে একটা পেশেন্টের অপারেশন করেছেন, অপারেশন করার পরে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত তার কোনো ফ্লাডাস পাস করেনি, তার আপনার হচ্ছে কোনো বাউল সাউন্ড পায়নি, তাহলে আমরা ধরে নিব এই পেশেন্টের মোস্ট প্রবাবলি তার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করেছে। যখনই এই পেশেন্টের প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করবে, আপনার প্রথম কাজটা হবে তার সাইলেন্ট রাখা। দ্যাট মিন্স তাকে নড়াচড়া করা যাবে না। একটা আহত হর্সকে, একটা আহত ঘোড়াকে কখনোই আপনার দাবড়ানো যাবে না। ঠিক আছে? তাহলে পাগলা হয়ে যাবে। একটা আহত ঘোড়াকে যদি আপনি নড়াচড়া করতে যান, গুতাগুতি করতে যান, পাগলা হয়ে যাবে। তো প্যারালাইটিক আইলিয়াসকে কখনোই নাড়াচাড়া করতে যাবেন না। দ্যাট মিন্স তার গাটটা আপনার হচ্ছে মুভ করছে না, কোনো অবস্ট্রাকশন নাই, কিন্তু গাট মুভ হচ্ছে না, গার্ডের পেরিস্টালসিস নাই, অ্যাবসেন্ট অথবা ইনএডিকুয়েট। কেন
কেন কেন ডিউ টু আমরা জানি গাটের নার্ভ সাপ্লাই এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটোই আছে, তার মধ্যে ইন্টারনাল যে নার্ভ সাপ্লাই তাকে আমরা বলছি এন্টেরিক নার্ভ প্লেক্সাস। এন্টেরিক নার্ভ প্লেক্সাসের মধ্যে একটা হচ্ছে আওয়ারবাই প্লেক্সাসের মাধ্যমে পেয়ে থাকে, একটা হচ্ছে মেইসনার্স প্লেক্সাসের মাধ্যমে পেয়ে থাকে। কথা বলছেন? যদি কোনো পেশেন্টের মেইসনার্স প্লেক্সাস এবং আওয়ারবাই প্লেক্সাস কাজ করা বন্ধ করে দেয় তখন তাই ইন্টারনাল যে পেরিস্টালসিস যেটা পাওয়া যেত সেটা পাওয়া যাবে না। তাহলে প্যারালাইটিক আইলিয়াসের মেইন কারণটা হচ্ছে, মেইন ডেফিনিশন হওয়ার কারণটা হচ্ছে দিস দ্য ফেইলিয়ার অফ দ্য ট্রান্সমিশন অফ দ্য পেরিস্টালসিস ওয়েভ সেকেন্ডারি টু নিউরোমাসকুলার ফেইলিয়ার ডিউ টু ব্লকেজ অফ দ্য আওয়ারবাই প্লেক্সাস এন্ড মেইসনার্স প্লেক্সাস। কথা বুঝছেন? ওকে, তো এগুলোর কারণে তার পাওয়া যায় না। পেশেন্টের অ্যাবসলিউট কনস্টিপেশন হবে, পেশেন্টের বাউল সেন্স পাবো না আমরা, সোজা কথা, পেশেন্টের বাউল সেন্স পাবো না। কথা বুঝছেন? তাহলে কি প্রবলেম হইতে পারে, প্রবলেমটা কি অ্যারেঞ্জ করতে পারে? ঠিক আছে, যেটা হয় এখন তার গার্ড পাস করছে না, মুভ করছে না, আপনি গার্ড মুভ করছে না, পেরিস্টালসিস নাই, তাহলে আপনি কন্টিনিউয়াসলি খাবার, আপনার সিক্রেশন হচ্ছে না, গার্ড দিয়ে যত বেশি পরিমাণে সিক্রেশন হবে তত বেশি পরিমাণে আলটিমেটলি কি হবে, সেটা গিয়ে জমা হবে। আপনার প্যারালাইটিক আইলিয়াস, দ্যাট মিন্স তার হচ্ছে গার্ড ঠিক মতো মুভ করছে না, ঠিক আছে, তার আপনার হচ্ছে পিয়ার প্যাসেজ গুলো ডাইলেটেড হয়ে আছে, পিয়ার প্যাসেজ গুলো ইনফ্লামড হয়ে আছে। কথা বুঝতে পারছেন? এগুলো ঠিক মতো কাজ করছে না। ওকে, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি প্রথম যে প্যাথোফিজিওলজির কথা বলেছি, যে তার গ্যাস প্রোডাকশন হবে, তার অ্যাবডোমেন্টাল ডিস্টেনশন হবে, তারপর হচ্ছে পেশেন্টের আপনার হচ্ছে ফ্লুইড গুলো অবস্টার্ড হয়ে যাবে, যেতে পারবে না, পেশেন্টের ভমিটিং অ্যারেঞ্জ করবে, এই ধরনের প্যাথোলজি গুলো তার হচ্ছে অ্যারেঞ্জ করতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে প্যারালাইটিক আইলিয়াসের পেশেন্টের তাহলে আপনার হচ্ছে আলটিমেটলি এটা অনেকগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন পোস্ট অপারেটিভ লিভ, যদি তার হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করে তাহলে গার্ড মুভ করবে না, তার মেটাবলিক যদি আপনার অ্যাবনর্মালিটি ডেভেলপ করে তাহলে তার গার্ড মুভ করবে না। 72 আওয়ার্স পার হয়ে গেছে তারপরে তার কোনো বাউল সাউন্ড নাই, তার মানে হচ্ছে তার পেশেন্টের ইলুটেড ইমব্যালেন্স আছে। 2 নাম্বার হচ্ছে যদি তার ইন্টেস্টাইনের মধ্যে বা অ্যাবডোমেনে যে সার্জারি করা হয়েছে এখানে যদি কোনো আপনার হচ্ছে ইন্টারনালি কোনো সেপসিস ডেভেলপ করে তাহলে গার্ড মুভ করবে না। কথা বুঝছেন? 3 নাম্বার হচ্ছে তার রিফ্লাক্স আইলিয়াস, ঠিক আছে, অর্থাৎ তার রেট্রোপেরিটোনিয়াল যদি কোনো হেমোরেজ হয়েছে, অথবা যদি তার কোনো হচ্ছে আপনার স্পাইন অথবা রিবস কোনো ফ্র্যাকচার হয়েছে, যে কারণে তার গার্ড মুভ করে, সাইলেন্ট গার্ড হয়ে যাবে। এবং আলটিমেটলি হচ্ছে মেটাবলিক, বারবার বলছি, তার হাইপোক্যালিমিয়া ডেভেলপ হয়েছে অথবা তার মেটাবলিক অ্যাবনর্মালিটি ডেভেলপ হয়েছে, এগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে বুঝবেন যে পেশেন্টের এই মেটাবলিক ডিসঅর্ডারের কারণে তার গার্ড মুভ করছে না। কথা বুঝতে পারছেন? ওকে, ক্লিনিক্যাল ফিচার কি হবে? 72 ঘন্টা হয়ে গেছে তারপরে তার বাউল মুভ করে না, বাউল সাউন্ড নাই, তার হচ্ছে কোনো ফ্লাডাস পাস করে না, বুঝবেন যে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করেছে। হঠাৎ করে অপারেশনের পরে দেখছেন পেশেন্টের অ্যাবডোমেন ডিস্টেন্ট হয়ে গেছে, তার ভমিটিং হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ হয়েছে, তাহলে তো আপনি বুঝে নেবেন যে তার প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করেছে। কথা বুঝতে পারছেন? দিস দ্য ক্লিনিক্যাল ফিচার, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ওকে, ট্রিটমেন্ট কি দিবেন? ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, আপনি কজ আইডেন্টিফাই করবেন, আপনি তার সিরাম ইলুট্রেট করতে দেবেন, সিরাম ইলুট্রেট করে দেখবেন যে তার ইলুট্রেট কোনো ইমব্যালেন্স আছে কিনা, তার মেটাবলিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, এবং রিপিটেড প্লেন এক্সরে অথবা আল্ট্রাসাউন্ড করে দেখবেন যে তার ইন্টারনালি কোনো হেমোরেজ অথবা আলটিমেটলি তার কোনো সেপসিস ডেভেলপ হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে যেগুলো পাবেন সেগুলো আপনি রিকভার করবেন। অর্থাৎ এই পেশেন্টকে একদিকে যেমন এনজি সাকশন দেওয়া লাগবে, কন্টিনিউয়াসলি এনজি সাকশন দিবেন। কথা বুঝছেন? এনজি ফিডিং করাবেন না, মাস্ট মনে রাখবেন, কোনো এনজি ফিডিং এই পেশেন্টকে দিবেন না, এনজি সাকশন করাবেন। অর্থাৎ যে কালেকশন গুলো হচ্ছে সেই কালেকশন গুলো আপনি রিমুভ করবেন। আবার বলছি, প্যারালাইটিক আইলিয়াস হচ্ছে একটা আপনার আহত ঘোড়ার মতো। কথা বুঝছেন? এই আহত ঘোড়াকে যদি আপনি নড়াচড়া করেন সে পাগলা হয়ে যাবে, প্যারালাইটিক আইলিয়াস আরো খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে কি করবেন? আহত ঘোড়ার মধ্যে যে প্রবলেম গুলো আছে সেগুলো রিমুভ করার ট্রাই করবেন। অর্থাৎ যে পরিমাণে ফ্লুইড তারপর হচ্ছে গ্যাস জমে থাকতেছে সেগুলোকে আপনি আপনার হচ্ছে এনজি সাকশনের মাধ্যমে রিমুভ করে দিবেন। তাকে আপনি ফ্লুইড দিবেন, ইলেক্ট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিবেন, তারপর হচ্ছে একটা ক্যাথেটার অ্যাড করে দিবেন তার আউটপুট দেখার জন্য। এবং ওয়েট অ্যান্ড সি, যদি ওয়েট অ্যান্ড সি করার পরে যদি তার ইমপ্রুভমেন্ট 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে যদি তার কোনো ইমপ্রুভমেন্ট না আসে, দেন আপনি ল্যাপারোটমি করে গাটের যে পর্শনটুকু পেরিস্টালসিস পাবেন না সেটাকে আপনি ফেলাই দিবেন। ক্লিয়ার? দিস ইজ দ্য প্যারালাইটিক আইলিয়াস। ওকে, তাহলে অ্যাডাইনামিক অবস্ট্রাকশনের মধ্যে একটা পেলাম আমরা, প্যারালাইটিক আইলিয়াস, পেজ নাম্বার 1296। তারপর নিচের দিকে চলে আসি, ভ্যারাইটিস গুলো পড়বেন। এবার আসেন একদম সবার লাস্টের পৃষ্ঠায় চলে আসেন, ম্যানেজমেন্ট ওইটাই, ফ্যাক্ট সামারি বক্স 71.16 ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ সিউডো অবস্ট্রাকশন। সিউডো অবস্ট্রাকশন কোন ক্ষেত্রে সিউডো অবস্ট্রাকশন গুলো আপনি পেতে পারেন? মেটাবলিক, সিভিয়ার ট্রমা, এগুলোর ক্ষেত্রে আপনি একটা সিউডো অবস্ট্রাকশন পাবেন, সিউডো অবস্ট্রাকশন পাবেন। এগুলো প্রকৃতপক্ষে কোনো অবস্ট্রাকশন করে না, বাট সাময়িকভাবে আপনার একটা অবস্ট্রাকশনের ফিচার নিয়ে চলে আসবে। কথা বলছেন? সেগুলো আবার কারেকশন করলে অবস্ট্রাকশন চলে যাবে। ঠিক আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেটাবলিক, একটা ডায়াবেটিক পেশেন্ট, হাইপোক্যালেমিক পেশেন্ট, ইউরিমিক মিক্সিডিমা, এই ছকের এই পশনগুলো পরীক্ষায় দিতে পারে। বিশেষ করে রেসিডেন্সি পরীক্ষা সবচেয়ে বেশি দেয়, এফসিপিএসে দেয় না বলেই চলে। ওকে,
এই হচ্ছে আমাদের 71 চ্যাপ্টার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন চ্যাপ্টার থেকে আমাদের এফসিপিএস পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো পরীক্ষা থাকছে থাকে, প্রথম হলো যে স্মল বায়োল অবস্ট্রাকশন লার্জ বায়োল অবস্ট্রাকশনের মধ্যে পার্থক্যটা কি, এক্সরেতে কিভাবে বুঝবেন, এটা হলো 1 নাম্বার পড়া। 2 নাম্বার পড়া হচ্ছে একটা ক্লিনিক্যাল ফিচার দিয়ে আপনাকে বলবে যে একটা ছোট বাচ্চা তার আপনার হচ্ছে স্টুল দিয়ে আপনার হচ্ছে রেড কালার জেলি লাইক স্টুল পাস করছে, তার অ্যাবডোমেন এক্সামিনেশনের মাধ্যমে আমরা একটা সাকসেস পেয়েছি আমলিকাস লেফট অথবা রাইটে, তার আপনার হচ্ছে প্লেন এক্স রে অ্যাবডোমেন করে আমরা দেখেছি রাইট ফোসাটা এমটি ফাটা, আর বাচ্চার আরেকটা হিস্ট্রি তার মা দিয়েছে যে তার বাচ্চা রোতা হে আর সোতা হে, অর্থাৎ হঠাৎ করে কান্না করে উঠতেছে, কিছুক্ষণ পর আবার চুপ হয়ে ঘুমায় যাচ্ছে। কথা বলছেন? তাহলে আপনার মোস্ট প্রবল ডায়াগনোসিস কি হতে পারে, বলবো ইন্ডোসাসেপশন। মোস্ট প্রবল কি ইন্ডোসাসেপশন। কথা বলছেন? এরপরে আপনাকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সিঙ্গেল বেসড ভাবে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে ইন্ডোসাসেপশন অবস্ট্রাকশনের ফিচার নিয়ে, আপনি প্লেন এক্স রে অ্যাবডোমেন করে দেখেছেন যেটা একটা পাই শেপ পেয়েছেন অর্থাৎ একটা নিউমেটিক টায়ার লাইক স্ট্রাকচার পেয়েছেন, তাহলে কি হতে পারে, আপনি বলবেন যেটা ভলভুলাস। কোন ভলভুলাস? সিগমেন্ট ভলভুলাস। আরো কোশ্চেন হতে পারে সিগমেন্ট ভলভুলাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা, যে ফ্যাক্টরের কারণে সিগমেন্ট ভলভুলাস মোস্ট কমনলি হয়ে থাকে। তাহলে সবার আগে বলবেন যে আমাদের বডিতে কি একটা লং আপনার হচ্ছে সিগমেন্ট মেসোকোলন এবং ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য সিগমেন্ট মেসোকোলন। কথা বলছেন? তাহলে অ্যান্সার হবে ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য সিগমেন্ট মেসোকোলন। ওকে, আচ্ছা। তারপরে যদি কোশ্চেন করে ইন্ডোসাসেপশন মোস্ট কমন ভ্যারাইটি কোনটা, বলবে আইলিওকোলিক। কাদের হয়? বাচ্চাদের হয়। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে প্যারালাইটিক আইলিয়াসে। প্যারালাইটিক আইলিয়াসের ক্ষেত্রে যদি আপনাকে কোশ্চেন করা হয় প্যারালাইটিক আইলিয়াসের মোস্ট কমন কি কজ কি, বলবেন মেটাবলিক। এবং মেটাবলিক ডিসঅর্ডারের কারণে পেশেন্টে এটা প্রবলেম ম্যানেজ করতে পারে। ঠিক আছে, এবং কোন কোন স্ট্রাকচার আমাদের ফেইলিয়ারের কারণে এটা হয়, প্রথম কথা হচ্ছে যে নার্ভাল। নার্ভাল মানে কি? নার্ভাল মানে হচ্ছে আওয়ার ব্যাক প্লেক্সাস আর মেসিনাস প্লেক্সাস। ক্লিয়ার? ওকে, তাহলে এই চ্যাপ্টার থেকে এফসিপিএস এ আসার মতো কোশ্চেন হচ্ছে এগুলো। এর সাথে সাথে আপনি প্যাথোফিজিওলজি পড়েন, প্রক্সিমাল পোরশনে কি হচ্ছে, ডিসটাল পোরশনে কি হচ্ছে, অ্যাট দ্য সাইডে কি হচ্ছে, তারপর হচ্ছে সিস্টেমিক আপনার চেঞ্জগুলো কি হচ্ছে, ডাইনামিকের এক্সাম্পল কি, অ্যাডাইনামিকের এক্সাম্পল কি। ঠিক আছে, আর সাথে যতগুলো বক্স আছে বক্সগুলো একটু দেখে রাখবেন। ওকে, আর ভায়াবল গার্ড আর নন ভায়াবল গার্ডের মধ্যে পার্থক্য, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পড়া। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, 72 দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আমরা চলে আসি। দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ভালো করে খেয়াল করেন। দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? এটা হচ্ছে সিকামের পোস্টিরিয়র মিডল ওয়ালে থেকে এটা অ্যারেঞ্জ করে। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সিকামের পোস্টিরিয়র মিডল ওয়াল থেকে অ্যারেঞ্জ করে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আইলিওসিক্যাল জাংশন থেকে 2 সেন্টিমিটার নিচের দিকে থাকে। কথা বুঝতে পারছেন? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটা ইন্টারপেরিটোনিয়াল অর্গান, অর্থাৎ এটা একটা মেজেন্ট্রি দিয়ে বা একটা পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে এটা কভার করা থাকে, তার নাম হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স মোস্ট প্রবাবলি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে রেট্রোসিকাল। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে রেট্রোসিকাল। রেট্রোসিকাল। আচ্ছা, এর একটা বেস থেকে একটা অ্যাপেক্স থাকে, টিপ থাকে, একটা বেস একটা টিপ থাকে। কথা বলছেন? এই টিপটার পজিশন হচ্ছে ভেরিয়েবল। টিপটা কখনো সিকামের সামনে থাকে, সিকামের পিছনে থাকে, কখনো আইলিয়ামের সামনে, কখনো আইলিয়ামের পিছনে থাকে, কখনো পেলভিক রিজিয়নে থাকে। এই যে অ্যাপেন্ডিক্সের টিপ এর উপর বেস করে অ্যাপেন্ডিক্সের পজিশন চেঞ্জ হয়, কখনো রেট্রোসিকাল, কখনো পেরিয়ালিয়াল, কখনো পোস্টেরিয়াল, কখনো পেলভিক। মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে রেট্রোসিকাল। মোস্ট কমন ভ্যারাইটির নাম কি? রেট্রোসিকাল। বেজের পজিশন হচ্ছে কনস্ট্যান্ট, বেজের পজিশন কনস্ট্যান্ট, আর বেজের পজিশন সারফেস মার্কিং কি? ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্ট এর সারফেস মার্কিং কি? ম্যাকবার্নিস পয়েন্ট। এই যে অ্যাপেন্ডিক্স আপনি বলতেছি আপনার হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, এই ম্যাকবার্নিস পয়েন্ট লোকেটেড কোথায়? লোকেটেড হচ্ছে আমলিকাস এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন, এটা ল্যাটারাল 1/3 মিডিয়াল 2/3 যেখানে এসে জাংশন যুক্ত হয়েছে তাকে আমরা বলতেছি ম্যাকবার্নিস পয়েন্ট। ঠিক আছে, তাহলে ম্যাকবার্নিস পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা বলি যে এই অ্যাপেন্ডিক্স সাপ্লাইড বাই অ্যাপেন্ডিকুলার আর্টারি। এই অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি। এই অ্যাপেন্ডিকুলার আর্টারি হচ্ছে একটা ইন্ড আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি হচ্ছে একটা ইন্ড আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারিটা একটা ইন্ড আর্টারি। যদি ইন্ড আর্টারি হওয়ার কারণে অ্যাপেন্ডিকুলার আর্টারিতে যদি কোনো ব্লকেজ হয় তাহলে অ্যাপেন্ডিক্স আর ব্লাড সাপ্লাই পাবে না, তাহলে অ্যাপেন্ডিক্সটা গ্যাংগ্রিন হয়ে যাবে। গ্যাংগ্রিন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওকে, আর এই বেস চিনবেন কিভাবে? সিকামের মধ্যে লার্জ বাউলের যে টিনিয়া কলাইগুলো আছে সবগুলো টিনিয়া কলাই এসে মিট করবে কোথায়? যুক্ত হবে কোথায়? এসে অ্যাটাচ হবে বা শেষ হবে হচ্ছে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স এসে। বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স এসে। কথা বলছেন? দিস অল আর দ্য সার্জিক্যাল অ্যানাটমি অফ দ্য অ্যাপেন্ডিক্স। সার্জিক্যাল অ্যানাটমি অফ দ্য অ্যাপেন্ডিক্স। ওকে, আচ্ছা এখন শুনেন, সার্জিক্যাল অ্যানাটমি তো আমরা পড়লাম, তাই না? আচ্ছা, এখন কয়েকটা কথা বলি। অ্যাপেন্ডিক্সের এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্সের, এটা একটা এটাকে বলা হয় অ্যাবডোমিনাল টনসিল।
অ্যাপেন্ডিক্সকে বলা হয় অ্যাবডোমিনাল টনসিল, যেখানে যেখানে নাম টনসিল, টনসিল মানে হচ্ছে ক্যান্টনমেন্ট, টনসিল মানে কি ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টে কে থাকে, সেনাবাহিনী থাকে, সেনাবাহিনী কাজ কি, শত্রু আসলে তাদেরকে ধরাশায়ী করতে হবে। ঠিক তেমনি ভাবে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা অ্যাবডোমিনাল টনসিল, যদি অ্যাবডোমিনের ভিতরে কোনো শত্রু আসে সেই শত্রুগুলোকে মেরে ফেলার জন্য ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী পাঠাবে কি, অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? ওকে। আচ্ছা, অ্যাপেন্ডিক্সের একটা ওরিফিস আছে, ওরিফিস, এই ওরিফিসটা একটা ভালভ দিয়ে গার্ড করা থাকে, তার নাম হচ্ছে ভালভ অফ গার্লাক, ভালভ অফ গার্লাক। যত বয়স বাড়ার সাথে সাথে এই অ্যাপেন্ডিকুলার ওরিফিসটা অবলিটারেট হয়। এই জন্য আপনার ওল্ড এজে গিয়ে যদি অ্যাপেন্ডিসাইটিসের ফিচার নিয়ে আসে তাহলে আমরা বলি ইট ইজ আনলাইকলি। কথা বলছেন? এখন আপনি যে খাবার খেয়েছেন, ফুড ম্যাটেরিয়াল সেখান থেকে হঠাৎ করে আপনার হচ্ছে এই অ্যাপেন্ডিক্সের ওরিফিস দিয়ে অ্যাপেন্ডিক্সে চলে আসছে, ফিকোলিড চলে আসছে, ফুড ম্যাটেরিয়াল চলে আসছে, অথবা আরো অন্য কোনো জিনিস চলে আসছে, কথা বলছেন, কোনো ওয়ার্ম চলে আসছে, কথা বলছেন, এগুলো এসে অ্যাপেন্ডিক্সের গাটে ইনফ্লামেশন করে। যখন ইনফ্লামেশন করে তখন তার নাম হয়ে যায় অ্যাপেন্ডিসাইটিস। কি নাম হয়ে যায়? অ্যাপেন্ডিসাইটিস। তখন পেশেন্টের নাম তখন হয়ে যায় অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস। দিস ইজ দ্য আম্বলিকাস, এটার নাম কি? আম্বলিকাস। আর একটু পিছিয়ে দিতে হবে, সরি ফর, ইজ দ্য হিউম্যান। ওকে ওকে, এটা হচ্ছে রাইট এলিয়ার ফোসা। অ্যাপেন্ডিক্সের পজিশনটা হচ্ছে রাইট এলিয়ার ফোসাতে। ঠিক আছে? যখনই অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, এই অ্যাপেন্ডিসাইটিস যখন হয়েছে তখন অ্যাপেন্ডিক্সের এই যে পেরিটোনিয়াম ফোল্ড, ঠিক আছে, আলটিমেটলি পেরিটোনিয়াম ফোল্ড থেকে শুরু করে ভিসারাল পেরিটোনিয়াম এফেক্ট হবে, এরপরে প্যারাইটাল পেরিটোনিয়াম। যখনই প্যারাইটাল পেরিটোনিয়াম এফেক্ট হবে তখনই আপনি পেইন বুঝতে পারবেন। কথা বুঝছেন? তখনই আপনি কি হবে? পেইন বুঝতে পারবেন। পেইন, এই পেইনটা প্রথমে কোথায় হবে? পেরি আম্বলিকাল রিজিয়নে। কেন? কারণটা হচ্ছে আম্বলিকাসের থোরাসিক টেন সাপ্লাই দেয়, আর অ্যাপেন্ডিক্স হচ্ছে থোরাসিক টেন সেগমেন্ট দিয়ে সাপ্লাই পায়। এই জন্য প্রথমে আপনি পেইনটা কোথায় পাবেন? থোরাসিক টেনে, দ্যাট মিন্স এরাউন্ড দ্য আম্বলিকাসে পেইন পাবেন। এরপরে এই পেইনটা শিফট হয়ে কোথায় আসবে? রাইট আইলিয়ার ফোসাতে পেইন পাবেন। ঠিক আছে? রাইট আইলিয়ার ফোসাতে আপনার হচ্ছে পেইনটা শিফট হয়ে যাবে। ঠিক আছে? সাথে সাথে আপনার পেশেন্টে কি থাকবে? অ্যানোরেক্সিয়া থাকবে, পেশেন্টের নৌশিয়া থাকবে। দিস আর দ্য সিম্পটম অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস। দিস আর দ্য সিম্পটম। তাহলে পেশেন্টের সিম্পটম কি? একটা অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টের সিম্পটম হচ্ছে প্রথমে পেশেন্টের একটা পেরিয়াম্বলিক্যাল পেইন হবে। পেশেন্টের যখন পেরিয়াম্বলিক্যাল পেইন হবে, পেরিয়াম্বলিক্যাল পেইনের সাথে সাথে এই পেশেন্টের আপনার হচ্ছে পেশেন্টের 6 ঘন্টার মধ্যে পেইনটা শিফট করবে হচ্ছে রাইট আইলিয়ার ফোসাতে। এর সাথে সাথে পেশেন্টের নৌশিয়া হবে, পেশেন্টের হচ্ছে আপনার অ্যানোরেক্সিয়া হবে। ঠিক আছে? পেশেন্টের আলটিমেটলি সিম্পটম আমরা দেখতে পাচ্ছি, তার পেরিয়াম্বলিক্যাল পেইন হবে, পেইন রাইট এলিয়ার ফোসাতে 6 ঘন্টা পরে চলে যাবে, সাথে পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নৌশিয়া হবে। হঠাৎ করে এই যে একটা ইনভলভমেন্টারি কন্ডিশন অ্যারেঞ্জ করেছে, তাহলে আমরা বলতে পারি একটা পেশেন্টের আপনি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের পেইন বুঝতে পাচ্ছেন। কেন বুঝতে পাচ্ছেন? তার প্যারাইটাল পেরিটোনিয়ামটা ইনভলভ হয়েছে, এই জন্য আপনি পেইনটা বুঝতে পাচ্ছেন। যদি প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভ না হতো তাহলে আপনি কখনোই পেইনটা বুঝতে পারতেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটার সাথে সাথে পেশেন্টের সাইন কি হবে? আপনি এসে দেখবেন পেশেন্টের হাই রেস অফ টেম্পারেচার হবে, তাহলে পাইরেক্সিয়া হচ্ছে একটা সাইন। এরপর আপনি পাবেন কি? তারপর লোকালাইজড টেন্ডারনেস ইন দ্য রাইট এলিয়ার ফোসা। এবং পেশেন্টকে যদি আপনি বলেন, পেশেন্টের আপনার রাইট এলিয়ার ফোসাতে যখনই প্রেস করবেন তখনই তার পেইনটা লোকালাইজড হবে, রাইট এলিয়ার ফোসাতে পেশেন্টের পেইনটা লোকালাইজড হবে। সাথে কি তার মাসেল রিজিডিটি থাকবে, মাসেল রিজিড, যখনই আপনি চাপ দিতে দেখবেন পেশেন্ট মাসেল রিজিড হয়ে যাবে। কথা বলছেন? রিবাউন্ড টেন্ডারনেস পাওয়া যাবে, রিবাউন্ড টেন্ডারনেস। ঠিক আছে? দ্যাট মিন্স আপনি প্রেস করলেন, তার রাইট এলিয়ার ফোসাতে আপনি প্রেস করেছেন, প্রেস করে যখন হাত তুলবেন সাথে সাথে পেশেন্ট লাফ দিয়ে উঠবে, তাহলে আপনি বুঝবেন যে তার ম্যাকম্যানিস পয়েন্ট টেন্ডারনেস পজিটিভ, দ্যাট মিন্স পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস ইজ মোস্ট কমন। কথা বুঝতে পারছেন? তাহলে এই সমস্ত আপনার হচ্ছে আপনার এই সমস্ত সাইন নিয়ে পেশেন্ট আপনার কাছে আসতে পারে। ক্লিয়ার? কথা বলছেন? এখন আপনি যদি স্পেসিফিক সাইনের কথা বলি, তার মানে স্পেসিফিক সাইনের যদি কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের পয়েন্টিং সাইন, অর্থাৎ সে লোকেট করতে পারে যে তার পেরিয়াম্বলিক্যাল পেইন আছে, এরপর রাইট এলিয়ার ফোসাতে পেইন আছে, পয়েন্টিং সাইন। তারপর আমরা তার রফসিং সাইড প্রেজেন্ট থাকতে পারে। রফসিং সাইনটা মানে হচ্ছে তার লেফট আইলিয়ার ফোসাতে যদি আমরা কম্প্রেস করি তাহলে সে রাইট সাইডে পেইন ফিল করবে, এটাকে বলে আমরা রফসিং সাইন। তার সোয়াস সাইন হইতে পারে, সোয়াস সাইন পজিটিভ হইতে পারে, তার অবটুরিয়র সাইন পজিটিভ হইতে পারে। সোয়াস সাইন কি? যদি কোনো পেশেন্টের আপনার হচ্ছে পেলভিক ভ্যারাইটি অফ অর পোস্টেরিয়র ভ্যারাইটি অফ দ্য অ্যাপেন্ডিক্স যদি থাকে, তাহলে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যখন আপনি তার হচ্ছে হিপটা এক্সটেনশন করবেন তখন প্রচুর পেইন হবে। তখন সে কি করবে? সে তার হচ্ছে হিপটাকে আপনার হচ্ছে ফ্লেক্স করে রাখার আপনার চেষ্টা করবে। কথা বুঝতে পারছেন? তাহলে একটা ফ্লেক্সড হিপ, রাইট এলিয়ার ফোসাতে পেইন,
পেশেন্ট হিপ ফ্লেক্স করে আছে, যখনই আপনি আপনি তার হিপটাকে আপনার হচ্ছে এক্সটেনশন করে ট্রাই করবেন তখনই সে তার পেইন হবে। কথা বুঝতে পারছেন? তখন আমরা বুঝবো তার হচ্ছে আপনার সোয়াস সাইন পজিটিভ, অনুরূপভাবে অপারেটর সাইনও পজিটিভ হবে। তাহলে এই কয়েকটা সাইন পাবো, একটা হচ্ছে পয়েন্টিং সাইন, একটা হচ্ছে সোয়াস সাইন, একটা হচ্ছে রবসিং সাইন, তারপর হচ্ছে অপারেটর সাইন। কাদের ক্ষেত্রে? এটা যদি অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট পাই তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ পাবো। কথা বুঝছেন? এখন একটা রেট্রোসিক্যাল ভ্যারাইটি হচ্ছে মোস্ট কমন ভ্যারাইটি, 65% ক্ষেত্রে পাওয়া যায়। কথা বলছেন? তাহলে 65% ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। তাহলে 65% ক্ষেত্রে আমরা এই ধরনের ফিচারগুলো পাবো। এখন কোনো পেশেন্ট যদি এসে প্রথমেই বলে যে স্যার আমার রাইট আইলের ফোসাতে ব্যথার সাথে আমার ডায়রিয়া হচ্ছে, যখনই বলবে যে তার রাইট আইলের ফোসাতে পেইন চলে আসছে এবং সাথে তার ডায়রিয়া হচ্ছে, তাহলে প্রথমেই মনে রাখবেন যে এই পেশেন্টের অ্যাপেন্ডিক্সটা পেলিভিক ভ্যারাইটি হওয়ার চান্স অথবা পোস্ট পাইলিয়াল হওয়ার চান্স সবচেয়ে বেশি হয়। কথা বলছেন? তাহলে কোনো পেশেন্ট যদি এসে প্রথমেই বলে যে তার অ্যাপেন্ডিসাইটিসের ফিচারও আছে এবং তার ডায়রিয়াও আছে, তাহলে ধরে নেবেন যে এই পেশেন্টের পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্স হওয়ার চান্স খুব বেশি অথবা পোস্ট আইলিয়াল ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্সের চান্স বেশি। ক্লিয়ার? কথা বলছেন? এখন একটা পেশেন্ট আপনার কাছে চলে আসলো, একটা ইয়াং পেশেন্ট, একটা ইয়াং ফিমেল পেশেন্ট আপনার কাছে চলে আসলো। আসার সাথে সাথেই আপনি তাকে জিজ্ঞেস করলেন তার কি হয়েছে, সে বললো স্যার আমার অ্যারাউন্ড আম্বলিকাসে পেইন, পরে রাইট আইলের ফোসাতে পেইন শিফট করেছে। ঠিক আছে, আপনি রাইট আইলের ফোসাতে আপনি প্রেস করেছেন, প্রেস করার পরে আপনি দেখলেন যে তার হচ্ছে তার ম্যাকবানিস পয়েন্টিডানেসও আছে। তাহলে আপনি কি মনে করেছেন? অ্যাপেন্ডিসাইটিস মনে করেছেন, তাই না? আপনি অ্যাপেন্ডিসাইটিস মনে করেছেন। ঠিক আছে, এবার আপনি তাকে আপনার হচ্ছে অপারেশন থিয়েটারে উঠিয়েছেন, ওঠানোর পর আপনার মনে হচ্ছে এটা তো ফিমেল পেশেন্ট, কিন্তু একটু প্রেগনেন্সি হইতে পারে না? তাহলে একটা ফিমেল পেশেন্ট আপনার কাছে আসলেই, ফিমেল মেরিড ইয়াং পেশেন্ট আপনার কাছে আসলেই আপনি প্রথমে মনে করবেন অ্যাপেন্ডিসাইটিসের পাশাপাশি আপনি প্রথমে ডিডি হিসেবে মাথায় রাখবেন যে এই পেশেন্টের একটু প্রেগনেন্সি হওয়ার চান্স খুব বেশি। আর যদি পেশেন্টটা ফিমেল মানে মেরিড না হয়, যদি আনমেরিড থাকে, তাহলে আপনি বুঝবেন তার ওভারিয়ান সিস্ট হওয়ার চান্স বেশি অথবা ওভারিয়ান সিস্ট হওয়ার চান্স বেশি। চকলেট সিস্ট খুব কমনলি হয়ে থাকে এই ইয়াং এজ ফিমেলদের ক্ষেত্রে। কথা বলছেন? তাহলে এগুলো ডিসকার্ড করে দেন আপনি অ্যাপেন্ডিসাইটিসের প্ল্যান করে অপারেশনে যাবেন, আদারওয়াইজ নট। কথা বলছেন? আর যদি মেল পেশেন্ট আসে তাহলে আপনি প্রথমে বুঝবেন রাইট সাইডে, তাহলে ঠিক আছে তার ওভারিয়ান টেস্টিস হওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে, তারপর হচ্ছে তার মেকালস ডায়াবেটিকুলাম হওয়ার চান্স খুব বেশি আছে। কথা বলছেন? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের ফিচারগুলো মেকালস ডায়াবেটিকুলামের ফিচার হিসেবে প্রকাশ পেতে পারে। ঠিক আছে, তাহলে ইট ইজ মিমিক্স উইথ মেকালস ডায়াবেটিকুলাম মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অথবা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস মিমিক্স উইথ মেকালস ডায়াবেটিকুলাইটিস। ক্লিয়ার? কথা বলছেন? দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য আপনার হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। ক্লিয়ার? এখন একটা পেশেন্ট যখনই আপনার কাছে চলে আসবে, ঠিক আছে, আপনি তার ক্লিনিক্যাল ফিচারগুলো সবগুলো পেয়েছেন, সব পেয়েছেন, তারপর সাইন পেয়েছেন, সিমটমগুলো আপনি মিলাইয়ার পরে আপনার কাছে অ্যাপেন্ডিসাইটিস মনে হচ্ছে। আলটিমেটলি আপনি তার কোনো ইনভেস্টিগেশন করতে দিবেন না, আপনি তো স্পাইনাল দিয়ে তো অপারেশন করবেন, তাই না? আপনি তাহলে এই পেশেন্টের যদি ইনভেস্টিগেশন করতে দেন তাহলে আপনি কি ইনভেস্টিগেশন করতে দিবেন? প্রথম কাজ হচ্ছে তার কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিবেন। এক নম্বর কাজ কি? কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর ইউরিন আরবি করতে দিবেন। কথা বলছেন? যদি ফিমেল পেশেন্ট আসে অবশ্যই আলট্রাসোনোগ্রাম করতে দিবেন, তারপরে তার হচ্ছে কুইক টেস্ট করে তার প্রেগন্যান্সি প্রোফাইলটা একটু দেখে নেবেন, বিটা এসিজিটা করতে দিবেন। হোয়াট ইজ প্রবলেম সর্ট আউট করার জন্য। কথা বলছেন? তাহলে প্রথমে টার্গেটটা কি থাকবে? কমপ্লিট ব্লাড কাউন্ট করা। কেন? কমপ্লিট ব্লাড কাউন্ট যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি তার লিউকোসাইটোসিস হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে এবং ইউরিন আরবিতে অনেক সময় আরবিসি পাওয়া যায় যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এই যে সাইন সিমটম, তারপরে হচ্ছে অনেকগুলো সাইনের কথা বলেছি, সিমটমের কথা বলেছি, আবার ইনভেস্টিগেশনের কথা বলেছি। এই যে সাইন সিমটম ইনভেস্টিগেশন সবগুলোকে নাম্বারিং করা হয়েছে, নাম্বারিং করে একটা স্কোরের মধ্যে নিয়ে আসা হয়েছে। তার নাম হচ্ছে অ্যালভার্ডো স্কোর। তার নাম কি? অ্যালভার্ডো স্কোর। পেজ নাম্বার 1307 চলে আসেন। অ্যালভার্ডো স্কোর। ঠিক আছে, দ্য অ্যালভার্ডো স্কোর। সূত্র হচ্ছে ম্যান্ট্রিলস এর মধ্যে প্রথমে সিমটম মাইগ্রেটরি রাইট এলেকফোসা পেইন 1, অ্যানোক্সিয়া 1, তারপর হচ্ছে নৌশিয়া ভমিটিং 1। সাইনের মধ্যে টেন্ডারনেস, রাইট এলেকফোসাতে টেন্ডারনেস 1, রিবাউন্ড টেন্ডারনেস 1, এলিভেটেড টেম্পারেচার 1, ল্যাবরেটরি ফাইন্ডিংস টেন্ডারনেস হচ্ছে 2 আর ল্যাবরেটরি লিউকোসাইটোসিস 2, বাকি সবগুলো হচ্ছে 1। শিফট টু দ্য লেফট এটা হচ্ছে 1, টোটাল স্কোর হচ্ছে 10। এই 10 এর মধ্যে যদি কমপক্ষে 7 স্কোর পাওয়া যায় তাহলেই বুঝবেন এই পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস কনফার্ম। কথা বলছেন? যদি আমরা ঢাকা মেডিকেল কলেজে প্র্যাকটিসে পেশেন্টে যদি আপনার সিমটমের সাথে সাইন পেয়ে যাই এবং সাথে সাথে যদি আমরা লিউকোসাইটোসিস পেয়ে যাই বা এই পেশেন্ট যদি ইয়াং হয়ে থাকে বুঝে নিই এটা অ্যাপেন্ডিসাইটিস। ক্লিয়ার? অ্যাপেন্ডিসাইটিস। ওকে, এরপরে আপনি পেশেন্টকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আপনি সুন্দর করে পেশেন্টকে স্পাইনাল দিয়ে শোয়াই দিয়ে আপনি এখন ইনসিশন দিবেন। কি দিবেন? ইনসিশন দিবেন। ঠিক আছে, ইনসিশনের জন্য আপনি চলে আসছেন। ঠিক আছে, আপনি এখন পেশেন্টে ইনসিশন দিবেন। এই হচ্ছে আম্বলিকাস, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন। যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন আম্বলিকাস থেকে 1/3
মিডিয়াল 2/3, ল্যাটারাল 1/3। এই বরাবরে যে ইনসিশন দেওয়া হয় তার নাম হচ্ছে গ্রিড অ্যারো ইনসিশন। কথা বলছেন, মোস্ট কমনলি আমরা দিই গ্রিড অ্যারো ইনসিশন। কসমেটিক পারপাসে আমরা কি ইনসিশন দিব? আমরা দিব হচ্ছে লেন্স ইনসিশন। এটাই সিঙ্গেল বেস পরীক্ষা এমসিকিউ অথবা এসবি এর জন্য, যে কসমেটিক পারপাসে আমরা কি দিই, কসমেটিক পারপাসে আমরা লেন্স ইনসিশন দিই, মোস্ট কমনলি আমরা কি দিই, গ্রিড আয়রন ইনসিশন দিই, গ্রিড আয়রন ইনসিশন। ক্লিয়ার? কথা বলছেন? তারপরে এখন আপনি অপারেশন করতে গেছেন, অপারেশন করতে গিয়ে এই যে অ্যাপেন্ডিক্স আপনি প্রথমে এই বেজের এখানে লাইগেট করেছেন, লাইগেট করে যখন কাটতে গিয়ে বা অ্যাপেন্ডিক্সটা আপনি যখন ছড়াতে গিয়ে আপনি একটা স্ট্রাকচার ইনজুট করে ফেলছেন। কোশ্চেন হচ্ছে পরীক্ষায় যে কোন স্ট্রাকচার ইনজুট করেছেন, অ্যান্সার হচ্ছে সিকাম। তাহলে ডিউরিং পারফর্মিং অফ দ্য অ্যাপেন্ডিক্সেক্টমি হুইচ স্ট্রাকচার ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি, অ্যান্সার হচ্ছে সিকাম। ক্লিয়ার? আবার আপনি যদি দেখেন, আপনি যদি অ্যাপেন্ডিক্স অপারেশন করতে যান, স্যার কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে বারবার তার অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, এরপর আপনি যখন তার অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, পেশেন্ট বলছে যে আমার বারবার অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, আমার অ্যাপেন্ডিক্স অপারেশন করে দেন, অ্যাপেন্ডিসেক্টমি করে দেন, অ্যাপেন্ডেক্টমি করে দেন। কথা বলছেন? এখন আপনি তার অ্যাপেন্ডিসেক্টমি করতে গেছেন, করতে এসে আপনি তার দেখছেন যে অ্যাপেন্ডিক্সটা অ্যাডহেশন হয়ে আছে। কোশ্চেন হচ্ছে কোন স্ট্রাকচারের সাথে অ্যাপেন্ডিক্স সবচেয়ে বেশি পরিমাণে অ্যাডহেশন হয়ে থাকে, অ্যান্সার হচ্ছে সিকাম। এটা সিকামের সাথে অ্যাডিশন হয়ে থাকবে, এটাও সিঙ্গেল বেস্ট কোশ্চেন। ক্লিয়ার? কথা বলছেন? দেখেন আমরা ছন্দ অলরেডি সার্জিক্যাল অ্যানাটমি পড়ে ফেলেছি, তারপর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ফিচারও পড়ে ফেলেছি, অ্যালভার্ডো স্কোর মেন্টিলস আমরা পড়ে ফেলেছি, এরপর আমরা অ্যাপেন্ডিসেক্টমি করেছি। দ্যাট মিন্স পেপার 1 এর পড়াগুলো শেষ হয়ে গেল। এবার আসেন পেপার 3 এর পড়া। পেপার 3 পড়া কি? পেপার 3 পড়াটা হচ্ছে এই যে অ্যাপেন্ডিক্সের ইন্টারনালি একটা সেল থাকে, অ্যাপেন্ডিক্সের ভিতরে কি থাকবে? ক্রিপ্টস। এই ক্রিপ্টসের মধ্যে একটা সেল থাকে, তার নাম হচ্ছে কলকিচকি সেল। এই যে কলকিচকি সেল থেকে একটা টিউমার অ্যারেস্ট করে, তার নাম হচ্ছে আর্জেন্টাফিনোমা আর কার্সিনয়েড টিউমার। তার নাম কি? কার্সিনয়েড টিউমার। এন্ড দিস কার্সিনয়েড টিউমার ইজ মোস্ট কমন সাইট ইজ টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সে সবচেয়ে বেশি পরিমাণে কার্সিনোমা টিউমার হয়। কোন সেলের মধ্যে হয়? কলকিচকিস সেল দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। কোথায় আছে একটু পরে সব দেখাই দিব। ক্লিয়ার? আচ্ছা, তারপর আরো আসি টিউমারের মধ্যে খুব বেশি পরীক্ষা আসে না। এখন আপনারা আসেন পেজ নাম্বার হচ্ছে 1299 পৃষ্ঠা চলে আসি। 1299 ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স 1299। দেখেন অ্যানাটমি দাগে ফেলেন, অ্যানাটমি পড়ে ফেলবেন। মাইক্রোস্কোপিক অ্যানাটমির মধ্যে দেখেন, মাইক্রোস্কোপিক এই যে কলকিচকিস সেল, এন্ড এই হচ্ছে কলকিচকিস সেল। ঠিক আছে? which may give rise to the carcinoma tumor। এখান থেকে কার্সিনোয়েড টিউমার হয়। অলরেডি আমরা প্রথম ক্লাসে কার্সিনোয়েড টিউমার পড়ে ফেলেছি। ক্লিয়ার? প্রথম ক্লাসে আমরা কার্সিনোয়েড টিউমার পড়ে ফেলেছি। আচ্ছা, এরপরে পরের পাতায় চলে যান। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে চলে আসি আমরা। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে এগুলো কিছু প্রয়োজন নেই। প্যাথোলজি সামারি বক্স 72.1, ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে হিস্ট্রি সিম্পটম সামারি বক্স 72.2, সামারি বক্স 72.3। পরীক্ষাতে এই ক্লিনিক্যাল সাইনটা সবচেয়ে বেশি আসে অথবা সিম্পটমস দিয়ে পরীক্ষা কোশ্চেন আসে। রিমেম্বার এটা রেসিডেন্সি তো আসে, এফসিপিএস পার্ট 1 এও আসে। সাইন টু ইলিসিট ইন অ্যাপেন্ডিসাইটিস, পয়েন্টিং সাইন, অফসিস এর সোয়াস এর অপারেটর সাইন, তিনটাই আসে। স্পেশাল ফিচার দরকার নাই, যারা গানিতে পড়বে তাদের জন্য। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দ্য অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ চিলড্রেন, অ্যাডাল্ট, ফিমেল, ইল্ডারলি, এগুলোর ক্ষেত্রে আমাদের মোস্ট প্রবাবলি কজ অফ ডায়াগনোসিস কি হতে পারে। আর কিচ্ছু দরকার নাই। প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন অফ দ্য অ্যাপেন্ডিসাইটিসে কি করবেন? ও তো ফুল ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, লিগোসাইটিস পাবেন, সোজা কথা লিগোসাইটিস পাবেন, লিগোসাইটিস। আর বাকিগুলো যেটা বললাম যে এটা যদি ওভারিয়ান সিস্ট হয় অথবা যদি এটা একটু প্রেগন্যান্সি হয় তাহলে সেগুলোকে ডিসকাস করতে হবে না। আর মেন্টিলসের ক্ষেত্রে এই শর্তগুলো আসে, পরীক্ষা কোশ্চেন আসতে পারে। নিজের কোনটি অ্যালভার্ডো স্কোরের মধ্যে পড়ে অথবা পড়ে না, কোন পয়েন্টগুলো, এরপরে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা পরের পাতায় চলে যাই। অ্যাপেন্ডিসেক্টমির মধ্যে মাত্র দুইটা কথা বলেছে, একটা হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন, একটা হচ্ছে আমাদের লেন্স ইনসিশন। ঠিক আছে? এই যে এটা হচ্ছে লেন্স ইনসিশন, এটা হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন, আর ডান দিকেটা হচ্ছে লেন্স ইনসিশন। পেজ নাম্বার 1315 তে চলে আসি। 1315, পেজ নাম্বার 1315, একদম লাফিয়ে চলে আসেন। কার্সিনোয়েড টিউমার আর কার্সিনোয়েড সিনড্রোম। দেখেন
এই যে কার্সিনয়েড টিউমার্স অ্যারেজ ফ্রম দ্য আর্জেন্টাফিনস টিস্যু কিডস অফ লিপো অ্যান্ড মোস্ট কমন ইন দ্য ভার্মিকম্পাইন অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অলরেডি এটা আমরা পড়ে ফেলেছি প্রথম ক্লাসে। ওকে, এই হচ্ছে আদার্স টিউমার। আদার্স টিউমারগুলো অত বেশি পরীক্ষাতে আসে না, এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে ডিয়ার ডক্টরস, এখন আমরা 73 চ্যাপ্টারে চলে আসছি, দ্য রেকটাম। রেকটাম নিয়ে এখন পর্যন্ত যতগুলো কোশ্চেন আমাদের এফসিপিএস পরীক্ষা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে অ্যানাটমি থেকে, এবং অ্যানাটমি রিলেটেড কোশ্চেনগুলোই আমাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। নট অনলি রেকটাম বাট অলসো অ্যানাস এন্ড অ্যানাল ক্যানাল থেকে বিগত বছরগুলোতে এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি আসছে। তো আমরা এখন চলে যাবো প্রথমে সার্জিক্যাল অ্যানাটমি, এরপরে প্যাথোলজিতে চলে আসবো। ঠিক আছে, তাহলে আসেন প্রথমে আমরা ডিসকাস করি। দেখেন, এই হচ্ছে রেকটাম। ঠিক আছে, রেকটাম শব্দের অর্থ হচ্ছে স্ট্রেট, সোজা। রেকটাম শব্দের অর্থ হচ্ছে স্ট্রেট ও সোজা, কিন্তু হিউম্যান রেকটাম ইজ নট স্ট্রেট, ইট ইজ কার্ভ। হিউম্যান রেকটাম সোজা না, হিউম্যান রেকটাম হচ্ছে কার্ভ, বাঁকানো। কথা বলছেন? আচ্ছা, রেকটামের ভিতরে 3 ধরনের ফোল্ড থাকে। রেকটামের ভিতরে কিছু ট্রান্সভার্স ফোল্ড থাকে, যেগুলোকে বলা হয় পার্মানেন্ট ফোল্ড অর হস্টন ভালভ বলা হয়। উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা, আপার, মিডিল, লোয়ার, এই 3টা হচ্ছে রেকটাল ফোল্ড। এই 3টা রেকটাল ফোল্ডের মধ্যে যে মিডিল রেকটাল ফোল্ডটা আছে, এই মিডিল রেকটাল ফোল্ড সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই মিডিল রেকটাল ফোল্ডের ইম্পর্টেন্সটা কি? মিডিল রেকটাল ফোল্ড যখন ফিকাল ম্যাটার মিডিল রেকটাল ফোল্ড ক্রস করে, তখন একটা মানুষের ডেফিকেশনের আর্জ আসে। তাহলে মিডিল রেকটাল ফোল্ডের 1 নাম্বার ইম্পর্টেন্স হচ্ছে যখন একটা মানুষের আপনার হচ্ছে ফিকাল ম্যাটার মিডিল রেকটাল ফোল্ড ক্রস করে, তখন তার ডেফিকেশনে আর্জ পাওয়া যায়। আর আরেকটা ইম্পর্টেন্স কি? আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে ডেভেলপমেন্টাল ইম্পর্টেন্স। ডেভেলপমেন্টাল ইম্পর্টেন্সটা হচ্ছে এই মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত রেকটামের ডেভেলপমেন্ট হচ্ছে হাইনগার্ড, এরপর ডেভেলপমেন্ট হচ্ছে হাইনগার্ড। আর মিডিল রেকটাল ফোল্ড থেকে শুরু করে একদম পেকটিনেট লাইন পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে প্রি অ্যালান্টোইক পার্ট অফ এন্ডোডার্মাল ক্লোইকা। কথা বুঝতে পারছেন? প্রি অ্যালান্টোইক পার্ট অফ দ্য এন্ডোডার্মাল ক্লোইকা। আর পেকটিনেটালের নিচে ডেভেলপমেন্ট হচ্ছে প্রক্টোডিয়াম। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এই মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে হাইনগার্ড, মিডিল রেকটাল ফোল্ড থেকে শুরু করে পেকটিনেটাল পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে প্রি অ্যালান্টোইক পার্ট অফ এন্ডোডার্মাল ক্লোইকা। ঠিক আছে, আর এই পেকটিনেটালের নিচে ডেভেলপমেন্ট হচ্ছে এক্টোডার্মাল প্রক্টোডিয়াম। এটাকে আমরা বলি এক্টোডার্মাল প্রক্টোডিয়াম। কোশ্চেন হচ্ছে যে এই এক্টোডার্মাল প্রক্টোডিয়াম আর প্রি অ্যালান্টোইক পার্ট অফ দ্য এন্ডোডার্মাল ক্লোইকা, এই দুইটার ফিউশন যদি ঠিকমতো না হয়, তাহলে এই পেশেন্টের অ্যানোরেক্টাল ম্যালফরমেশন ডেভেলপ করে। তাহলে হোয়াট ইজ অ্যানোরেক্টাল ম্যালফরমেশন? অ্যানোরেক্টাল ম্যালফরমেশন ইজ ডিউ টু ফেইলিয়ার অফ দ্য জয়েন্ট অফ এক্টোডার্মাল প্রক্টোডিয়াম এন্ড হচ্ছে এক্টোডার্মাল প্রক্টোডিয়াম এন্ড প্রি অ্যালান্টোইক পার্ট অফ দ্য এন্ডোডার্মাল ক্লোইকা। এই দুটোর মধ্যে যদি ঠিকমতো ফিউশন না হয়, তাহলে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন হবে। দ্য মোস্ট কমন অ্যানোরেক্টাল ম্যালফরমেশন হচ্ছে ইম্পারফোরেটেড অ্যানাস যদি হয়, কোনো বাচ্চার ইম্পারফোরেটেড অ্যানাস যদি হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে তার জন্মের পরপরই দেখা যাবে তার মিউকাস পাস করছে না, সে ভমিটিং করছে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে ওয়েট করতে হবে 24 আওয়ার্স, 24 ঘন্টা আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করে দেখবেন যে আপনার হচ্ছে পাস করে কিনা। যদি পাস না করে, এই 24 ঘন্টা বাচ্চাকে আইভি স্যালাইন দিয়ে, আইভি ফ্লুইড দিয়ে রাখতে হবে। 24 ঘন্টা পরে তার হচ্ছে আপনি এক্সরে করে দেখবেন যে ওয়েদার ইট ইজ লো ভ্যারাইটি অর হাই ভ্যারাইটি। তাহলে ইম্পারফেক্ট অ্যানাস লো ভ্যারাইটি এবং হাই ভ্যারাইটি ডিপেন্ড আপন পেলভিক ফ্লোর। আপনার হচ্ছে পেলভিক ফ্লোরে যদি উপরে এটা আপনার হচ্ছে অ্যানাসের ওপেনিংটা যদি পেলভিক ফ্লোরের উপরে হয়, তাহলে আমরা বলবো হাই ভ্যারাইটি, আর পেলভিক ফ্লোরে যদি নিচে হয়, তখন আমরা বলবো লো ভ্যারাইটি। খুব র্যাপিডলি কারেকশন করা যায়, বাট পেশেন্টের কনস্টিপেশন বেশি হয়। হাই ভ্যারাইটি কারেকশন করাটা খুব ডিফিকাল্ট হয়। আর যদি কমপ্লেক্স হয়, তাহলে আমরা পেশেন্টকে কোলোস্টমি করে দিই এবং ওয়েট করি 6 সপ্তাহ অথবা 6 মাসের মতো ওয়েট করি। এরপরে আমরা আপনার হচ্ছে এই পেশেন্টের হচ্ছে অ্যানোরেক্টোপ্লাস্টি আমরা করে দিই। কথা বুঝতে পারছেন? ওকে, আর যদি লো ভ্যারাইটি হয়, তাহলে সরাসরি অ্যানোপ্লাস্টি করে বাচ্চা ঠিক হয়ে যায়। ওকে, তাহলে ইম্পারফেক্ট অ্যানাসের জন্য দায়ী হচ্ছে এক্টোডার্মাল প্রক্টোডিয়াম এন্ড এন্ডোডার্মাল মানে প্রি অ্যালান্টোইক পার্ট অফ দ্য এন্ডোডার্মাল ক্লোইকা। ওকে, নেক্সট আমরা আরেকটা জায়গায় চলে যাব, এটা হচ্ছে রিলেশন, অ্যান্টি রিলেশন অফ মেল এন্ড ফিমেলের ক্ষেত্রে। রেকটামের সাথে অ্যান্টি রিলেশন কি আছে, পোস্ট রিলেশন কি আছে। ছবির দিকে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, ছবিটা ভালো করে বুঝবেন, অনেক কিছু জিনিস অ্যান্সার করতে পারবেন।
দেখেন এই হচ্ছে রেকটাম। রেকটামের ঠিক সামনে থাকবে হচ্ছে একটা ফাসা, তার নাম হচ্ছে এই যে রেক্টোফিজিক্যাল ফাসা অফ ডিনোন ভিলার্স। ইনকেস অফ মেলের ক্ষেত্রে অ্যান্টেরিয়র রিলেশন, সামনে থাকবে হচ্ছে প্রি অ্যালান্টিক রেক্টোফিজিক্যাল ফাসা অফ ডিনোন ভিলার্স, তার ঠিক সামনে হচ্ছে সেমিনাল ভেসিকল, তারপর ঠিক সামনে হচ্ছে আমাদের ইউনারি ব্লাডার। ঠিক আছে, তাহলে ব্লাডার, সেমিনাল ভেসিকল, ডিনোন ভিলার্স ফাসা। ওকে, আচ্ছা এই হচ্ছে রেক্টো ইউট্রাইন, সরি রেক্টো ভেসিকল পাউচ, রেক্টো ভেসিকল পাউচ, রেক্টো ভেসিকল পাউচ, রেক্টো ভেসিকল পাউচ। ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে সামনে কি থাকবে রেক্টো ইউট্রাইন পাউচ আর পাউচ অফ ডগলাস, রেক্টো ইউট্রাইন পাউচ আর পাউচ অফ ডগলাস। আরো সামনের দিকে কি থাকে, লোয়ার পার্ট অফ দা আপনাদের সার্ভিক্স পাওয়া যায়, তারপরে হচ্ছে ভ্যাজিনাল পুরো পর্শনটুকু এখানে চলে আসে, মানে আপার পর্শনটুকু এখানে চলে আসে। ঠিক আছে, সার্ভিক্সের পুরো পর্শনটুকু এখানে চলে আসে, সাথে ব্লাড তো আছেই। আচ্ছা, এবার পোস্টেরিয়রলি দেখি। পোস্টেরিয়রলি আমরা পাবো হচ্ছে স্যাক্রাম, ককিস এন্ড যে ফাসা অফ ওয়েল্ডার। পিছনের দিকে থেকে ফাসা অফ ওয়েল্ডার, সামনের দিকে থেকে পি, আর পিছনের দিকে থেকে ডব্লিউ। ডব্লিউ মানে ওয়েল্ডার, পি মানে হচ্ছে রেক্টোভেসিকল ফাসা অফ ডিনোন ভিলার্স, রেক্টোভেসিকল ফাসা অফ ডিনোন ভিলার্স, ডিনোন ভিলার্স ফাসা, ডিনোন ভিলার্স ফাসা। সামনে হচ্ছে ডিনোন ভিলার্স, কথা বলছেন, পিছনে হচ্ছে ওয়েলডেয়ার ভাষা, ওয়াল ওয়েলডেয়ার, ওয়েলডেয়ার ভাষা, ওয়েলডেয়ার ভাষা। এটা মাঝে মাঝে পরীক্ষাতে এমসিকিউ হিসেবে খুব সহজ জিনিসটা চলে আসে, সেটা হচ্ছে রেকটামের সামনে কোন ভাষা থাকে, পিছনে কোন ভাষা থাকে। রেকটামের সামনে থাকবে হচ্ছে ডিনোন ভিলার্স ভাষা, ডি থাকে সামনে, আর ডব্লিউ থেকে পিছনে। ডব্লিউ মানে হচ্ছে ওয়েলডেয়ার ভাষা, ডব্লিউ মানে হচ্ছে ওয়েলডেয়ার ভাষা, এটা পরীক্ষাতে আসে। ক্লিয়ার রিলেশন। এরপর আসি আমরা সাপোর্টস অফ দ্য রেকটাম। রেকটামের সাপোর্ট গুলো দেখেন, রেকটামের সাপোর্ট, সাপোর্ট অফ দ্য রেকটাম খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝেন। রেকটামের সাপোর্ট দিয়ে পরীক্ষায় কোশ্চেন চলে আসে, হুবহু কোশ্চেন আসে সাপোর্ট দিয়ে। রেকটামের সাপোর্ট, সাপোর্ট অফ দ্য রেকটাম, খেয়াল করেন এই হচ্ছে রেকটাম। ঠিক আছে, দিস ইজ রেকটাম, এটা হচ্ছে স্যাক্রাম, কক্সিক্স, ফাসা অফ ওয়েলডেয়ার। ঠিক আছে, এন্ড দিস ইজ পেনিয়াল বডি এন্ড ফাসা অফ ডিনোন ভিলার্স, ফাসা অফ ডিনোন ভিলার্স, এন্ড দিস ইজ it rectum. Okay, and this one is pubertally sling, pubertally sling, pubertally sling. Clear, this is the pubertally sling. Okay, আচ্ছা এখন খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এটা ফাসা, এটা ফাসা। ওকে, রেকটাম, রেকটামকে সাপোর্ট করা দেয়, রেকটামকে অনেকগুলো স্ট্রাকচার ডানে বামে সামনে পিছনে উপর নিচ থেকে সাপোর্ট দেয়। এখন আমরা সাপোর্ট গুলো পড়বো। রেকটামকে সামনে থেকে সাপোর্ট দিবে ফাসা অফ ডিনোন ভিলার্স, ডিনোন ভিলার্স। রেকটামকে পিছনের দিকে সাপোর্ট দেয় ফাসা অফ ওয়েলডেয়ার। কথা বুঝতে পারছেন? রেকটামকে দুই সাইডে সাপোর্ট দেয়, দুই সাইডে সাপোর্ট দেয় ল্যাটারাল রেকটাল লিগামেন্ট। রেকটামকে উপরের দিকে সাপোর্ট দেয়, উপরের দিকে সাপোর্ট দিবে নাম হচ্ছে পিউবো রেকটালিস স্লিং। লিবুটার অ্যানাই মাসেলের একটা পার্ট নাম হচ্ছে পিউবোরেটালিস মাসেল। এটা একটা স্লিং ফরমেশন করে, আংটা, এটা আংটা ফরমেশন করে। আংটা রেকটামের মাথায় গুগে উপর থেকে ধরে রাখে, নিচে দিতে দেয় না। তারপর হচ্ছে পেরিনিয়াল বডি, পেরিনিয়াল বডি। কথা বুঝে গেছে? তাহলে রেকটামের সাপোর্ট কি? সামনে ফাসা অফ ডিনোন ভিলার্স, পিছনে হচ্ছে ফাসা অফ ওয়েলডেয়ার, দুই সাইডে হচ্ছে ল্যাটারাল রেকটাল লিগামেন্ট, উপরের দিকে হচ্ছে পিউবোরেটালি স্লিং, আর নিচের দিকে হচ্ছে পেরিনিয়াল বডি। কথা বুঝছেন? এতগুলো স্ট্রাকচার রেকটামকে সাপোর্ট দিচ্ছে। পরীক্ষায় কোশ্চেন আসে যে এই সাপোর্টগুলোর মধ্যে কোন সাপোর্টটা মেইন সাপোর্ট, যে সাপোর্টটা না থাকলে রেকটাম বাইরে বের হয়ে চলে আসবে, দ্যাট মিন্স রেকটাল কোলাপস হবে। অ্যানসার হচ্ছে স্লিং, যে স্ট্রাকচারটা স্লিং ফরমেশন করে, দ্যাট মিন্স পিউবোরেটালি স্লিং, পিউবোরেটালি স্লিং, পিউবোরেটালি স্লিং, পিউবোরেটালিস মাসেল যে স্লিং ফরমেশন করছে, যে আংটা ফরমেশন করছে, এই আংটাটা হচ্ছে রেকটামকে মেইন সাপোর্টটা দিবে। কথা বলছেন? তাহলে যদি কোশ্চেন আসে যে প্রলাপস অফ দ্য রেকটাম প্রিভেন্ট করে কোন ফ্যাক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হুইচ ফ্যাক্টর ইজ মোর রেসপন্সিবল টু প্রিভেন্ট রেকটাল প্রলাপস, তাহলে অ্যানসার আমরা বলবো সেটা হচ্ছে পিউবোরেটালিস স্লিং, পিউবোরেটালিস স্লিং। এখন কোনো পেশেন্টে যদি প্রলাপস হয়ে যায়, অর্থাৎ তার অ্যানাস দিয়ে রেকটাম বের হয়ে আসছে, এখন রেকটামের মিউকাস পোরশন বের হতে পারে, সাবমিউকাস বের হতে পারে, অথবা ফুল থিকনেস বের হয়ে আসতে পারে। যদি রেকটামের মিউকাস পোরশন আপনার হচ্ছে বাইরে বের হয়ে চলে আসে, তখন আমরা তাহলে রিপোজিশন করব, অর্থাৎ একটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রিপোজিশন করে দিব, তার অ্যানাস রেকটামটা যতটুকু প্রলাপস হয়েছে ততটুকু আমরা ভিতরে ঢোকাই দিব, তাহলে আমাদের প্রলাপস রিকভার হয়ে যাবে। যদি সাবমিউকাস পর্যন্ত যদি বাইরে বের হয়ে আসে, তাহলে আমরা ইনজেকশন দিয়ে ট্রাই করব এটাকে ছোট করে ভিতরে ঢোকায় দেওয়ার জন্য। কথা বুঝছেন?
এবং আমরা আমরা ফিক্স করে দিব। আর যদি ফুল থিকনেস বাইরে বেরিয়ে চলে আসে, দেন আমরা আপনার সরাসরি অপারেটিভ প্রসিডিউরে তখন চলে যাব। দিস দ্য রেকটাল প্রোলাপস। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও রেকটামের এই যে অংশগুলো আছে এখানে অনেকগুলো পলিপ দেখা দেয়, এগুলো পলিপ দেখা দেয়, ঠিক আছে? এই পলিপ দেখা যায়, অনেকগুলো পলিপ দেখা দেয়। এই যে রেকটাল পলিপ আর সিগময়েড পলিপ ইজ মোস্ট কমন, যেটা আমরা ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপোসিস কলাইতে আমরা ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপ আমরা ডিসকাস করেছি। রেকটাল পলিপ এন্ড সিগময়েড পলিপ ইজ মোস্ট কমন। ক্লিয়ার? আচ্ছা, রেকটামের আরেকটা প্রবলেম কি হইতে পারে, এই রেকটামের মধ্যে আমাদের কার্সিনোমা রেকটাম হয়। কি হয়? কার্সিনোমা rectum হয়, and this carcinoma rectum is second most common cancer in men। মানুষের সবচেয়ে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সারের নাম হচ্ছে সিএ রেকটাম। এই সিএ রেকটাম কেন হয়ে থাকে? যে সমস্ত পেশেন্ট কন্টিনিউয়াসলি স্মোকিং করে, অ্যালকোহল খায়, তারপরে হচ্ছে যে সমস্ত পেশেন্টের ক্রনিক কনস্টিপেশন হয় এবং হাই রেসিডুয়াল আপনার হচ্ছে ফুড যারা খেয়ে থাকে এবং প্রচুর পরিমাণে যারা রেড মিট লাল মাংস খেয়ে থাকে, প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি যারা খেয়ে থাকবে, তাদের রেকটাল কার্সিনোমা হওয়ার চান্স বেশি। এছাড়া যদি কোনো পেশেন্টের আল্সারেটিভ কোলাইটিস থাকে অথবা ক্রনস ডিজিজ থাকে, তাহলে এই পেশেন্টের কার্সিনোমা রেকটাম হওয়ার চান্স খুব বেশি থাকে। যদি কার্সিনোমা অফ দ্য রেকটাম হয়ে থাকে, তাহলে কার্সিনোমা অফ দ্য রেকটাম এটা স্প্রেড করে কিভাবে? এটা লোকাল স্প্রেড করতে পারে। লোকালি এই যে রিলেশনগুলো আছে, এই রিলেশনের সাথে সে স্প্রেড করতে পারে, অর্থাৎ সামনে সেমিনাল ভেসিকুলে, ব্লাডারে, তারপরে হচ্ছে মেলের ক্ষেত্রে সেমিনাল ভেসিকুল, ব্লাডারে, ফিমেলের ক্ষেত্রে ভ্যাজিনাতে, তারপরে হচ্ছে সার্ভিক্সে এটা স্প্রেড করতে পারে। কথা বুঝতে পারছেন? যদি লিম্ফেটিক স্প্রেড করে আমাদের রেকটামের মধ্যে যে লিম্ফ নোডগুলো থাকে, এই লিম্ফ নোডগুলো সাধারণত লঙ্গিটিউডিনালি অ্যারেঞ্জ থাকে। কিভাবে এরকম অ্যারেঞ্জমেন্ট থাকবে? এগুলো থাকবে হচ্ছে লঙ্গিটিউডিনালি এরকম অ্যারেঞ্জ থাকে। রেকটামের মধ্যে লঙ্গিটিউডিনালি সাইড দিয়ে লঙ্গিটিউডিনালি এর অ্যারেঞ্জ থাকে। কথা বলছেন? এই জন্য সি রেকটাম যদি হয়, সাথে সাথে একটা পেশেন্টের অবস্ট্রাকশনের ফিচার পাওয়া যাবে না, দেরিতে পাওয়া যাবে। কারণ যদি লঙ্গিটিউডিনালি হয়, তাহলে লঙ্গিটিউডিনালি স্ট্রাকচারগুলো বড় হতে অনেক সময় হয়, ততদিনে পেশেন্টের বয়স 60-70 বছর হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 60-70 বছর পেশেন্টের বয়স হয়ে যায়। কথা বুঝছেন? আচ্ছা, লিম্ফেটিক্সের মাধ্যমে স্প্রেড সাধারণত সবসময় উপরের দিকে হয়, অর্থাৎ রেকটামে যদি কোনো লিম্ফেটিকের মধ্যে মেটাসিস হয়, এই মেটাসিস হলে লিম্ফেটিক্সের স্প্রেড গুলো উপরের দিকে হবে। কখনোই রেকটামের নিচের দিকে, যেখানে আক্রান্ত হয়েছে নিচের দিকে, অ্যানাসের দিকে স্প্রেড করতে পারে না, ডিউ টু দিস সাপোর্ট। এই যে ফাসা অফ ওয়েল্ডার, ফাসা অফ ডিরভিলার যে সাপোর্ট গুলো আছে, এগুলোর কারণে রেকটামের কার্সিনোমা নিচের দিকে যেতে পারে না। কথা বুঝতে পারছেন? ব্লাডের মেটাসিসের মাধ্যমে এটা সরাসরি লিভারে যেতে পারে, লাংসে যেতে পারে, তারপর হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডেও যেতে পারে। কথা বলছেন? ক্লিনিক্যাল ফিচার কি? একটা পেশেন্ট যদি এসে বলে যে প্রত্যেকদিন সকালবেলা আমার বাথরুম করলে খুব ভালো লাগে, তাহলে বুঝবেন সামথিং রং, অর্থাৎ তার অল্টার বাউল হ্যাবিট আছে, সকালবেলা উঠে সে পাতলা পায়খানা করবে। কথা বলছেন? এরপরে সে যদি কখনো এসে বলে যে আমার সব সময় বাথরুমের চাপ আছে, সব সময় পায়খানার চাপ হয়, কিন্তু আমি জানি যে আমি বাথরুমে গেলে পায়খানা করতে গেলে আমার হবে না, কিন্তু সবসময় আমার পেটের মধ্যে একটা চাপ অনুভব আছে, কিন্তু বাথরুমে গেলে আমার হয় না। কথা বলছেন? তার মানে কি তার টেনিস মাস আছে। কথা বলছেন? এর সাথে যদি এই পেশেন্টের এটার সাথে যদি তার ব্লাড যায়, তার যদি ব্লাড যায়, পার রেকটাম ব্লিডিং যদি হয়, কথা বলছেন, যদি ব্লিডিং থাকে, তাহলে ধরে নেবেন দিস ইজ দ্য সাসপেক্টেড কেস অফ কার্সিনোমা রেকটাম। কথা বলছেন? খুবই ডেঞ্জারাস। সিএ রেকটাম মানে কি জানেন? যখন আপনার খাবারের নালী সরাসরি মানে পায়খানার রাস্তা আপনার মুখের কাছে চলে আসবে, দিস ইজ দ্য কল দ্য সিএ রেকটাম। খুব ডেঞ্জারাস। অর্থাৎ আপনার পায়খানার রাস্তা যখন কোথায় চলে আসবে? সামনে, পেটে কলোস্টমি করে দিবে। কথা বলছে? সো ডেঞ্জারাস। তাহলে যদি পেশেন্টের পার্টেক্টাল ব্লিডিং হয়, 2 নাম্বার তার অল্টার বাউল হ্যাবিট হয়, 3 নাম্বার হচ্ছে তার যদি টেনিস পাস হয়, তাহলে বুঝবেন দিস ইজ দ্য সাসপেক্টেড কেস অফ আপনার হচ্ছে সিএ রেকটাম। তাহলে এখন থেকেই যারা আপনার রেড মিট, তারপরে হচ্ছে যারা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাবার খাচ্ছেন, তারা অ্যাভয়েড করবেন। যারা অ্যালকোহল স্মোকিং করছেন কন্টিনিউয়াসলি, তারা অ্যাভয়েড করবেন। হাই রেসিডুয়াল ফুড যারা খাচ্ছেন, তারা অ্যাভয়েড করার আপনারা ট্রাই করবেন। ঠিক আছে? এন্ড রেক্টোসিগময়েড জাংশন ইজ দ্য ভালনারেবল সাইড অফ দ্য সিএ রেকটাম, মানে রেক্টোসিগময়েড ইজ ভালনারেবল সাইড অফ দ্য কার্সিনোমা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই পেশেন্টের যখন আপনার হচ্ছে ইয়ে পেয়ে গেলেন, ওয়েদার আপনার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার পেয়ে গেলেন, সি একটা মনে হলো, তখন আপনি ইনভেস্টিগেশন করবেন। ডিফারেন্ট টাইপস অফ ইনভেস্টিগেশন করতে পারেন। ঠিক আছে? আপনি আপনার হচ্ছে প্রথমে ডিজিটাল একটা এক্সামিনেশন করবেন, করে দেখবেন যে কোনো সোয়েলিং পান কিনা। এরপরে ওই পেশেন্টের আলটিমেটলি আপনার হচ্ছে একটা প্রোক্টোস্কোপি করবেন, একটা সিগময়েডোস্কোপি করবেন, একটা প্রোক্টোস্কোপি করবেন, করে বায়োপসি নেবেন। সেই বায়োপসি নিয়ে আপনি হিস্টোপ্যাথোলজি করে দেখবেন যে হ্যাঁ, ওয়েদার ইট ইজ কার্সিনোমা অর নট। ক্লিয়ার? এখন যখন কার্সিনোমা আপনার কনফার্ম হয়ে গেল, কার্সিনোমা যদি কনফার্ম হয়ে যায়, দেন আপনার হচ্ছে প্ল্যানিং করা যে ওয়েদার আপনি এখন কি
অপারেশনে যাবেন, তার ট্রিটমেন্টে যাবেন। ঠিক আছে, কার্সিনোমা রেকটামের মেইন ট্রিটমেন্টটা হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট ইজ দ্য মেইন ট্রিটমেন্ট। ক্লিয়ার? অপারেটিভ ট্রিটমেন্ট ইজ দ্য মেইন ট্রিটমেন্ট কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি এটা আপনার হচ্ছে তার আগে তো আমাদের অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করেছি। এখন আপনি এমআরআই কখন করবেন, পেট সিটি বা সিটি স্ক্যান কখন করবেন? যদি আপনি জানতে চান যে আপনার হচ্ছে এটা ওই লোকালি, দ্যাট মিনস হচ্ছে সিএ রেকটামটা গ্রোথটা লোকালি কতটুকু অংশ জুড়ে আছে এবং এটা কতটুকু জায়গাকে ইনভলভ করেছে, অর্থাৎ লোকাল জিনিসটা ভালো জানা যায় এমআরআই এর মাধ্যমে। কথা বুঝছেন? এমআরআই করার মাধ্যমে আপনি আপনার হচ্ছে প্ল্যান করতে পারবেন, হ্যাঁ সার্জিক্যাল প্ল্যান করতে পারবেন, অথবা অনকোলজিক্যাল প্ল্যানটা খুব ভালো হয় এমআরআই এর মাধ্যমে। আর পেট সিটি স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি যে ওয়েদার এটা কোথাও মেটাসিস হয়েছে কিনা, এটা আমরা পেট সিটি স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি। কথা বুঝতে পারছেন? তাহলে পেট সিটি এমআরআই স্ক্যানের মাধ্যমে আপনি এখন অপারেটিভ প্রসিডিউরে চলে আসলেন, আপনি আইডেন্টিফাই আপনি ডিউ ক্লাসিফিকেশন করে ফেললেন যে এটা কি লো রিস্ক আর হাই রিস্ক। যদি লো রিস্ক হয়ে থাকে তাহলে আপনি অ্যান্টিরিউসিশন করে দিবেন, যদি হাই রিস্ক হয়ে থাকে তাহলে অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন করে একটা পার্মানেন্ট ইনকোলোস্টমি করে দিবেন, পার্মানেন্ট কোলোস্টমি করে দিবেন। কথা বুঝতে পারছেন? দিস আর দ্য অল অ্যাবাউট সিএ রেকটাম। ক্লিয়ার? এখন আসেন পেজ নাম্বারে চলে আসি। পেজ নাম্বার হচ্ছে 1319 পৃষ্ঠায় আসি। ওকে, পেজ নাম্বার 1318 নিচের দিকে সার্জিক্যাল অ্যানাটমি অফ দ্য রেকটাম, সামারি বক্স 73.1 ফার্স্ট এ দাগায় ফেলেন। ওকে, তারপরে আসেন অ্যানাটমিক্যাল রিলেশন অফ দ্য রেকটাম, টেবিল 73.1 ডাবল স্টার ইনফিনিটিসে যা মনে চাই দিবেন। ব্লাড সাপ্লাই অ্যানাটমিতে জানেন, লিম্ফেটিক ড্রেনেজ নো প্রবলেম। আচ্ছা, মেইন সিমটমস অফ দ্য রেকটাল ডিজিজ, রেকটাল ডিজিজের ক্ষেত্রে আপনার কি কি সিমটম থাকতে পারে? আচ্ছা, এই সিমটমের চেয়ে আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে আদার সিমটমগুলো। এক্সামিনেশন অফ দ্য রেকটাম, আচ্ছা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন আমরা করব। শুনেন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের মধ্যে গত কয়েক বছর থেকে কয়েক সেশন থেকে পরীক্ষাতে কোশ্চেন আসতেছে যে ডিজিটাল ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা আপনার হচ্ছে প্রোস্টেটের কোন লোকটা আমরা বুঝতে পারি। অ্যান্সার হচ্ছে প্রোস্টেটের লোক। আর যদি খুব বেশি পরিমাণে আপনার হচ্ছে চাপাচাপি করেন তাহলে আপনি মিডিয়ান লোব পর্যন্ত বুঝতে পারবেন। তাহলে মেইনলি আমরা কোনটা পাবো? পোস্টেরিয়র লোব অফ দ্য প্রোস্টেট। প্রোলাপস, সামারি বক্স 73.5, মিউকোসাল, সাবমিউকোসাল এন্ড হচ্ছে ফুল থিকনেস। এই যে সাবমিউকোসাল ইনজেকশন অফ দ্য অর ব্যান্ডিং করে দিব আমরা। ট্রিটমেন্টে আসেন, এই যে সাবমিউকোসাল ইনজেকশন এন্ড ব্যান্ডিং, 5% phenol in almond oil or rubber band ligation is carried under anesthesia. আর ফুল থিকনেস যদি প্রোলাপস হয় তাহলে সেক্ষেত্রে আমরা অপারেটিভ, একদম কমপ্লিট অপারেটিভ প্রসিডিউরে চলে যাব। স্ট্রেস আমাদের লাগবে না, প্রোক্টাইটিসও লাগবে না, আমরা সরাসরি চলে যাব। তারপরে সামারি বক্স 73.6 দেখবেন প্রোক্টাইটিস, রেকটামের ইনফ্লামেশনের নাম হচ্ছে প্রোক্টাইটিস। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে আমরা জানি যে আমরা ব্লাডার বিলহের্জিয়াস এর কথা আমরা জানি। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমাদের রেকটাল বিলহের্জিয়াস আমাদের আছে। রেকটাল বিলহের্জিয়াস যে অর্গানিজম দিয়ে হয়ে থাকে তার নাম হচ্ছে সিস্টোসোমা ম্যানসনি। সিস্টোসোমা ম্যানসনি, পেজ নাম্বার 1326 হাইলাইট করেন। রেকটাল পলিপের মধ্যে অলরেডি ফ্যামিলিয়ার এডিনোমাটাস পলিপোসিস আমরা পড়ে ফেলেছি। ঠিক আছে, ফ্যাপ আমরা পড়েছি। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাই পলিপস অফ দ্য রেকটাম অ্যাট এ গ্ল্যান্স। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আগে আমরা যে সিগময়েড পলিপে পড়েছি তার সাথে এখন এটা অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা জিস্ট, অলরেডি লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কার্সিনোমা, কার্সিনোমা অফ দ্য রেকটাম। ঠিক আছে, কার্সিনোমা রেকটামের প্রথমে যে সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্সি, সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্সি। প্যাথোজেনেসিস দরকার নাই। আচ্ছা, প্যাথোজেনেসিসের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে তো এপিসি জিন আছে বিটা। আচ্ছা, দ্য মোস্ট কমন অ্যাবনর্মালিটি ফাউন্ড ইন কলোরেক্টাল ক্যান্সার ইজ মিউটেশন ইন দ্য ওয়েন্ট সিগন্যালিং পাথওয়ে। কোন পাথের মধ্যে প্রবলেম হয়? এই যে ওয়েন্ট সিগন্যালিং পাথওয়ে। যদি কোশ্চেন খুব কঠিন করে তাহলে এগুলো দিবে। এপিসি জিন মিউটেশন হতে পারে, তারপরে হচ্ছে সাথে হচ্ছে T53 জিন মিউটেশন হতে পারে। পাথওয়ের নাম কি? ওয়েন্ট সিগন্যালিং পাথওয়ে। ওকে, আর এগুলো দরকার নেই। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পারেক্টাল ব্লিডিং হয়, টেনিস পাস হয়, ওয়াল্টার বাউল হ্যাবিট হয় মেইনলি। আচ্ছা, সামারি বক্স 73.9, সামারি বক্স 73.9 ডায়াগনোসিস। আর পেজ 1331 চলে আসি আমরা, পেজ নাম্বার 1331 আসি। আচ্ছা, 1331 এ দেখেন টিএনএম স্টেজিং এর ক্ষেত্রে এমআরআই ইজ দ্য ইভালুয়েশন অফ চয়েস ইন রেকটাল ক্যান্সার
হেল্পিং ইন টু গাইড বোথ সার্জিক্যাল এন্ড অনকোলজিক্যাল ম্যানেজমেন্ট। তাহলে এভাবে আমি কোশ্চেন দিতে পারি যে বোথ সার্জিক্যাল এন্ড হচ্ছে অনকোলজিক্যাল ম্যানেজমেন্টের জন্য কোন টেস্টটা সি রেকটামের জন্য সবচেয়ে ভালো? অ্যান্সার হচ্ছে এমআরআই। ঠিক আছে, প্যাথোলজি এন্ড স্টেজিং অফ দ্য রেকটাল ক্যান্সার। তারপর আমরা চলে আসি, বক্স বাদ দিবেন না, ইম্পর্টেন্ট বক্স কিছু বাদ দিবেন না। সার্জারি অফ দ্য রেকটাল ক্যান্সার, দ্যাট মিনস 1334, 34 সার্জারি অফ দ্য রেকটাল ক্যান্সার। সার্জারি ইজ দ্য মেইন স্টেপ অফ দ্য কিউরেটিভ। আর্লি যদি ডায়াগনোস করা যায় এটা কিউরেশন করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা এটার সাথে আমরা অবশ্যই পেশেন্টের, আমরা বলেছিলাম লো রিস্ক হাই রিস্ক এগুলো বেনিফিট করে আমরা অ্যান্টিডিসেশন করতে পারি। ইদানিং কালে যেটা করা হয় নিউ অ্যাডজুভেন্ট করা হয়, দ্যাট মিনস একটা পেশেন্টের অনেক বড় গ্রোথ হয়েছে, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপির মাধ্যমে সেই বড় আপনার হচ্ছে গ্রোথটাকে ছোট করে দেন আমরা অপারেশন করা যায়। আবার অপারেশন করেও আপনার হচ্ছে মানে অ্যাডজুভেন্ট থেরাপি, দ্যাট মিনস অ্যাডজুভেন্ট রেডিয়েশন অর কেমোথেরাপির মাধ্যমেও আপনার হচ্ছে ইয়ে করা যায়, আপনার হচ্ছে মেটাসিস বা প্রিভেন্ট করা যায়। সবগুলোর ক্ষেত্রেই সার্ভাইভাল সাধারণত 5 বছর, 5 বছরের বেশি সাধারণত হয় না। ওকে, দেন আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, আমাদের লাস্ট চ্যাপ্টার 74 এন্ড দিস ওয়ান হচ্ছে অ্যানাস এন্ড অ্যানাল ক্যানাল, দি অ্যানাস এন্ড অ্যানাল ক্যানাল। ওকে ওকে, যে কোর্স আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে অ্যানাস এন্ড অ্যানাল ক্যানাল। এন্ড দিস অ্যানাস এন্ড অ্যানাল ক্যানালের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের লাস্ট প্রিভিয়াস সেশনগুলোতে পরীক্ষাতে চলে আসছে তার মধ্যে একটা হচ্ছে সার্জিক্যাল অ্যানাটমি রিলেটেড আপনার কোশ্চেন, অ্যানাল ক্যানালের কোশ্চেনগুলো চলে আসে। এখন আসেন আমরা শুরু করে দিই। দেখেন এই হচ্ছে আমাদের অ্যানাল ক্যানাল, দিস ওয়ান ইজ অ্যানাল ক্যানাল, ক্লিয়ার? এটা হচ্ছে 3.8 সেন্টিমিটার, এটা লেন্থ হচ্ছে 3.8 সেন্টিমিটার। এটা হচ্ছে আপার মিডিল এন্ড লোয়ার, 3 ভাগে ভাগ। উপরেটা হচ্ছে 10 10 8 মিলিমিটার, কথা বলছেন, 3.8 সেন্টিমিটার, 15 15 10 সরি 15 15 8, ঠিক আছে, 3.8 সেন্টিমিটার আর হচ্ছে 15 মিলিমিটার 15 মিলিমিটার এন্ড 8 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে অ্যানাল ক্যানাল, ক্লিয়ার? অ্যানাল ক্যানাল, আচ্ছা অ্যানাল ক্যানাল, আচ্ছা অ্যানাল ক্যানালের চারিদিকে থাকবে হচ্ছে স্ফিংটার। কি থাকবে? স্ফিংটার। একটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। খেয়াল করেন, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। আচ্ছা তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপার পার্ট। আপার পার্ট, এই যে অ্যানাল ক্যানালের যে আপার পার্ট আছে, আপার পার্ট, ওকে, এটা হচ্ছে অ্যানাল ক্যানালের আপার পার্ট। আপার পার্টের অপর নাম হচ্ছে মিউকাস পার্ট, ঠিক আছে? আপার পার্ট হচ্ছে স্কোমাস এন্ড কলামনার এপিথেলিয়াম দিয়ে আপনার হচ্ছে কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইনিং করা থাকে, ঠিক আছে? আপার পার্ট, আপার পার্টের মধ্যে অনেকগুলো অ্যানাল কলাম থাকে। এই হচ্ছে অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম, অ্যানাল কলাম। একটা অ্যানাল কলাম আর একটা কলামের সাথে যুক্ত হয়। আর প্রত্যেকটা অ্যানাল কলামের মাথায় থাকবে হচ্ছে অ্যানাল ভালভ থাকে, কথা বলছেন? অ্যানাল ভালভের মধ্যে অ্যানাল গ্ল্যান্ডগুলোর ওপেনিং থাকে, ক্লিয়ার? আর এই ভালভগুলোকে যদি আমি আপনার যুক্ত করে দিই, জোড়া লাগাই দিই, তাহলে আমি একটা লাইন পাবো। এই লাইনটার নামই হচ্ছে পেকটিনেট লাইন, অথবা দাঁতের মতো দেখতে এই জন্য নাম হচ্ছে ডেন্টেড লাইন, ডেন্টেড লাইন। এরপরে 15 মিলিমিটার হচ্ছে আমার ট্রানজিশনাল পার্ট, এর অপর নাম হচ্ছে ট্রানজিশনাল পার্ট অর মিডল পার্ট অর পেকেন্ট পার্ট। এটা দেখতে হচ্ছে ব্লুইশ কালার, দেখতে কিরকম? ব্লুইশ, দেখতে ব্লুইশ। কোন পর্যন্ত ব্লুইশ? এটা হচ্ছে হিলটন হোয়াইট লাইন পর্যন্ত ব্লুইশ, ঠিক আছে? হিলটন হোয়াইট লাইন পর্যন্ত এটা হচ্ছে ব্লুইশ কালার, ব্লুইশ, ঠিক আছে? আর নিচে হচ্ছে আপনার কিউটিনিয়াস পার্ট, ঠিক আছে? মিডল পার্টের লাইনিং হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এখানে কোনো আপনার হচ্ছে গ্ল্যান্ড নাই, কোনো সোয়েট সেবাসিস গ্ল্যান্ডও থাকে না, কোনো সোয়েট গ্ল্যান্ডও থাকে না। আর লোয়ার পার্ট হচ্ছে কিউটিনিয়াস পার্ট, এটার লাইনিং হচ্ছে ক্যারাটিনাইজ স্ট্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর এটার মধ্যে সেবাসিয়াস গ্ল্যান্ডও থাকবে, সোয়েট গ্ল্যান্ডও থাকবে, হেয়ার ফলিকলও থাকবে, কথা বুঝছেন? এন্ড দিস ওয়ান ইজ দ্য অ্যানাল বার্জ, ঠিক আছে? আমরা সবসময় ডিআরই করার পরে যদি কোনো গ্রোথ পাই, অ্যানাল বার্জ থেকে আমরা চিন্তা করি যে গ্রোথটা কতটুকু হয় কতটুকু হয় না, ক্লিয়ার? আচ্ছা এখন আসি আমরা দ্য ইম্পর্টেন্ট, ওকে, ভালো করে খেয়াল করেন। এই যে পেকটিনেট লাইন, এগুলো মুছে দিই, হ্যাঁ, পেকটিনেট লাইন মুছে দিলাম, ঠিক আছে? পেকটিনেট লাইনের উপরে যদি কোনো ভেসেল, কোনো ভেন ডাইলেট হয়, তখন আমরা তাকে বলবো ইন্টারনাল হেমোরয়েডস, তাহলে পেকটিনেট লাইনের উপরে যদি হেমোরয়েডস হয় তার নাম হচ্ছে ইন্টারনাল হেমোরয়েডস। ইন্টারনাল হেমোরয়েডস এর জন্য দায়ী সুপিরিয়র হেমোরয়েডাল ভেইন অর সুপিরিয়র রেকটাল ভেইন, কথা বুঝছেন? এখন আসেন, এই যে ইন্টারনাল হেমোরয়েড কথা বলতেছি, ইন্টারনাল হেমোরয়েড, এই ইন্টারনাল হেমোরয়েড হচ্ছে 3, 7, 11 ও ক্লক পজিশনে পাওয়া যায়। পেশেন্টকে যদি লিথোটমি পজিশনে করি, তাহলে পেশেন্টকে লিথোটমি পজিশন করলে একটা ঘড়ি কল্পনা করলে 1 2 3 4 থেকে 12 থেকে একদম 11 পর্যন্ত করা যায়। কিরকম দেখেন, এ হচ্ছে একটা ঘড়ি, তার মধ্যে
আঁকি, এটা হচ্ছে 12, 3, 6, 9, এদিকে হচ্ছে আপনার 3, সরি 4, 5, 1, 2, 7, 8, 10, 11। কথা বুঝতে পারছেন? এগুলোর মধ্যে মোস্ট কমন ভ্যারাইটি কোনটা ইন্টারনাল হেমোরয়েড? সেটা হলো আমাদের 3, 7, 3, 7, 11। ঠিক আছে, এই 3, 7, 11 হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড। ইন্টারনাল হেমোরয়েডের 3, 7, 11 ওকুলার পজিশনে যে হেমোরয়েড গুলো পাওয়া যায় তাকে আমরা বলি প্রাইমারি ইন্টারনাল হেমোরয়েড। কথা বুঝছেন? আর এই 3, 7, 11 মাঝখানে যে হেমোরয়েড গুলো হয় তার নাম হচ্ছে সেকেন্ডারি ইন্টারনাল হেমোরয়েড। সেকেন্ডারি ইন্টারনাল হেমোরয়েড। কথা বুঝছেন? সেকেন্ডারি ইন্টারনাল হেমোরয়েড, পাইলস অশ্ব। ঠিক আছে, সেকেন্ডারি ইন্টারনাল হেমোরয়েড। তাহলে এই সেকেন্ডারি ইন্টারনাল হেমোরয়েড কই পাওয়া যাবে? 11 থেকে 3 এর মাঝখানে পাওয়া যাবে, 3 থেকে 7 ওকুলকের মাঝখানে পাওয়া যাবে, 7 to 11 ওকুলকের মাঝখানে পাওয়া যাবে। তাহলে প্রাইমারি ইন্টারনাল হেমোরয়েড গুলো কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে 3, 7 ও 11 ওকুলকে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? আর 3, 7 ও 11 ওকুলকের মাঝখানে যে হেমোরয়েড গুলো পাওয়া যায় তাকে বলছি আমরা সেকেন্ডারি ইন্টারনাল হেমোরয়েড। কথা বুঝতে পারছেন? আর ইন্টারনাল হেমোরয়েড কাকে বলছি? যদি আপনার হচ্ছে ভেসেল ডাইলেটেশন হয়, তার উপরে পেকটিনের উপরে যদি ভেসেল ডাইলেটেশন হয় তখন যে হেমোরয়েড পাওয়া যায় তাকে বলতেছি আমরা ইন্টারনাল হেমোরয়েড। আর পেকটিনেট লাইনের নিচে যদি আপনার হচ্ছে ভেসেল ডাইলেটেশন হয়, যে হেমোরয়েড পাবো তার নাম হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। তার নাম হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। ক্লিয়ার? ওকে, কথা বলছেন? একটা হেমোরয়েডের পেশেন্ট যদি আপনার কাছে এসে সে বলে যে আমার পারেক্টাল ব্লিডিং হয়, পেইনলেস পারেক্টাল ব্লিডিং, পেইনলেস, প্রথম শব্দটাই বলবে যে ব্যথা করে না কিন্তু আপনার হচ্ছে রক্ত যায়। কথা বলছেন? আপনি ডিআইডি করবেন, আপনি হাতের মধ্যে কিছু বাঁধবে, অথবা 7 to 8 সেন্টিমিটার দূরে হাতের মধ্যে কিছু বাড়বে, অথবা আপনি প্রোক্টোস্কোপি করেন, প্রোক্টোস্কোপি করে আপনি আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন ওয়েদার তার হচ্ছে আপনার ইন্টারনাল আর এক্সটার্নাল হেমোরয়েড আছে কি নাই। ক্লিয়ার? এখন হেমোরয়েড আমরা জানি 4 টাইপস, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি মানে হচ্ছে তার হেমোরয়েড আছে কিন্তু কোনো প্রলাপস নাই। সেকেন্ড ডিগ্রি মানে হচ্ছে তার হেমোরয়েড আছে বাট তার প্রলাপস হয়, প্রলাপস বাইরে থেকে দেখা যায় না। থার্ড ডিগ্রি হচ্ছে তার হেমোরয়েডস আছে, তার প্রলাপস হয়, প্রলাপসটা বাইরে আসে এবং হাত দিয়ে ভিতরে ঢুকাই দিতে হয়। আর ফোর্থ ডিগ্রি হেমোরয়েড মানে হচ্ছে তার হেমোরয়েড, দ্যাট মিনস তার হচ্ছে ভেসেলের আঙ্গুরের থলিগুলা বাইরে বের হয়ে এসে ঝুলে পড়ে থাকে। কথা বুঝতে পারছেন? এটাকে বলতেছি আমরা 4 ডিগ্রি হেমোরয়েডস, প্রলাপস। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আমরা হেমোরয়েডেক্টমি করতে পারি অথবা হেমোরয়েডেক্টমি করতে পারি। কথা বুঝতে পারছেন? ওকে, আমরা ইনস্ট্রুমেন্টাল হেমোরয়েডেক্টমিও করে দিই। ক্লিয়ার? আচ্ছা, এবং আপনার হচ্ছে এটার সাথে যে আমাদের প্রিডিসপোজিং যে ফ্যাক্টরগুলো আছে সেই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো আমরা প্রিভেন্ট করার চেষ্টা করি, যেন তার কনস্টিপেশন না হয়, তার যেন আপনার হচ্ছে হাঁচি কাশি না হয়, তারপরে হচ্ছে সে যেন আপনার হচ্ছে তার খাবারের মধ্যে যেন আপনার হচ্ছে ভেজিটেবলস এর পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে। ক্লিয়ার? তাহলে আমরা এটার মাধ্যমে আমরা হেমোরয়েডস তো পড়ে ফেললাম। ঠিক আছে, মুছে দিই। ওকে, খেয়াল করেন, এই হচ্ছে অ্যানাল ক্যানাল, তাই তো? দিস দ্য অ্যানাল ক্যানাল। ওকে, অ্যানাল ক্যানাল। ওকে, এটা হচ্ছে পেকটিনেট লাইন, রেড কালার হচ্ছে পেকটিনেট লাইন, দিস দ্য পেকটিনেট লাইন। ব্লু কালার হচ্ছে হিলটন হোয়াইট লাইন, ব্লু কালার হচ্ছে হিলটন হোয়াইট লাইন। ক্লিয়ার? এখন আসেন ভালো করে খেয়াল করেন, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার একদম হিলটন হোয়াইট লাইনে এসে শেষ হবে। এটা সার্কুলার ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এটা সার্কুলার মাসল দিয়ে ফরমেশন হয়, হয়। ঠিক আছে, এবার আসেন এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার তিনটা আপনার হচ্ছে পার্ট, একটা হচ্ছে কিউটেনিয়াস পার্ট, সুপারফিশিয়াল পার্ট এন্ড ডিপ পার্ট। কিউটেনিয়াস, সুপারফিশিয়াল, ডিপ পার্ট। এটা স্ট্রাইডেড মাসল দিয়ে ফরমেশন হয়, ঠিক আছে? ঠিক এভাবেই আমাদের বাটক, এটা হচ্ছে ইস্চিওরেক্টাল ফোসা। ক্লিয়ার? কথা বলছেন, দিস দ্য স্কিন, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। ওকে, রিমেম্বার? এগুলো প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফ্যাট এগুলো ফ্যাটের দলা। ঠিক আছে, এখন আসেন আপনাদেরকে বলি, এই যে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আমাদেরকে আমাদের অ্যানাল যে ইনকন্টিনেন্স ডেভেলপ করে, এই অ্যানাল ইনকন্টিনেন্স প্রিভেন্ট করে। ঠিক আছে, অ্যানাল ইনকন্টিনেন্স আপনার হচ্ছে প্রিভেন্ট করবে হচ্ছে এই স্ফিংটার গুলো। তিনটা ফ্যাক্টর আমাদের অ্যানাল ইনকন্টিনেন্স প্রিভেন্ট করে। এক নাম্বার হচ্ছে পিবোরেক্টালিস মাসল, দুই নাম্বার হচ্ছে আপার পার্ট অফ দ্য ইন্টারনাল স্ফিংটার, তিন নাম্বার হচ্ছে ডিপ পার্ট অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। এই তিনটা পার্ট একসাথে ফরমেশন করা হচ্ছে অ্যানোরেক্টাল রিং। কি ফরমেশন করে? অ্যানোরেক্টাল রিং। তাহলে আমি যদি কোশ্চেন করি যে আপনার অ্যানাল ইনকন্টিনেন্স
প্রিভেন্ট করে অথবা অ্যানাল কম্পিটেন্স মেইনটেইন করে কোন ফ্যাক্টর প্রথম অ্যান্সার হচ্ছে অ্যানোরেক্টাল রিং মেইনটেইন করে অথবা অ্যানোরেক্টাল রিং প্রিভেন্ট করে কথা বুঝতে পারছেন এন্ড দিস অ্যানোরেক্টাল রিং ইজ অ্যানোরেক্টাল রিং নট সিলিং রিং অ্যানোরেক্টাল রিং ইজ ফর্ম বাই 1 নাম্বার পিভোরেক্টালিস মাসল 2 নাম্বার আপার পার্ট অফ দা ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার আর 3 নাম্বার হচ্ছে ডিপ পার্ট অফ দা এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার তার মানে উপরের দিকে থাকবে হচ্ছে লিভেটর অ্যানাল মাসেল উপরের দিকে থাকে কথা বুঝতে পারছেন এই লিভেটর অ্যানাল মাসেল 1 নাম্বার 2 নাম্বার ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারের আপার পার্ট 3 নাম্বার হচ্ছে ডিপ পার্ট অফ দা এক্সটার্নাল স্ফিংক্টার এই তিনটা মিলে একসাথে ফরমেশন করে হচ্ছে অ্যানোরেক্টাল রিং and this anorectal ring prevent করে কি this anorectal ring prevent করবে হচ্ছে anal incontinence ক্লিয়ার যদি বলে যে এই এতগুলো ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যেটা anal incontinence প্রিভেন্ট করবে অ্যানসার হচ্ছে পিভোরেটালিস মাসল ক্লিয়ার ওকে আচ্ছা তারপর আসি আমরা এখন একটা পেশেন্ট আপনার কাছে আসছে এসে বলতেছে যে স্যার মানে দূর থেকে দেখেই বুঝছেন যে তার ঝামেলাটা কি সে এসে বলতে স্যার ডেফিকেশন করার সময় মনে হয় যে দুনিয়া উল্টে গেল মানে স্যার এমন ব্যথা হয় মনে সব সিরিয়াস উসির হয়ে যাচ্ছে এবং বাথরুম হওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত স্যার আমি বসে থাকি স্যার জ্বালা যন্ত্রণা কমে না স্যার তার মানে তার হেমাটোটমি যে হয় দ্যাট মিনস পেইনফুল ডেফিকেশন হয় 1 নাম্বার 2 নাম্বার বলে স্যার এরপর পরে ব্লিডিংও হয় মানে তার এখন পার্টিকুলার ব্লিডিংও হচ্ছে ঠিক আছে ওকে এই ধরনের সিমটম নিয়ে আসছে এরপরে আপনি আসছেন এসে বসছেন যে ঠিক আছে চলেন আপনারা হচ্ছে পায়খানা রাস্তা পরীক্ষা করে দেখি পায়খানা রাস্তা আপনি পরীক্ষা করেছেন পরীক্ষা করে দেখেন যে তার পায়খানা রাস্তার মধ্যে ঠিক আছে পায়খানা রাস্তার মধ্যে দিস ওয়ান ইজ ঠিক আছে এই হচ্ছে তার পায়খানার অ্যানাস হ্যাঁ অ্যানাসের মধ্যে এসে দেখতেছেন যে এখানে কিছু লঙ্গিচুডিনাল স্পিড আছে আপনি এই লঙ্গিচুডিনাল স্পিড দেখেছেন দেখে বলছেন ইউরেকা পেয়ে গেছি তোমার তো বাবু অ্যানাল ফিশার হয়েছে কি হয়েছে অ্যানাল ফিশার হোয়াট ইজ অ্যানাল ফিশার অ্যানাল ফিশার ইজ নাথিং বাট ইট ইজ আ লঙ্গিচুডিনাল স্পিড অফ দ্য অ্যানোডার্মাল রিজিয়ন অফ অ্যানাস কথা বুঝছেন যদি অ্যানাসের মিকোসার মধ্যে যদি এরকম আপনার হচ্ছে ছিঁড়ে যায় তখন তাকে আমরা বলবো অ্যানাল ফিশার একটা একুট হইতে পারে আর একটা হচ্ছে ক্রনিক হইতে পারে একুট মানে পেশেন্ট এসে বলবে স্যার সব ছিঁড়ে গেল স্যার আমাকে বাঁচান স্যার আমি পায়খানা করতে দিচ্ছি না স্যার আমার খুব খারাপ অবস্থা চলতেছে স্যার আমার ডেফিকেশন করার পরে এরকম অবস্থা চলতেছে স্যার পারেক্টাল ব্লিডিংও হয় কথা বুঝছেন দিস ইজ দ্য অ্যাকুট অ্যানাল ফিশার আর ক্রনিক এই যে তার ছিঁড়ে যাচ্ছে স্পিড হচ্ছে এটা আবার হিল হয়ে যায় কথা বুঝছেন যদি 7 থেকে 8 সপ্তাহের মধ্যে যদি হিল হয় তাহলে ভালো যদি হিল না হয় তাহলে এই পেশেন্টের দুইটা ঘটনা ঘটে ঘটনা কি এক নাম্বার ঘটনা হচ্ছে এরকম একটা স্কিন ট্যাগ বাইরে থেকে বোঝা যায় অর্থাৎ এই পেশেন্টের বাইরে থেকে এরকম একটা স্কিন ট্যাগ পাওয়া যাবে স্কিন ট্যাগ অর সেন্টিনাল পাইলস বলি আমরা স্কিন ট্যাগ অর সেন্টিনাল পাইলস পাওয়া যাবে এক্সটার্নালি সেন্টিনাল পাইলস পাওয়া যাবে আর ভিতরের দিকে এরকম বাইরের দিকে একটা সেন্টিনাল পাইলস যে বাইরে থেকে একটা এরকম সেন্টিনাল পাইলস পাওয়া যাবে কথা বলছেন বাইরে থেকে আর ভিতরের দিকে যদি আমরা দেখি আমরা দেখবো যে একটা হাইপারট্রোফাইড অ্যানাল পেপিলা পাওয়া যাবে যেটা ডেন্টাল লাইন পর্যন্ত থাকে ডেন্টাল লাইনের উপরে যাবে না ডেন্টাল লাইন পর্যন্ত থাকবে তাহলে ক্রনিক অ্যানাল ফিশারের পেশেন্ট যদি পেশেন্টের দিকে আমরা একটা সেন্টিনাল পাইলস অর স্কিন ট্যাগ বাইরের দিকে আর ভিতরে প্রোক্টোস্কোপি করে যদি দেখি ভিতরের দিকে তার অ্যানাল যে আপনার হচ্ছে পেপিলাগুলো আছে এগুলো হাইপারট্রোফাইড হয়ে গেছে এবং এগুলো পেকনেট লাইন অর ডেন্টাল লাইন ক্রস করে নাই এটা নিচে আছে তাইলে বুঝবো যে এই পেশেন্টের ক্রনিক অ্যানাল ফিশার ডেভেলপ হয়েছে তাহলে একুট অ্যানাল ফিশারের পেশেন্ট এসে আপনাকে বলবে হেমাটোকেজিয়ার কথা বলবে পারেক্টাল ব্লিডিং এর কথা বলবে কথা বুঝতে পারছেন আপনি এক্সামিনেশন করে দেখবেন যে তার অ্যানাসের আপনার হচ্ছে চারিদিকে লঙ্গিচুডিনাল স্পিড পাওয়া গেছে কথা বুঝতে পারছেন এখানে মিউকাস সিক্রেশন হচ্ছে সাথে হচ্ছে ব্লিডিং হইতেছে তারপরে হচ্ছে তার হেমাটোকেজিয়া হচ্ছে তাহলে একুট অ্যানাল ফিশার আর যদি আপনি একটা সেন্টিনাল পাইলস দেখেন দেখে বুঝবেন যে বাবা বুঝছি তোমার ক্রনিক অ্যানাল ফিশার আছে ক্লিয়ার ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টটা হচ্ছে আপনি ফার্স্ট
তাকে বলবেন যে ভাই বেশি বেশি করে পানি খাও, দিনে 6 থেকে 8 গ্লাস করে পানি খাও, 1 নাম্বার। 2 নাম্বার, ভাই আপনি শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন। 3 নাম্বার হচ্ছে যে বাবাজি আপনার যাতে কনস্টিপেশন না হয়, এই জন্য কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য আপনি স্টুল সফটনার খান, আমরা তাকে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ স্টুল সফটনার দিব। এখন তার পেইন হচ্ছে, পেইনের জন্য তো কিছু করবেন, দেন আপনি পেইনের জন্য টপিক্যাল যে অ্যানালজেসিক গুলো আছে, দ্যাট মিনস আপনার হচ্ছে 2% লিগনোকেইন অ্যানেস্থেটিক্স, যে টপিক্যাল অ্যানেস্থেটিক্স আছে সেটা দিবেন। 2% লিগনোকেইন থেকে দিয়ে বলবেন যে চারিদিকে লাগাবেন। কথা বুঝছেন? আর কি করতে পারেন? আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে তার তার এই অ্যানাল ফিশার কেন হচ্ছে। 1 নাম্বার হচ্ছে সে এত বেশি পরিমাণে তার কনস্টিপেশন হয়, মানে আপনার ডিউরিং ডেফিকেশনের সময় এত বেশি পরিমাণে তাকে স্ট্রেন দিতে হয় যে সব ছিঁড়ে ছিঁড়ে চৌচির হয়ে যায়, তাই না? তার মানে কি, তার অ্যানাল টোনটা বেশি। তারপর এই অ্যানাল টোনটা কমানোর জন্য, অ্যানাল টোন কমানোর জন্য আমরা তাকে 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 ইম্পর্টেন্ট কিছু আপনার টপিক্যাল অয়েন্টমেন্ট দিতে পারি, যেগুলো অ্যানাল টোনটাকে কমাই দিবে, স্ফিংটার গুলোকে ডাইলেট করবে। কোন কোন ফ্যাক্টর স্ফিংটারকে ডাইলেট করবে? 1 নাম্বার হচ্ছে যদি আমরা জিটিএন দেই, এই গ্লিসারিন ট্রাইনাইট্রেট যে টপিক্যাল অয়েন্টমেন্টটা আছে সেটা নাইট্রিক অ্যাসিড ফরমেশন করে। এই নাইট্রিক অ্যাসিড আমাদের এই ইন্টারনাল অ্যানাল স্ফিংটার গুলোকে ডাইলেট করে দিবে, ফলে ডেফিকেশন হবে। এই জন্য আমরা রেক্টোক্যান নামে পাওয়া যায়, 2% জিটিএন পাওয়া যায়, তারপরে হচ্ছে বোটক্স নামে পাওয়া যায়, ডিফারেন্ট টাইপস নামে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা 2% লিগনোকেইন দিতে বলি, 2% জিটিএন দিতে বলি, তাহলে টোন ডাইলেট হবে, আবার পেইন রিমুভ হবে। আবার সার ডেফিকেশন কনস্টিপেশন যদি না থাকে, স্মুথলি তার ডেফিকেশন হয়ে যাবে। ক্লিয়ার? এর পরেও যদি এই পেশেন্টের আপনার হচ্ছে অ্যানাল ফিশার ক্রনিক হয়ে গেছে, ক্রনিক থেকে আরো ক্রনিকের দিকে যাচ্ছে, আলটিমেটলি ফিস্টুলা ডেভেলপ হতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা তার অপারেটিভ সার্জারি, অপারেটিভ প্রসিডিউরে চলে যাব। মোস্ট কমন অপারেটিভ প্রসিডিউর হচ্ছে ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারোটমি। ঠিক আছে? ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারোটমি, দ্যাট মিনস এই যে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা আছে, ঠিক আছে, এটাকে ল্যাটারাল সাইডে এটা আমরা টমি করে দিব, কথা বুঝছেন? এখন এখন আপনি যখনই ইন্টারনাল অ্যানাল স্ফিংটার টমি করে দিবেন, আপনি কিভাবে বুঝবেন যে তার এটাই ইন্টারনাল অ্যানাল স্ফিংটার? যখন আপনি তার স্কিন কাটা শুরু করলেন, এরপরে মিউকাসা আপনি আউট করে দিলেন, এরপরে আপনি খুঁজে পাচ্ছেন না ইন্টারনাল স্ফিংটার, কারণ আপনি জানেন না কেমনে বোঝা যায়। কথা বলছেন? আপনি ধরে যাচ্ছেন, কিন্তু ধরতে একবারে আপনি পরবর্তী দেখবেন যে আপনি স্যাক্রাম ধরে ফেলছেন, এরকমও তো হইতে পারে। তাহলে কি থেকে বুঝবেন? মিউকোসা স্পিড করার পরেই আপনি সামনের দিকে একটা পার্লি হোয়াইট স্ট্রাকচার পাবেন। যখনই দেখবেন অ্যানাসের ইনসিশন দেওয়ার পরে পার্লি হোয়াইট আপনার একটা স্ট্রাকচার, তখনই বুঝবেন দিস ইজ নাথিং বাট এইটাই হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। তাহলে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার চিনবেন কিভাবে? পার্লি হোয়াইট কালার দেখে। কোশ্চেন হচ্ছে, তাহলে কি আমরা এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার চিনতে পারবো না? ডেফিনেটলি পারবেন। এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের কালার হচ্ছে রেড ইন কালার, আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের কালার হচ্ছে পার্লি হোয়াইট কালার। ক্লিয়ার? কথা বুঝছেন? ওকে, তারপর আসেন আমাদের এই যে অ্যানোরেক্টাল রিজন দেখতে পাচ্ছেন, এই অ্যানোরেক্টাল রিজনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাবসেস হয়। কি অ্যাবসেস? এই অ্যাবসেস হওয়ার জন্য মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ই কলাই। মোস্ট কমন অর্গানিজমের নাম ই কলাই। এরপরে আদার্স এর মধ্যে স্টাফাইলো, স্টেপটো, তারপরে প্রোটিয়াস, ব্যাকটেরয়েডস, এগুলো আছে। এই ইনফরমেশনটা নাই। কথা বলতে নিয়েন। এরপরে এখানে যখনই অ্যাবসেস ডেভেলপ করেছে, বুঝবেন এই অ্যাবসেস থেকে আলটিমেটলি একটা তার ফিস্টুলা ইন অ্যানো হইতে পারে। ফিস্টুলা ইন অ্যানো মানে কি? একটা ট্রাক, একটা রাস্তা, এই রাস্তাটা স্কিনের সাথে অ্যানাস অথবা রেক্টামের কমিউনিকেশন করবে। খুবই ডেঞ্জারাস। এটা হলো ইন্দুরের গর্তের মতো, এদিক দিয়ে গর্ত করছে, ওদিক দিয়ে গর্ত করছে, অর্থাৎ মাটির সাথে এদিকে ওদিকে অনেকগুলো গর্ত করেছে। একটা ঠিক করবেন আরেকটা ঝামেলা হবে, ক্লিয়ার? এখন আসেন শীটে চলে আসি আমরা। পেজ নাম্বার হচ্ছে 1339, পেজ নাম্বার 1339 চলে আসি। ওকে, দেখেন অনেকগুলো সিঙ্গেল পেজের অ্যানসার আমরা দিয়ে দিয়েছি। দিস দ্য অ্যানোরেক্টাল রিং। এই হচ্ছে অ্যানোরেক্টাল রিং। অ্যানোরেক্টাল রিং ফর্ম বাই তিনটা জিনিস দিয়ে ফরমেশন হচ্ছে বলেছে, পিউবিটালিস মাসল দিয়ে, তারপর হচ্ছে এই যে পিউবিটালিস মাসল, তারপর হচ্ছে এই ডিপ এক্সটার্নাল স্ফিংটার, সাথে ইন্টারনাল স্ফিংটারও চলে আসবে, যে ইন্টারনাল স্ফিংটার সবগুলোই আসছে। পিউবিটালিস মাসল পিউবিটালিস সিলিং ফরমেশন করে, এই সিলিংটা রেক্টাল প্রোলাপস প্রিভেন্ট করে। আর অ্যানোরেক্টাল রিং এর মধ্যে পিউবিটালিস মাসল আছে, ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের আপার পার্ট আছে, আর ডিপ পার্ট অফ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আছে। এটার কাজ কি? অ্যানাল ইনকন্টিনেন্স প্রিভেন্ট করা। এবার আসেন দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। এই যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার দেখতেছেন, এটা দেখতে রেড ইন কালার, এই যে রেড ইন কালার, বাকি সব পড়েছেন, এই রেড ইন কালারটা দেখে নেন। আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, ঠিক আছে, এটার কালার কি? এটা হচ্ছে পার্লি হোয়াইট কালার। লিভিং বডিতে কিভাবে বুঝবেন? পার্লি হোয়াইট কালার।
সব বেলি ল্যাবের কোশ্চেন বেলি ল্যাব থেকে সরাসরি তুলে দেয়। ঠিক আছে, আচ্ছা ভেনাস ডেনিস লিপিডিনিস কিছু লাগবে, এগুলো পড়ে ফেলবেন, এগুলো পড়ার মতো আছে। এই অ্যানাল ক্যানেল অ্যানাটমি পড়বেন, সামারি বক্স 74.1। তারপর আসেন, একটা পেশেন্টের লিথোটমি পজিশন কয়ভাবে করা যায়, অনেকভাবে করা যায়, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল, অথবা হচ্ছে লিথোটমি, ঠিক আছে, অথবা নিয়েল পজিশন করা যায়। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রোটোস্কোপি, সিগমেন্ডোস্কোপি, দুনিয়ার কপি আছে, এক্সামিনেশন অফ দ্য অ্যানাল ক্যানেল। আচ্ছা তারপরে আসি আমরা নেক্সট, এরপর আমরা চলে যাই কনজিটাল অ্যানোমালিসের মধ্যে অলরেডি বলেছি ইমপারফরেটেড অ্যানাস। ইমপারফরেটেড অ্যানাস কেন হচ্ছে অলরেডি বলেছি যে এটা হবে যদি এক্টোডার্মাল প্রোটোডিয়াম আর আমাদের এন্ডোডার্মাল কোলোইকা, প্রি অ্যানালিটিক পার্ট অফ দ্য আপনার হচ্ছে এন্ডোডার্মাল কোলোইকা যদি ঠিকমতো ফিউজ না হয় তাহলে ইমপারফেক্ট অ্যানাস হবে, অর্থাৎ তার পায়খানা হবে। অনেক সময় ফিস্টুলা হয়, অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা মিউকোনিয়াম পাস করতেছে না, অ্যাবডোমেন ডিস্টেশন করেছে এবং তার ইউরিন দিয়ে ইউরেথ্রা দিয়ে আপনার হচ্ছে মিউকোনিয়াম পাস করতেছে, বুঝবেন যে পেশেন্টের ইমপারফেক্ট অ্যানাস হয়েছে। 24 ঘন্টা পরে আমরা ইনভেস্টিগেশন করবো, 24 ঘন্টা পরে, কারণ 24 ঘন্টার মধ্যে ততক্ষণ রেকটামের মধ্যে আপনার হচ্ছে গ্যাস চলে আসবে, কথা বুঝতে পারছেন, গ্যাস চলে আসবে। তখন আমরা যদি ইয়ে করি আপনার হচ্ছে একটা পয়সা দিয়ে আপনার হচ্ছে তখন যদি আমরা এক্সরে করি তাহলে আমরা বুঝতে পারবো হাই আপ নাকি লো আপ। আর হাই না লো কার উপর ডিপেন্ড করে পেভিলিক ফ্লোরের উপরে। ইমপারফরেটেড অ্যানাস বক্স নাম্বার 74.3 বক্স। ওকে, পাইলোনিডাল সাইনাস কমনলি হয় স্যাক্রাল রিজিয়নে, সবচেয়ে কমনলি হয়। এই যে অ্যানাল ইনকন্টিনেন্স, পুরো এটিওলজিটা পড়বেন একবার, তারপরে এই যে কজেস অফ দ্য অ্যানাল ইনকন্টিনেন্স, ঠিক আছে, কনজিটাল কজ, অ্যাকোয়ার্ড কজ, তারপরে হচ্ছে আমাদের জেনারেল কি কজ আছে এগুলো পড়বেন। আচ্ছা তারপরে আসি আমরা অপারেশন টু অগমেন্ট দ্য অ্যানাল স্ফিংটার, দরকার নাই। এদিকে আসি আমরা অ্যানাল ফিশার, দিস দ্য অ্যানাল ফিশার। সামারি বক্স 74.3 পড়বেন। 74.5 ক্লিনিক্যাল ফিচার আগেই বলেছি, অপারেটিভ মিজার্স ক্ষেত্রে এলআইএস, সাথে হচ্ছে মানে অ্যাবডোমিনাল ফ্ল্যাপ, অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ দেওয়া হয়। আচ্ছা, ট্রিটমেন্ট অফ দ্য অ্যানাল ফিশার। আচ্ছা ওকে, তারপরে হেমোরয়েডসে চলে আসি আমরা। হেমোরয়েডসের ক্ষেত্রে এক্সটার্নাল হেমোরয়েড, ইন্টারনাল হেমোরয়েড, ইন্টারনালের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে। আচ্ছা হেমোরয়েডসের ক্ষেত্রে সিমটম কি কি পাবেন, সামারি বক্স 74.7 4 ডিগ্রি হেমোরয়েডস 74.8। দেন আমরা চলে যাব দিস অল আর দ্য হেমোরয়েডস। হেমোরয়েডসের কমপ্লিকেশন কি, এটাই অবস্ট্রাকশন হতে পারে, এটা স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, গ্যাংগ্রিন আলসারেশন হতে পারে। ট্রিটমেন্টস অফ দ্য হেমোরয়েডেক্টমি করতে পারি, হেমোরয়েডেপেক্সি করতে পারি, আলটিমেটলি পেশেন্টকে আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল হেমোরয়েডেক্টমি করে দিই আমরা। অ্যানোরেক্টাল অ্যাবসেস, অ্যানোরেক্টাল অ্যাবসেসের মধ্যে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে, লিখে নেন, মোস্ট কমন অর্গানিজমের নাম হচ্ছে ইকলাই। ইকলাই পেজ নাম্বার 1362 ইকলাই, আর দরকার নেই। এই অ্যানোরেক্টাল অ্যাবসেসের মধ্যে পেরিনাল অ্যাবসেস আছে, তারপর ইস্যুটাল ফোসা অ্যাবসেস আছে। সামারি বক্স 74.3 ফিস্টুলাইন অ্যানো, ফিস্টুলাইন এত কিছু প্রয়োজন নেই, সবার লাস্টে শুধু একটা বক্স দেওয়া আছে ফিস্টুলাইন অ্যানো নিয়ে শুধু একটু করে দিবেন তাহলে হবে। 74.14 বক্স। আর অ্যানাল কার্সিনোমা খুব রেয়ার, অ্যানাল কার্সিনোমা যদি হয় তাহলে আপনার হচ্ছে অ্যানাল কার্সিনোমা যদি হয় তাহলে এই কার্সিনোমাটা সবার আগে স্প্রেড করবে হচ্ছে, যদি স্প্রেড করে তাহলে ইঙ্গুইনাল লিম্ফ নোডে স্প্রেড করবে, কারণ আমরা জানি অ্যানাল ক্যানেলের পেকটিনালের নিচে লিফগুলো ড্রেন করে ইঙ্গুইনাল লিম্ফ নোডে, কথা বুঝতে পারছেন। আর অ্যাবভ আপনার হচ্ছে উপরে সবগুলো হচ্ছে আমাদের ইয়েতে চলে যায়। অ্যানাল ক্যান্সার 74.16। ওকে, তো এই ছিল ওভারঅল আমাদের আজকের জিআইটি কোলোরেক্টাল 3 নম্বর টপিকস, যেখানে আমরা 71, 72, 73 এন্ড 74 দ্যাট মিন্স ইন্টারস্টাল অবস্ট্রাকশন দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, দেন হচ্ছে রেকটাম, আর 4 নম্বর হচ্ছে অ্যানাস এন্ড অ্যানাল ক্যানাল আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, তো আপনারা ভালো মতো পরীক্ষা দেন, প্রিপারেশন ভালো করে নেন, আর কোনো কনফিউশন বা কোনো জায়গায় আটকে গেলে নক করবেন, ইনফরমেশন আমাদেরকে অফিসে জানাবেন, ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো সলভ করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।